সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি তোমরা আল্লাহ পাকের মেহেরবানিতে অনেক ভালো আছো। আমিও আল্লাহ পাকের মেহেরবানিতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমি শাকিল স্যার বলছি এবং আমি তোমাদের সামনে আজকে যে অধ্যায়টা নিয়ে আসছি সেটা হচ্ছে গিয়ে কি ভাইয়া, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের তোমাদের সংক্ষিপ্ত 6টা অধ্যায়ের মধ্যে আরও একটা অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়, সেটা হচ্ছে কি ভাইয়া ষষ্ঠ অধ্যায় নিয়ে। ষষ্ঠ অধ্যায়টা আমি যে গত যে ক্লাসটা নিয়েছিলাম সেটা হচ্ছে গিয়ে দশম অধ্যায়। এই দশম অধ্যায়ের মতোই কি ভাইয়া আমাদের ষষ্ঠ অধ্যায়টা গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? ঠিক আছে, আর আমাদের ষষ্ঠ অধ্যায় কি আছে? হ্যাঁ, ষষ্ঠ অধ্যায়ে আছে কি ভাইয়া, রাষ্ট্র, নাগরিকতা ও আইন। এইটা তোমরা জানো যে তোমাদের রাষ্ট্রবিজ্ঞানের 3টা অধ্যায় আছে। হ্যাঁ, রাষ্ট্রবিজ্ঞানের 3টা অধ্যায় আছে। অধ্যায় 6, অধ্যায় 7, অধ্যায় 8। এই 3টা অধ্যায়ের মধ্যে তোমাদের কি ভাইয়া এই অধ্যায়টা দিয়েছে। মানে সংক্ষিপ্ত বা 6টা যে অধ্যায় আছে, এই 6টা অধ্যায়ের মধ্যে এটা আছে। আর মজার বিষয় হচ্ছে এইটা, ও যে আমাদের যে সংক্ষিপ্ত সিলেবাস দিয়েছে, তোমাদের পূর্বে আরো 3টা সংক্ষিপ্ত সিলেবাস দেওয়া হয়েছে, অর্থাৎ 4টা সংক্ষিপ্ত সিলেবাসের মধ্যে আমরা এই ষষ্ঠ অধ্যায়কে পাই। অর্থাৎ রাষ্ট্র, নাগরিকতা ও আইন, ঠিক আছে, 4টা সংক্ষিপ্ত সিলেবাসের মধ্যে এটা ছিল। তাহলে এই অধ্যায়টা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটা একটা A+ ক্যাটাগরির অধ্যায়, যেখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা 98%। কত পার্সেন্ট ভাইয়া? 98%। এখান থেকে ইনশাল্লাহ প্রশ্ন আসবেই, তাই না? তো এই জন্য ভাইয়া আমি গুরুত্বপূর্ণ বলতেছি আরেকটা কারণে, সেটা হচ্ছে গিয়ে ভাইয়া এইটাও কি ভাইয়া পয়েন্ট আকারে লেখা যায়। এইটাও কি ভাইয়া পয়েন্ট আকারে লেখা যায়। তো আমি যতটুকু পারি তোমাদেরকে এইটা বিস্তারিত কি ভাইয়া আলোচনা করে দেওয়ার চেষ্টা করব, যাতে আমরা এখান থেকে কি ভাইয়া 10-এ 10 আমরা পেয়ে যাই। ঠিক আছে, ওকে। তাহলে চলো আমরা বিসমিল্লাহ বলে আল্লাহ পাকের নাম নিয়ে আমাদের পড়াটা শুরু করি। তাহলে প্রথমে তোমরা ভাইয়া, আমি একটা কথা বলি, তোমরা বইটা নিয়ে বসবা। তোমরা আমার যখন ক্লাস করবা, তোমরা বই নিয়ে বসবা, বই সাথে নিয়ে বসবা। আমি যা যা বলি, যা যা পয়েন্ট আমি দিব, সমস্ত পয়েন্ট তোমরা এই বইয়ের মধ্যে লিখবা। তোমাদের কাম হলো গিয়ে বইয়ের মধ্যে লেখা, এবং বইয়ে কালো কালিতে না লিখি, বইয়ের মধ্যে নীল, লাল, সবুজ এই জাতীয় কি ভাইয়া কালার আমরা ব্যবহার করি, তাই না? যাতে আমাদের চোখের মধ্যে ভাসে। কালো কালিতে লিখলে বইয়ের কালিও কালা, তোমার কলমের কালিও কালা, কালায় কালায় কালা কালা। ব্যাটা বুঝতে পারছো? তো এই জন্য আমার যত বাড়তি তথ্য আছে, পয়েন্ট আছে, সব বইয়ের মধ্যে লিখবা, ঠিক আছে ইনশাল্লাহ? তাহলে আমরা আল্লাহ পাকের নাম নিয়ে আমাদের ক্লাসটা শুরু করি। খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, মনোযোগ সহকারে বাচ্চারা। আমি তোদেরকে একটা কথা বলি। এই যে তোদেরকে কি বলবো, বা এই যে প্রশ্ন সলভ করে দেন না যে বিগত বছরের, আমি না জিন্দেগিতেও আমার বাচ্চাদেরকে আমি এভাবে পড়াইনি, কখনো না। আমি অন্যান্য বছরের প্রশ্ন সলভ করে দিয়েছি, এরকম কোনো ক্লাস আমার মনে হয় না যে সচেতনভাবে আমি কখনো নিয়েছি। আমি কি করেছি, তোদের এই বইটা, তোদের বড় ভাই বোনদের তোদের এই বইটা কি করে দিয়েছি, পুরা একদম ফাতা ফাতা করে বুঝিয়ে দিয়েছি, তাই না? প্রশ্ন তো আসমান থেকে নাজিল হবে না, এই বই থেকে নাজিল হবে, তাই না? তাহলে এই আমার যে এই যত ঘন্টারই ক্লাস হোক, তোরা যদি একটু মনোযোগ সহকারে দেখে ফেলিস, আমার মনে হয় যে তোদের সম্পূর্ণ কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। এবং প্রশ্ন যেভাবেই দেখ না কেন, প্রশ্ন যেভাবেই আসুক না কেন, আমার কেন যেন দৃঢ় বিশ্বাস যে তোরা লালে লাল করে ফেলবি, বিজিএসে লালে লাল করে ফেলবি। তোদের বড় ভাই ভাই বোনরা, তোরা চিন্তা কর, এটা তোরা একটু চিন্তা কর। আমি কিন্তু কোনো প্রতিষ্ঠানের সাথে জড়িত না, কোনো প্রতিষ্ঠানের সাথে কিন্তু আমি শিক্ষা প্রতিষ্ঠানের সাথে কিন্তু জড়িত না। আমার 81 জন বাচ্চা 90+ পেয়েছে, 90 থেকে 99। তোমাদের এটা কি মনে হয়? তোমরা আশেপাশে জিজ্ঞেস করে তো, সায়েন্সের টিচারদের এত স্টুডেন্ট কি পায় কিনা? এটা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি না, এইটা বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। তো আমি যে স্টাইলে পড়াচ্ছি, তোদের বড় ভাই বোনরা লাভবান হয়েছে। আমি কেন যেন আমার দৃঢ় বিশ্বাস তোরাও লাভবান হবি। আমি কোনো কৃপণতা করব না। আমি যে সিস্টেমে আমি পড়াই, আমি ওই সিস্টেমেই তোদেরকে পড়াচ্ছি, ব্যাটা বুঝতে পারছিস? তোরা চুপচাপ বইসা খালি ক্লাসটা দেখবি, তোদের কাম হলো গিয়ে ক্লাস দেখা, ব্যাটা বুঝতে পারছিস? এবং আমার যত তথ্য আছে, এই তথ্যগুলো বইয়ের মধ্যে লিখে ফেলা, তাই না? আচ্ছা, তাহলে চলো আমরা আমাদের বইয়ের মধ্যে চলে যাই। আমরা আমাদের বইয়ের মধ্যে আমরা চলে যাই। আমাদের পেজ কত? হ্যাঁ, আমরা 76-এ আমরা চলে যাই। ঠিক আছে, 76-এ চলে যাই। সেটা কি ভাইয়া? রাষ্ট্র, আমাদের অধ্যায়টার নাম রাষ্ট্র, নাগরিকতা ও আইন। তাহলে এই যে আমাদের রাষ্ট্র, নাগরিকতা ও আইন, এখানে কি ভাইয়া আমাদের গুরুত্বপূর্ণ কি ভাইয়া একটা প্রশ্ন আসে, গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ প্রশ্ন আসে।
গুরুত্বপূর্ণ একটা জ্ঞানমূলকের প্রশ্ন আসে, সেটা কি ভাইয়া? সেটা হচ্ছে গিয়ে ওই যে প্রথম যে লাইনটা আছে, প্রথম যে লাইনটা আছে এখানে কি ভাইয়া তোমরা স্টার দাও। এইটা গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ, গুরুত্বপূর্ণ একটা জ্ঞানমূলকের প্রশ্ন। সেটা কি ভাইয়া? রাষ্ট্র বা কোন ধরনের প্রতিষ্ঠান, রাষ্ট্র কোন ধরনের প্রতিষ্ঠান, এটা জ্ঞানমূলকে আসে, এটা এমসিকিউতে আসে, এটা এ প্লাস ক্যাটাগরির একটা 1 নম্বরের প্রশ্ন। তাহলে তোমরা এটা ব্র্যাকেট দাও, প্রশ্ন লিখে ফেলো, রাষ্ট্র কোন ধরনের প্রতিষ্ঠান। এই যে প্রশ্নটা তোরা লিখবি কোথায়? তোরা লিখবি হচ্ছে কি ভাই এখানে, তোরা এখানের মধ্যে লিখবি। আমি কি ব্যাটটাকে বুঝতে পারলাম? তোরা এখানের মধ্যে লিখবি। কনসেপ্ট ক্লিয়ার? ওকে। আচ্ছা, এরপরে ভাইয়া দেখ, আমরা একটু নিচে যাই। সেটা হচ্ছে গিয়ে কি ভাইয়া? রাষ্ট্রের ধারণা, রাষ্ট্রের ধারণা। আচ্ছা, আমাদের আমরা আদি যুগে মানুষ প্রকৃতির মধ্যেই বসবাস করতো, তাই না? রাষ্ট্রের কনসেপ্টটা অনেক পরে আসছে, এটা বুঝতে পারছো? এবং এই যে রাষ্ট্র যে উৎপত্তি হয়েছে, এই রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত অনেকগুলা মতবাদ আছে, অনেকগুলা মতবাদ আছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে গিয়ে ঐশ্বরিক মতবাদ, তাই না? এখানে স্লাইডে খুব সুন্দর করে দেয়া আছে, ঠিক আছে, স্লাইডে খুব সুন্দর করে দেয়া আছে, আমি দেখাচ্ছি। ষষ্ঠ অধ্যায় আমরা নিচ্ছি। ওকে, এই যে দেখ, রাষ্ট্রের ধারণা আর কি, রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত অনেকগুলা মতবাদ আছে, তাই না? এর মধ্যে উল্লেখযোগ্য মতবাদ হচ্ছে গিয়ে কি ভাইয়া? এই তিনটা, ঠিক আছে। প্রথম যেটা, সেটাকে বলা হয় কি ভাইয়া? ঐশী মতবাদ। কিভাবে রাষ্ট্রটা উৎপত্তি হয়েছে? তো ঐশী ঐশী মতবাদের মূল থিমটা এরকম যে, যিনি রাষ্ট্রের প্রধান, উনি ঈশ্বর থেকে প্রেরিত, উনি ঈশ্বর থেকে প্রেরিত, উনি ধর্মীয় প্রধান, আবার উনি কি ভাইয়া? রাষ্ট্রীয় প্রধান। উনি উনার কাজের জন্য জনগণের কাছে দায়বদ্ধ না, উনি কি ভাইয়া? ঈশ্বর বা সৃষ্টিকর্তার নিকট কি ভাইয়া? দায়বদ্ধ। ব্যাটা বুঝতে পারছো? তাহলে এইটা হচ্ছে কি ভাইয়া? ঐশী মতবাদ যেটা আছে, এইটার কি ভাইয়া? মূল থিম। এরপরে সামাজিক চুক্তি মতবাদ, বিভিন্নভাবে সমাজের মানুষ একটা যে কোনো পর্যায়ে গিয়ে, ব্যাটা বুঝতে পারছো, তাদের সামাজিক নিরাপত্তা, আর্থিক নিরাপত্তার জন্য তারা চুক্তি করেছে, ঠিক আছে, চুক্তির মাধ্যমে রাষ্ট্র হয়েছে। এইটা ধরো সামাজিক চুক্তি মতবাদের থিম। এরপরে কি ভাইয়া? আরেকটা হচ্ছে কি ভাইয়া? বলের মতবাদ। বলের মতবাদ হচ্ছে কি ভাইয়া? যে সমাজে তোমরা জানো যে দুর্বল লোক আছে, সবল লোক আছে। আগে তো যুদ্ধ বিগ্রহ লেগে থাকতো, তাই না? শক্তিশালী রাজা কি ভাইয়া? শক্তিশালী এই রাজা, ঠিক আছে, দুর্বল রাজাদের, দুর্বল আর কি রাজার রাজ্য ধ্বংস করে কি ভাইয়া? ওদের প্রজাদেরকে কি করে ফেলছে, ঠিক আছে, অধীন করে ফেলছে। সেখানে তারা কি ভাইয়া? ওদেরকে প্রজা হিসাবে খাটাচ্ছে, ওনারা রাজা হিসাবে কি ভাইয়া? মানে কি বলে, প্রশাসন পরিচালনা করতেছেন। তাহলে এই যে একটা কি ভাইয়া? জোর জবরদস্তি করে, পরাজিত করে, ঠিক আছে, এরপরে কি ভাইয়া? রাষ্ট্র আর কি সৃষ্টি হয়েছে। তাহলে এইটা কি ভাইয়া? বলের মতবাদ, তাই না? এরপরে কি ভাইয়া? আমরা কিন্তু প্রথম দিকে দেখ, এরিস্টটল একটা সংজ্ঞা দিয়েছে তোদের এই বইটার মধ্যে, তোদের এই বইটার মধ্যে একটা সংজ্ঞা দেয়া আছে। সংজ্ঞাটা তোরা খেয়াল কর, সংজ্ঞাটা এরিস্টটল একটা সংজ্ঞা দিয়েছে। এরিস্টটল কি সংজ্ঞা দিয়েছে তোরা একটু খেয়াল কর, তোরা কি দেখতে পাচ্ছস? হ্যাঁ, এখানে এরিস্টটলের সংজ্ঞাটা কিন্তু পরীক্ষার মধ্যে আসে যে রাষ্ট্র সম্পর্কে এরিস্টটল কি বলেছেন। তো এরিস্টটলের সংজ্ঞাটা কিন্তু জ্ঞানমূলকের জন্য আসে। এই দেখ, এরিস্টটল কি বলেছেন, এই যে এখানে আছে, স্বয়ংসম্পূর্ণ জীবনের জন্য কতিপয় পরিবার ও গ্রামের সমন্বয়ে গঠিত সংগঠনই রাষ্ট্র। কতিপয় মানে কি? এখানে তো অনেক গ্রাম বলে নাই, অনেক পরিবার বলে নাই, কয়েকটা পরিবার মিলে কি হয়ে যায় ভাই? হ্যাঁ, মানে রাষ্ট্র হয়ে যায়। কয়েকটা পরিবার মিলে কি হয়ে যায়? রাষ্ট্র হয়ে যায়। তাইলে এই যে এরিস্টটলের সংজ্ঞা, এটা 1000 বছর আগের কি ভাইয়া? সংজ্ঞা। আগে কি ভাইয়া? ক্ষুদ্র ক্ষুদ্র নগর রাষ্ট্র ছিল। যেমন ধরো মিরপুর এক একটা রাষ্ট্র, শেওড়াপাড়া একটা রাষ্ট্র, কাজীপাড়া একটা রাষ্ট্র। এটা বুঝতে পারছো? ছোট ছোট কি ভাইয়া? নগর রাষ্ট্র ছিল, ক্ষুদ্র ক্ষুদ্র নগর রাষ্ট্র ছিল। এখন কি ভাইয়া? জাতীয় রাষ্ট্রের উদ্ভব হয়েছে। এখন কি ভাইয়া? জাতীয় রাষ্ট্রের উদ্ভব হয়েছে। এটা বুঝতে পারছো? ওকে। এখন আমি তোদেরকে একটা কথা বলি, রাষ্ট্র রাষ্ট্র কি? এই যে এখানে সুন্দর করে দেখা আছে, রাষ্ট্র হচ্ছে কি ভাইয়া? একটা রাজনৈতিক প্রতিষ্ঠান। এটা কি ভাইয়া? রাজনৈতিক প্রতিষ্ঠান। আর এই রাষ্ট্র হওয়ার জন্য মানে কোনো একটা দেশকে আমরা রাষ্ট্র তখনই বলবো যখন ওই রাষ্ট্রের মধ্যে কি ভাইয়া? 4টা মৌলিক উপাদান বিদ্যমান থাকবে। কয়টা ভাইয়া? 4টা মৌলিক উপাদান বিদ্যমান থাকবে। কোনো একটা দেশের মধ্যে যখন 4টা মৌলিক উপাদানের একটা উপাদানও যদি আমরা না পাই, তাহলে ওই দেশকে আমরা রাষ্ট্র বলবো না। তাহলে রাষ্ট্রের মৌলিক উপাদান কয়টা? রাষ্ট্রের মৌলিক উপাদান, এটা এমসিকিউর জন্য আসে। এখান থেকে পরীক্ষার মধ্যে 3 এবং 4-এর জন্য প্রশ্ন আসে। এটা খুবই গুরুত্বপূর্ণ। এইটা একটা এ প্লাস ক্যাটাগরির প্রশ্ন, যে রাষ্ট্রের মৌলিক উপাদান কয়টি, রাষ্ট্রের মৌলিক উপাদান কয়টি ও কি কি ব্যাখ্যা করো। এটা 3 এবং 4-এর জন্য। আর আরেকটা হচ্ছে কি ভাইয়া? রাষ্ট্রের মৌলিক উপাদান কয়টি, এটা 1 নম্বরের জন্য আসে। তাহলে কি ভাইয়া? তোমরা পরবর্তী পেজে তোমরা চলে যাও,
তোমরা পরবর্তী পেজে চলে চলে যাও। রাষ্ট্রের উপাদান, রাষ্ট্রের উপাদান খুবই গুরুত্বপূর্ণ। রাষ্ট্রের উপাদান, রাষ্ট্রের কি ভাইয়া মৌলিক উপাদান হলো চারটা। মৌলিক কেন বললাম, এই চারটা থেকে যদি একটাও বাদ হয়ে যায়, আমরা যদি না পাই, অনুপস্থিত পাই, তাহলে আমরা ওই দেশকে আমরা রাষ্ট্র বলতে পারি না। তাহলে রাষ্ট্রের মৌলিক উপাদান চারটা। এক নম্বর হচ্ছে কি ভাইয়া, সেখানে জনসমষ্টি থাকবে। দুই নম্বর, সেখানে ভূখণ্ড থাকবে। তিন নম্বর, সেখানে কি ভাইয়া সরকার থাকবে। চার নম্বর, সেখানে সার্বভৌমত্ব থাকবে। এই চারটা উপাদান কোনো দেশে বিদ্যমান যদি থাকে, তাইলে ওই দেশকে আমরা কি বলবো ভাইয়া, রাষ্ট্র বলবো। আমি কি ব্যাপারটাকে বুঝতে পারছি? দেখো, আমি তোমাদেরকে একটা কথা বলি। এই যে দেখো, এখানে জনসমষ্টির কথা বলছে, যে এখানে যে জনসমষ্টির কথা বলছে, একটা রাষ্ট্রের জনসমষ্টি অনেক বিশাল হইতে পারে, আবার অনেক কম হইতে পারে। একটা দেশের জনসমষ্টি কি ভাইয়া অনেক বিশাল হইতে পারে, আবার কি ভাইয়া অনেক কি ভাইয়া কমও হইতে পারে। সেইটা কিন্তু বিষয় না, তাই না? এই যে দেখো, রাষ্ট্রের চারটা মৌলিক উপাদান, সেটা কি ভাইয়া? এক নম্বর ভূখণ্ড, এরপরে জনসংখ্যা, সরকার, সার্বভৌমত্ব। এই এইটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে তোমরা চারটা স্টার দাও, প্রশ্ন আগে লিখে ফেলো। প্রথম প্রশ্নটা লিখো। এখান থেকে কয়েকটা প্রশ্ন আসে, তোমরা একদম বইয়ের উপরের মধ্যে লিখবা। বইয়ের একদম উপরে তোমরা লেখার চেষ্টা করবা। বইয়ের একদম উপরে উপরে কয়েকটা প্রশ্ন তোমরা লিখে ফেলো। মানে এই পেজ থেকে আমাদের গুরুত্বপূর্ণ কয়েকটা এমসিকিউ প্রশ্ন আসে। তাহলে প্রথম যে প্রশ্নটা তোমরা লিখে ফেলো, প্রথম উপরে এক নম্বরের জন্য লিখছো কিনা আমি জানি না, যে রাষ্ট্রের মৌলিক উপাদান কয়টি। এইটা একটা এমসিকিউ প্লাস জ্ঞানমূলকের প্রশ্ন, এক। দুই নম্বর হচ্ছে গিয়ে ভাইয়া, ও আগের পেজে আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি বাদ দিয়ে ফেলছি। আগের পেজে একটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আছে ভাই, আমি ভুলে গিয়েছি। তোরা হচ্ছে গিয়ে কত 77 নম্বর পেজ, এইটা ভাই তোরা একটু নিচে লেখ। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন মিস করে ফেলছি। এইটা আমাদের এমসিকিউর জন্য আসে, এইটা আমাদের কি ভাইয়া জ্ঞানমূলকের জন্য আসে। কি আসে? রাষ্ট্রের সবচেয়ে সুস্পষ্ট ও পূর্ণাঙ্গ সংজ্ঞা কে প্রদান করেছেন? রাষ্ট্রের সবচেয়ে সুস্পষ্ট ও পূর্ণাঙ্গ সংজ্ঞা কে প্রদান করেছেন, তাই না? অধ্যাপক গার্নার। যদি তোদের রাষ্ট্রের সংজ্ঞা চায়, তাহলে তোরা কি ভাই অধ্যাপক গার্নারের সংজ্ঞাটা দিয়ে দিবি। ভাইয়া এই সংজ্ঞাগুলো একটু আলাদা করে মুখস্থ করতে হবে, তাই না? আর যদি ব্যক্তির নাম উল্লেখ করে, যেমন এরিস্টটল রাষ্ট্র সম্পর্কে কি বলেছেন, এরিস্টটল যেমনে বলছে হেমনে বলতে হইব। যদি বলে যে অধ্যাপক গার্নার রাষ্ট্র সম্পর্কে কি বলেছেন, যেমনে কইছেন হেমনে লিখতে হইব, নাইলে কিন্তু স্যার কেটে দিবে। আর যদি স্বাভাবিকভাবে বলে যে রাষ্ট্র কাকে বলে, আমি তোদেরকে পরামর্শ দিব যে অধ্যাপক গার্নারের যে সংজ্ঞাটা আছে, অধ্যাপক যে গার্নার, এই দেখ, অধ্যাপক গার্নার রাষ্ট্রের কি, এই দেখ এখানে অধ্যাপক গার্নার রাষ্ট্রের সবচেয়ে সুস্পষ্ট ও পূর্ণাঙ্গ সংজ্ঞা প্রদান করেছেন। তোর কি ভাইয়া তোরা এইটা, এই সংজ্ঞাটা তোরা দিয়ে দিবি। বেটা বুঝতে পারছস? এই সংজ্ঞাটা যদি স্বাভাবিকভাবে যদি বলে যে রাষ্ট্র কাকে বলে, কারো নাম মেনশন না করে, আমি বলবো যে উনার সংজ্ঞাটা তোরা দিয়ে দিবি। আর যদি বলে উনার নাম, তাহলে তো এটাই দিবি। আর এরিস্টটলের যদি বলে যে এরিস্টটল রাষ্ট্র সম্পর্কে কি বলেছেন, তখন তার সংজ্ঞাটা তোদেরকে দিতে হবে। গুরুত্বপূর্ণ কিন্তু এটা এমসিকিউ প্রশ্ন, আমি মিস করে ফেলছি। ওকে, এখন আসো ভাইয়া আমরা পরবর্তীতে যাই। সেটা হচ্ছে কি ভাইয়া, জনসমষ্টি। এখন ও এখানে আরেকটা ৩ নম্বরের প্রশ্ন আসে, লিখে ফেলো ভাইয়া। রাষ্ট্রের মৌলিক উপাদান কয়টি ও কি কি ব্যাখ্যা করো। কয়টি ও কি কি ব্যাখ্যা করো, এইটা সম্ভাবনা আসার সম্ভাবনা 80%। 80% সম্ভাবনা। কিভাবে আসে আমি তোদেরকে পরে বলতেছি। 80% সম্ভাবনা, 80% সম্ভাবনা রাষ্ট্রের মৌলিক উপাদান কয়টি ও কি কি ব্যাখ্যা করো। রাষ্ট্রের মৌলিক উপাদান কয়টি ও কি কি ব্যাখ্যা করো, এইটা আসার সম্ভাবনা হচ্ছে কি 80%। খুবই গুরুত্বপূর্ণ। ওকে, এখন দেখো, একটা রাষ্ট্রের জনসমষ্টি অনেক বিশাল হইতে পারে, আবার কি ভাইয়া অনেক কম হইতে পারে। একটা দেশের জনসমষ্টি অনেক বিশাল হইতে পারে, আবার অনেক কম হইতে পারে। দেখো, আমরা জানি যে বিশ্বের মধ্যে সবচেয়ে আয়তনের সবচেয়ে বড় দেশ হচ্ছে গিয়ে রাশিয়া। বিশ্বের মধ্যে সবচেয়ে বড় আয়তনের দেশ রাশিয়া। এই যে দেখো রাশিয়ার আয়তন কত, এই যে দেখো রাশিয়ার আয়তন দেখো 1,70,000, সরি 1,70,70,98,242 বর্গ কিলোমিটার। রাশিয়ার আয়তন 116টা বাংলাদেশকে কি আর কি ঢুকাই দিতে পারবি। বিশ্বের যে আয়তনটা আছে, যে আয়তনটা, বিশ্বের যে আয়তন, এর 11% দখল করে আছে কি ভাইয়া, এই রাশিয়া। এটা বুঝতে পারছো? আচ্ছা, এরপরে ভাইয়া বিশ্বের দ্বিতীয় আয়তনের দেশ, দ্বিতীয় বৃহত্তম আয়তনের দেশ হচ্ছে কি ভাইয়া, কানাডা। প্রায় 1 কোটি বর্গ কিলোমিটার, প্রায় 1 কোটি বর্গ কিলোমিটার। তার বিপরীতে আমরা এখানে একটা দেখি, সেটা কি ভাইয়া, কোথায় গেল? হ্যাঁ, আচ্ছা, ভারত। এখানে তো জনসংখ্যা, আচ্ছা, হ্যাঁ,
এই যে দেখ ভ্যাটিকান সিটি, ঠিক আছে, এই ভ্যাটিকান সিটির আয়তন কত ভাইয়া? 1 বর্গ কিলোমিটারও না, 0.44 বর্গ কিলোমিটার। তাহলে এই ভ্যাটিকান সিটিকে কি তোমরা রাষ্ট্র বলবা? এটাকে কি রাষ্ট্র বলতে পারো? এরপরে মোনাকো 2 বর্গ কিলোমিটারও না, 1.95 বর্গ কিলোমিটার, তাই না? এরপরে কি ভাইয়া আরেকটা দেশ আছে নাউরু, এই নাউরুর আয়তন হচ্ছে কি ভাইয়া 21 বর্গ কিলোমিটার। তাহলে এই যে এত ছোট ছোট আয়তনের দেশ, এদেরকে কি আমরা রাষ্ট্র বলবো? এগুলোকে বলা যায়? আমাদের ঢাকা থেকে অনেক ছোট, আমাদের ঢাকা থেকে অনেক ছোট, ঢাকা শহর থেকে অনেক ছোট। ভাইয়া আমরা কিন্তু এগুলাকে রাষ্ট্র বলবো যদি তার বাকি 3টা উপাদান বিদ্যমান থাকে। বাকি 3টা উপাদান বিদ্যমান থাকলে আমরা ওই দেশকে রাষ্ট্র বলবো, তাই না? জনসংখ্যা বেশি হোক বা কম হোক সেইটা বিষয় না, আছে, এটা বুঝতে পারছো? ওকে, গেল। এরপর হচ্ছে কি ভাইয়া রাষ্ট্রের আরেকটা মৌলিক উপাদান হচ্ছে কি ভাই জনসংখ্যা, জনসমষ্টি। জনসমষ্টি কম হোক বা বেশি হোক, জনসমষ্টি থাকলে এবং তার সাথে বাকি 3টা যে উপাদান আছে এগুলো যদি বিদ্যমান থাকে আমরা ওই দেশকে আমরা কি ভাইয়া রাষ্ট্র বলবো। কি বলবো ভাইয়া? রাষ্ট্র বলবো। এখন দেখো বিশ্বের মধ্যে সবচেয়ে জনবহুল দেশ তোমরা খেয়াল করো, এই যে দেখো সবচেয়ে জনবহুল দেশ হচ্ছে কি ভাইয়া ভারত। ভারতের জনসংখ্যা কি? ভারতের জনসংখ্যা হচ্ছে কোন কালিটা নিলে ভালো হয়, এটা নেই। আচ্ছা দেখো ভারতের জনসংখ্যা কি ভাইয়া? 144 কোটি, 144 কোটি। চীনের জনসংখ্যা কত ভাইয়া? চীনের জনসংখ্যা 141 কোটি, 141 কোটি, মানে বিশ্বের অর্ধেক জনসংখ্যা নিয়ে গেছে এই দুইটা রাষ্ট্র, এটা বুঝতে পারছো? এই দেখো ভারত নিয়ে গিয়েছে 144 কোটি, আর ওদিকে চীন নিয়ে ফেলছে কি ভাইয়া 141 কোটি, মানে বিশ্বের অর্ধেক জনসংখ্যা ওনাদেরই কাছে, এটা বুঝতে পারছো? তার বিপরীতে দেখো এই ভ্যাটিকান সিটির জনসংখ্যা 496 জন। কতজন ভাইয়া? 496 জন, মানে 500 জনও না, 500 জনও কিন্তু না। তাহলে এই ভ্যাটিকান সিটিকে কি তুমি রাষ্ট্র বলতে পারবা? 500 জনও না। এইটা কিন্তু একটা ভ্যাটিকান সিটি একটা কিন্তু নগর রাষ্ট্র, তোমরা জানো, ঠিক আছে? মানে ইতালির মধ্যে এটা, ইতালিকে ছিদ্রায়িত রাষ্ট্র বলা হয় এই কারণে, কারণ বিশাল রাষ্ট্রের মধ্যে ছোট্ট একটা জায়গা এটা তার না। যেখানে এটা কিন্তু নারী মুক্ত দেশ, সেখানে আর কি খ্রিস্টান পোপ ওনারা থাকেন, ঠিক আছে, নারী মুক্ত একটা দেশ। তো বিশ্বের বিভিন্ন দেশের পাদ্রীরা আমাদের মুসলিম আমরা কি বলি, মাওলানা বলি না, আমাদের ধর্মীয় গুরু যারা আছেন, তো খ্রিস্টান পাদ্রী বিশ্বের বিভিন্ন জায়গা থেকে গিয়ে ওখানে নাগরিকত্ব অর্জন করে, এটা বুঝতে পারছো? ওকে, তাহলে ভাইয়া দেখো মাত্র 426 জন, তাহলে আমরা কি ভ্যাটিকান সিটিকে কি রাষ্ট্র বলবো? আমরা বলবো, আমরা বলতে পারি 426 জন, 500 জনের নিচে আমরা ভ্যাটিকান সিটিকেও রাষ্ট্র বলবো। জনসংখ্যা ছোট হোক, মানে জনসংখ্যা কি ভাইয়া কম হোক বা বেশি হোক, ঠিক আছে, জনসংখ্যা আছে, বাকি সবগুলো উপাদান বিদ্যমান আছে, তাইলে আমরা কি ভাইয়া ওই দেশটাকে আমরা রাষ্ট্র বলবো। কনসেপ্ট ক্লিয়ার? আচ্ছা, এরপরে আসো ভাইয়া আমরা পরবর্তী যে অংশটা আছে সেটা কি ভাইয়া? সরকার। ভাইয়া সরকার কি? সরকার কি ভাইয়া? সরকার কি? সরকার হচ্ছে কি কি ভাইয়া একটা একটা প্রতিষ্ঠান যেটা কি ভাইয়া সে একটা রাষ্ট্রকে কি ভাইয়া পরিচালনা করে। সে একটা রাষ্ট্রকে কি করে ভাইয়া পরিচালনা করে। যেমন ধরো তোমরা যারা আছো প্রত্যেকেই নৌকা চালাও, প্রত্যেকে কি ভাইয়া নৌকা চালাও না, নৌকা চড়ো। আমরা ছোটবেলা চালাইতাম, এখন হয়তো ভুলে গিয়েছি, চালাইতাম বুড়া, ভুরা বলো যে কি বলে, কাঠ, কি বলে এটার নাম কি বলে, কলা গাছের ইয়ে দিয়ে ভুরা, ছোটবেলা আমরা সিলেটে ইয়ে করতাম, নৌকাও চালাইতাম, এখন সব ভুলে গিয়েছি, মাথায় নাই যে কিভাবে চালাইতাম। তো যাই হোক ভাইয়া আমরা প্রত্যেকে নৌকা চড়েছি, তোমরা যারা আছো প্রত্যেকেই কম বেশ নৌকা চড়েছো। তাহলে এই যে নৌকাটা, এই নৌকাটা পরিচালনা করে কে? নৌকা পরিচালনা করে মাঝি, তাই না? মাঝি কি করে? এই নৌকাকে একটা নির্দিষ্ট একটা লক্ষ্যে নিয়ে যায়, একটা নির্দিষ্ট একটা কি ভাইয়া লক্ষ্যে নিয়ে যায়। ঠিক একই রকম ভাবে একটা দেশকে যদি নৌকার সাথে তুলনা করি, তার মাঝি হবে কি ভাইয়া? সরকার। এটা বুঝতে পারছো? তার মাঝি কি হবে? তার মাঝি হবে কি গিয়ে সরকার। এটা বুঝতে পারছো? সরকার না থাকলে একটা রাষ্ট্র বাপমা ছাড়া হয়ে যায়। কি হয়ে যায় ভাইয়া? বাপমা ছাড়া হয়ে যায়। যেমন আমি তোমাদেরকে একটা কথা বলি, এই 5ই আগস্টের পরে কয়েকদিন আমাদের সরকার ছিল না, আমাদের দেশে সরকার ছিল না। ইউনূস স্যার আসতে লেট করতেছিলেন, আমাদের সাবেক প্রধানমন্ত্রী চলে যাওয়ার পরে ইউনূস স্যার আসতে লেট হয়েছিল কয়েকদিন, তাই না? তাহলে এই কয়েকদিন আমাদের দেশে কি অবস্থা হয়েছিল? ডাকাতি, মারামারি, জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, মানে ভয়ঙ্কর ব্যাপার স্যাপার হয়ে গিয়েছে। কারণটা কি ভাই? দেশে তো বাপমা নাই, সরকার নাই। তাহলে সরকার যদি না থাকে একটা দেশ এলোমেলো হয়ে যায়, বাপমা ছাড়া হয়ে যায়, অভিভাবক শূন্য হয়ে যায়। ব্যাটা বুঝতে পারছো? ওকে, তাহলে এই যে সরকার, এই সরকার থেকে তোদের দুইটা প্রশ্ন আসে ভাইয়া, এই সরকার থেকে দুইটা প্রশ্ন আসে। একটা হচ্ছে সরকার সম্পর্কে অধ্যাপক গার্নার কি বলেছেন, সরকার সম্পর্কে অধ্যাপক গার্নার কি বলেছেন।
সরকার সম্পর্কে অধ্যাপক গার্নার কি বলেছেন? এখানে বইয়ের মধ্যে আছে, এই যে দেখ, এই দেখ, সরকার সম্পর্কে অধ্যাপক গার্নার কি বলেছেন, এটা ১ নম্বরের জন্য আসে। সরকার সম্পর্কে অধ্যাপক গার্নার কি বলেছেন? এই যে দেখ, গার্নার কি বলেছে? হ্যাঁ, এই যে দেখ, রাষ্ট্র যদি হয় জীবদেহ, রাষ্ট্র যদি দেখ আমি জীব, ঠিক আছে? রাষ্ট্র যদি জীবদেহ হয়, সরকার কি ভাইয়া? সরকার তার মস্তিষ্ক বা মাথা স্বরূপ। এই কথাটা আমাদের জ্ঞানমূলকের জন্য চলে আসে, ঠিক আছে? এটা গুরুত্বপূর্ণ, এখানে একটা স্টার দাও। এরপর ভাইয়া তোদেরকে আরেকটা প্রশ্ন বলি, সেটা হচ্ছে কি ভাইয়া, দেখ সরকার কিভাবে আর কি আমাদের পরিচালনা করে। দেখ, তোদের সবচেয়ে বেশি তোরা বন্ধ পেয়েছিস কি ভাইয়া এই করোনাকালীন সময়ে। ওই সময় তোরা 18 মাস তোদের স্কুল বন্ধ ছিল। 18 মাস কি ভাইয়া তোদের স্কুল বন্ধ ছিল। আমাদের মুক্তিযুদ্ধেও এতদিন বন্ধ রাখে নাই, তোদেরকে 1.5 বছর তোদেরকে বন্ধ রাখা হয়েছিল। এখন আমি তোদেরকে একটা কথা বলি, যে আমরা কি চাচ্ছি, আমরা শাকিল স্যার কি করেন? শাকিল স্যার হচ্ছে গিয়ে সেবা বিক্রি করেন। আমি তোদেরকে পড়াচ্ছি, আমি কিন্তু সেবা বিক্রি করছি। এটা ধরো এক ধরনের ব্যবসা, ব্যাটা বুঝতে পারছো যে আমরা সেবা বিক্রি করি। তাহলে আমার এই ব্যবসাটা তোদের স্কুল খোলা এবং বন্ধের সাথে জড়িত। তোদের স্কুল খোলা এবং বন্ধের সাথে জড়িত। তোদের স্কুল যদি খোলা থাকে, তোদের পরীক্ষা হবে, ঠিক আছে? এই পরীক্ষার মধ্যে তোরা খারাপ টারাপ করবি, রেজাল্ট বাজে করবি, ঠিক আছে? তোদের আব্বা আম্মারা থাবড়া দিয়ে পাঠা যাবে, যাও শাকিল স্যারের কাছে একটা কোর্স করে আসো, তাই না? তাহলে আমার এই বিজনেসটা, এটা তোদের স্কুল খোলা এবং বন্ধের সাথে জড়িত। আমি মনে মনে চাচ্ছি কি ভাইয়া, না স্কুল খোলা দিক। আমি মনে মনে চাচ্ছি কি ভাইয়া, না স্কুল খোলা দিক, কারণ আমার তো ব্যবসা তো লাল বাত্তি। আমি কি ব্যাপারটাকে বুঝতে পারলাম? কিন্তু সরকার কি ভাইয়া, অনর, না 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 খুলবো না। ঠিক আছে, কারণ হলে গিয়ে খুললে কি ভাইয়া, এই যে করোনার যে মহামারীটা, এটা আরো ব্যাপক কি ভাইয়া, করোনার যে মহামারীটা, এটা ব্যাপক আকার কি ভাইয়া ধারণ করতো। করোনার মহামারী সেটা কি ভাইয়া ব্যাপক আকার ধারণ করতো। যেমন ধর তুমি, তোমার মতো যদি দুই একটা পোলাপান থাকে, বা তোমার মতো বিলকিস বানু বা মন্টু মিয়া যদি থাকে, যেমন ধরো তুমি কি করলা, আল্লাহ না করুক, জাস্ট একটা উদাহরণ দিচ্ছি, মনে কর যে করোনা হয়ে গেল, এখন চিন্তা করলি যে না, আমি গর্তের মধ্যে কেন আমি ঢুকবো, কবরের গর্তে আমার লগে আরো 20টারে নিয়ে যাই। স্কুলে গিয়ে কি ভাই সবার লগে কি ভাই তুমি কুলাকুলি করতেছো, কারণ কুলাকুলি করলেই তো কি ভাইয়া রোগটা ছড়াবে, এবং কি ভাইয়া সেও আমার লগে গাতে যাবে, তাই না? এরকম মেন্টালিটির কিছু বন্ধু বান্ধব আছে না? আমরা ইয়ের মধ্যে দেখি না যে পিছিয়ে পড়া করোনা হয়েছে, লিফটের যে বাটনগুলো আছে এগুলো কিন্তু থুতু করে কি বা মানে থুতু দিচ্ছে, কারণ কারো যদি হাত আর কি মানে এই থুতুটা স্পর্শ হয়, তার করোনা হবে। তাহলে এরকম মানুষের কিন্তু আমাদের বাচ্চা কাচ্চার তো অভাব নাই, আর বাচ্চা কাচ্চারা ছোট মানুষ, অত কিছু বুঝে না। তাহলে সরকার কি ভাইয়া ভয়ঙ্কর ভাবে কি ভাইয়া শক্ত অবস্থানে, যে না আমরা স্কুল কলেজ খুলবো না। এতে কি হয়েছে, প্রকৃতপক্ষে কি ভাইয়া আমাদের ক্ষতি হয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে সমাজের কি হয়েছে, কল্যাণ হয়েছে। আমি কি ব্যাপারটাকে বুঝাইতে পারলাম? ওকে। তাহলে এখানে 2 নম্বরে একটা প্রশ্ন আসে, তোমরা লিখে ফেলো ভাইয়া। এখানে 2 নম্বরে একটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে কি ভাইয়া, প্রশ্নটা হচ্ছে কি এরকম, যে রাষ্ট্রের তৃতীয় উপাদান কোনটি ব্যাখ্যা করো। এটা 2 নম্বরের জন্য আসে। রাষ্ট্রের তৃতীয় উপাদান কোনটি ব্যাখ্যা করো, রাষ্ট্রের তৃতীয় উপাদান কোনটি ব্যাখ্যা করো, এইটা আমাদের 2 নম্বরের জন্য আসে। কত নম্বরের জন্য আসে? 2 নম্বরের জন্য। তখন কি ভাইয়া, এই সরকার যেটা আছে না, ওইটা তোমরা ব্যাখ্যা করে দিবা, ঠিক আছে? ওকে। এখন ভাইয়া সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে কি ভাইয়া, এই যে তিনটা চারটা যে আমরা ইয়ে পাইলাম, চারটা কি পাইলাম, চারটা মানে উপাদান পাইলাম। সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে কি ভাইয়া, এইটা পরীক্ষার জন্য তোমরা পারলে এখানে 4-5টা স্টার দিয়ে দাও। এখানে কি ভাইয়া তোরা 4-5টা স্টার দে, খুবই গুরুত্বপূর্ণ। সেটা কি ভাইয়া, সার্বভৌমত্ব। এইটা পরীক্ষার মধ্যে আসে, তাই না? সার্বভৌমত্বটা এটা পরীক্ষার মধ্যে আসে। এখন আমি তো ওই সার্বভৌমত্ব যে বইয়ের মধ্যে যে লেখা আছে, ওইখানে তোরা কয়েকটা প্রশ্ন লেখ। এইটা একের জন্য বলবো, এমসিকিউর জন্য বলবো, জ্ঞানমূলকের জন্য বলবো, অনুধাবনমূলকের জন্য বলবো, ঠিক আছে? প্রয়োগমূলকে কেমনে আসে, আমি প্রশ্নটা বলতেছি, তোরা লিখ। ওই যে তোদের বইয়ের মধ্যে লিখবি। আমি আবারও বলতেছি, আমার প্রত্যেকটা জিনিস কি ভাইয়া তোরা বইয়ের মধ্যে লিখবি। আমার প্রত্যেকটা জিনিস তোরা হচ্ছে কি ভাইয়া বইয়ের মধ্যে লেখার চেষ্টা করবি। আমার প্রত্যেকটা জিনিস তোরা বইয়ের মধ্যে লেখার চেষ্টা করবি। এখন দেখ ভাইয়া, এই যে এই জায়গাটার মধ্যে তোরা প্রশ্নটা লিখে ফেল। এই জায়গাটার মধ্যে কি ভাইয়া তোরা প্রশ্নটা লিখে ফেল। 1 নম্বর প্রশ্ন লেখ ভাইয়া, সার্বভৌমত্ব কাকে বলে? সার্বভৌমত্ব কাকে বলে? সার্বভৌমত্ব হচ্ছে একটি রাষ্ট্রের চরম এবং চূড়ান্ত ক্ষমতা। একটি রাষ্ট্রের সোজা লাভ, রাষ্ট্র হচ্ছে একটি রাষ্ট্রের চরম এবং চূড়ান্ত ক্ষমতা। এইটা অদৃশ্য, কিন্তু এটা দেখা যায় না, কিন্তু এটা রাষ্ট্রের কি ভাইয়া অন্যতম গুরুত্বপূর্ণ একটা উপাদান।
এই ক্ষমতাকে আমরা দুইটা অংশে ভাগ করি। এই ক্ষমতাকে আমরা কয়টা অংশে ভাগ করি? আমরা দুইটা অংশে ভাগ করি। একটা হচ্ছে গিয়ে কি ভাইয়া? একটা হচ্ছে গিয়ে কি ভাইয়া? অভ্যন্তরীণ সার্বভৌমত্ব, আর আরেকটা হচ্ছে গিয়ে কি ভাইয়া? বাহ্যিক সার্বভৌমত্ব, তাই না? একটা হচ্ছে গিয়ে অভ্যন্তরীণ সার্বভৌমত্ব, আর আরেকটা কি ভাইয়া? বাহ্যিক সার্বভৌমত্ব। তাহলে পরীক্ষার মধ্যে এখানে কয়েকটা প্রশ্ন আসে, তোমরা লিখে ফেলো। এইটা বইয়ের মধ্যে আছে, বইয়ের মধ্যে লিখবা। ১ নম্বর লেখো ফেলো ভাইয়া, সার্বভৌমত্ব কাকে বলে? এইটা ১ নম্বরের প্রশ্ন। ২ নম্বর তোমরা লিখে ফেলো, সেটা হচ্ছে কি কি ভাইয়া? রাষ্ট্রের মুখ্য উপাদান কোনটি? ভাইয়া এটা দিয়া ২ টা স্টার দে, আর ব্র্যাকেটে লেখ পেস্ট লাগা যায়, পেস্ট লাগে এরকম লিখে ফেল। কারণ পরীক্ষার মধ্যে আসে যে রাষ্ট্রের মুখ্য উপাদান কোনটা? তো তোদের অনেক বড় ভাই বোনরা দেয় জনসমষ্টি, সার্বভৌমত্ব। আসলে প্রত্যেকটাই তো মুখ্য, তাই না? তো এইটা কিন্তু আমাদের ভুল হবে। কেন ভুল হবে? আমাদের এখানে একটা লাইনে বলাই আছে যে সার্বভৌমত্ব হচ্ছে রাষ্ট্রের মুখ্য উপাদান। তাইলে আমরা কি ভাইয়া? সার্বভৌমত্ব দিব ১। এরপর ভাইয়া আমাদের ২ নম্বরের জন্য আসে যে সার্বভৌমত্বের ক্ষমতাকে কয়টি অংশে ভাগ করা যায়? এই যে কয়টি অংশে ভাগ করা যায়, এটা ১টি, ২টি, ৩টি এরকমভাবে এমসিকিউর জন্য আসে। সার্বভৌমত্বের ক্ষমতাকে ২টি অংশে ভাগ করা যায়। আবার এইটা অনেক সময় ৩ নম্বরের জন্য চলে আসে। ৩ নম্বরের জন্য কিভাবে আসে? যে সার্বভৌমত্বের ক্ষমতাকে কয়টি অংশে ভাগ করা যায় ব্যাখ্যা করো। সার্বভৌমত্বের ক্ষমতাকে কয়টি অংশে ভাগ করা যায় ব্যাখ্যা করো। সার্বভৌমত্বের ক্ষমতাকে কয়টি অংশে ভাগ করা যায় ব্যাখ্যা করো। গেল। এরপর ভাইয়া এটা ৩ নম্বরের জন্য চলে আসতে পারে। এরপর ভাইয়া তোরা আরেকটা প্রশ্ন লেখ ভাইয়া, সার্বভৌমত্ব সম্পর্কে ধারণা দাও। সার্বভৌমত্ব সম্পর্কে কি ভাইয়া? ধারণা দাও। ভাইয়াটা বুঝতে পারছো? এইটাও কি ভাইয়া একটা গুরুত্বপূর্ণ কি ভাইয়া ২ নম্বরের এবং অনুধাবনমূলক প্রশ্নের জন্য এটা আসে। বাচ্চারা তোমরা একটু খেয়াল করো, প্লিজ তোমরা একটু খেয়াল করো। সেটা হচ্ছে কি ভাইয়া? তোমরা এখানের মধ্যে প্রশ্নগুলো লিখে ফেলবা। এই যে এখানে যেখানে প্রশ্ন দেয়া আছে, যেখানে প্রশ্ন দেয়া আছে আমরা কিন্তু সরি, যেখানে উত্তরটা দেয়া আছে সেই জায়গাগুলোতে আমরা প্রশ্নগুলো লেখার চেষ্টা করব। ব্যাপারটা বুঝতে পারছো? ওকে। তাহলে ভাইয়া খেয়াল করো, সার্বভৌমত্বের ক্ষমতাকে আমরা ২ টা অংশে ভাগ করি। এইটা যখনই আসবে, এইটা পরীক্ষার মধ্যে যখনই আসবে, তখন কি ভাইয়া তোরা এরকম করে কি ভাইয়া একটা বক্স এঁকে ফেলবি এরকম। এখানে সার্বভৌমত্ব লিখবি, এরপরে কি ভাইয়া এখানে তাহলে আমরা কি ভাইয়া এই যে সার্বভৌমত্বটা এটাকে আমরা কয়টা অংশে ভাগ করি? এইটাকে আমরা ২ টা অংশে ভাগ করি। একটা হচ্ছে হচ্ছে কি ভাইয়া? অভ্যন্তরীণ সার্বভৌমত্ব, আর আরেকটা কি ভাইয়া? বাহ্যিক সার্বভৌমত্ব। অভ্যন্তরীণ সার্বভৌমত্ব, আরেকটা কি ভাইয়া? বাহ্যিক সার্বভৌমত্ব, তাই না? এখন আমি তার আগে তোদেরকে আমি প্রশ্ন লিখে ফেলি। আমি তার আগে তোদেরকে প্রশ্ন লিখে ফেলি, আগে প্রশ্নটা লিখে ফেল। তাই না? এইটা ১ নম্বরের জন্য আসে, এইটা ২ নম্বরের জন্য আসে, এইটা ৩ নম্বরের জন্য আসে। এখানে তোমরা গুনে, গুনে ৫ টা স্টার দিলেও কোনো প্রবলেম নাই। এইটা এত গুরুত্বপূর্ণ, ৫ টা যদি স্টার দাও, হয় এটা ১ এর জন্য আসবে, না হয় এটা ২ এর জন্য আসবে, না হয় এটা ৩ এর জন্য আসবে, না হয় এটা ৪ এর জন্য আসবে। মানে এই জায়গাটা থেকে প্রশ্ন দিবে, দিবে, দিবে ইনশাআল্লাহ। 98% সম্ভাবনা, 98% সম্ভাবনা। তাহলে আমরা কয়েকটা প্রশ্ন লিখে ফেলি, তাই না? প্রশ্নটা তোমরা কই লিখবা? আমি তোমাদেরকে বলতেছি ভাইয়া, প্রশ্নটা না আমরা না বইয়ের মধ্যে লিখবো, আমরা না এখানের মধ্যে লিখে ফেলবো। হ্যাঁ, এখানে ১, ২ করে আমরা প্রশ্ন লিখে ফেলবো। ভাইয়া প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে গিয়ে কি ভাইয়া? সার্বভৌমত্ব কাকে বলে? এইটাই জ্ঞানমূলকের জন্য আসে। সার্বভৌমত্ব কাকে বলে? সার্বভৌমত্ব জিনিসটা কি ভাইয়া? সার্বভৌমত্ব হচ্ছে একটি রাষ্ট্রের চরম এবং কি ভাইয়া? চূড়ান্ত ক্ষমতা। সার্বভৌমত্ব হচ্ছে একটি রাষ্ট্রের চরম এবং চূড়ান্ত ক্ষমতা। এতটুকু আমরা লিখে ফেলবো যদি এটা জ্ঞানমূলকের জন্য আসে। ঠিক আছে? ১। ২ নম্বর ভাইয়া, এইটা আমরা অনেকেই পেচ লাগায় ফেলি। ২ নম্বর, এইটা আমরা অনেকেই পেচ লাগায় ফেলি। এইটা এমসিকিউর জন্য আসে। বিশেষ করে এটা এমসিকিউর জন্য আসে। ম্যাক্সিমাম বড় ভাই বোনরা তোদের এখানে কি ভাইয়া? পেচ লাগায়। তাহলে তোরা লিখে ফেল, সেটা হচ্ছে কি ভাইয়া? রাষ্ট্রের মুখ্য উপাদান কোনটি? রাষ্ট্রের ৪ টাই তো মুখ্য উপাদান। জনসমষ্টি ছাড়া কি রাষ্ট্র হবে? না, হবে না। কিন্তু ভাইয়া এখানে আমাদের বইয়ের মধ্যে একটা লাইন লিখে দিয়েছে যে রাষ্ট্রের মুখ্য উপাদান সার্বভৌমত্ব। তাহলে অনেকে জনসমষ্টি দিয়ে দেয়, অনেকে সরকার দিয়ে দেয়, অনেকে ভূখণ্ড ভূখণ্ড জনসমষ্টি এই ২ টা বাচ্চারা বেশি দেয়। কিন্তু আমরা এখানে নাম্বারটা ছুটে যাবে। তাইলে তোমরা এখানে তোমাদের মানে ইয়েতে লিখে ফেলো যে এখানে প্রশ্নটা লিখে ব্র্যাকেটে লিখবা যে পেস্ট লাগে, পেস্ট লাগে কথাটা লিখে ফেল। যদি এইটা না লেখো, সত্যি আমি আমার বাচ্চাদেরকে বলি যে এটা খুব মানে পেস্ট লেগে লেগে যাওয়ার সম্ভাবনা আছে। আমি বাচ্চাদেরকে বলি তোরা লিখে ফেল পেস্ট লাগে। যাতে বাচ্চারা কি ভাই সচেতন থাকে, যখন বইটা রিভিশন দিবে, ও স্যার তো বললো যে এখানে সমস্যা হয়, মানে তার যাতে বারবার কি ভাই এটা মাথার মধ্যে হ্যামারিং করে যে এই জায়গাটায় প্রবলেমটা হয়। তাহলে কি ভাই রাষ্ট্রের মুখ্য উপাদান কোনটি? রাষ্ট্রের মুখ্য উপাদান সার্বভৌমত্ব।
এরপরে এখন যে প্রশ্নটা তোমাদেরকে বলবো এইটা 2 এর জন্য আসে আবার এমসিকিউর জন্য আসে। সেটা কি ভাইয়া? সার্বভৌমত্বের ক্ষমতাকে কয়টি অংশে ভাগ করা যায়? সার্বভৌমত্বের ক্ষমতাকে 2টি অংশে ভাগ করা যায়। কয়টি অংশে ভাইয়া? 2টি অংশে ভাগ করা যায়, তাই না? এইটা হ্যাঁ, তোমরা আগে প্রশ্নটা লিখে ফেলো। সার্বভৌমত্বের ক্ষমতাকে কয়টি অংশে ভাগ করা যায়? এইটা 2 নম্বরের জন্য, সরি এমসিকিউর জন্য। 1টা 2টা 3টা 4টা এরকমভাবে চলে আসবে। এরপরে তোমরা লিখে ফেলো ভাইয়া, সার্বভৌমত্বের ক্ষমতাকে কয়টি অংশে ভাগ করা যায় ব্যাখ্যা করো। এই যে ব্যাখ্যা করো, এইটা অনেক সময় 2 এর জন্য চলে আসতে পারে, অনেক সময় আবার 3 এর জন্য চলে আসতে পারে, অনেক সময় 2 এর জন্য চলে আসতে পারে, অনেক সময় কি ভাইয়া 3 এর জন্য কি ভাইয়া চলে আসতে পারে। আমি কি ব্যাপারটাকে বুঝতে পারলাম? ওকে, তোরা খেয়াল কর। তাহলে আমরা একটু ইয়েতে চলে যাই। এই যে দেখো, এখানে সার্বভৌমত্বের কি ভাইয়া 2টা অংশ কি ভাইয়া দেয়া আছে। সেটা কি ভাইয়া? অভ্যন্তরীণ সার্বভৌমত্ব আর একটা কি ভাইয়া? বাহ্যিক সার্বভৌমত্ব। অভ্যন্তরীণ সার্বভৌমত্ব দ্বারা রাষ্ট্র কি করে তার অধীনে তার আর কি রাষ্ট্রের মধ্যে যত জনগণ আছে, যত প্রতিষ্ঠান আছে, প্রত্যেকটির উপর কি ভাইয়া সে কর্তৃত্ব স্থাপন করে। কে ভাইয়া? রাষ্ট্র কর্তৃত্ব স্থাপন করে। আমি কি ব্যাপারটাকে বুঝতে পারছি? তা রাষ্ট্রের মধ্যে যত জনগণ আছে, যত প্রতিষ্ঠান আছে, প্রত্যেকের উপর কি ভাইয়া সে কর্তৃত্ব স্থাপন করে অভ্যন্তরীণ সার্বভৌমত্ব দ্বারা। দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য কি ভাইয়া এই অভ্যন্তরীণ সার্বভৌমত্বটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাই না? তাহলে তোমরা দেখো যে র্যাব বিভিন্ন অভিযান পরিচালনা করে, ক্রস ফায়ার করে, মানুষ মেরে ফেলে। এগুলা আসলে কি? এগুলো কি ভাইয়া? অভ্যন্তরীণ সার্বভৌমত্বের কি ভাইয়া একটা বহিঃপ্রকাশ। আমি কি ব্যাপারটাকে বুঝতে পারলাম? এরপর দেখো, বেচারা 15 দিন আগে বেচারা মন্ত্রী ছিল, পুলিশ কি ভাইয়া গ্রেপ্তার করে কি ভাইয়া নিয়ে যাচ্ছে। এটা কোন ক্ষমতা বলে? মিরপুর 10-এর মধ্যে এই যে ট্রাফিক পুলিশ এরকম করে হাত তুললেন, দেখা যাচ্ছে যে কি ভাইয়া যে 20,000 কোটি টাকার মালিক সেও কি ভাইয়া তার গাড়ি নিয়ে বসে আছে। তাহলে আমি যদি এরকম ভাবে হাত দেই, ঠিক আছে, আমাকে বলবে, মানুষ দৌড়ানে দিবে যে হুজুর মনে হয় কি ভাই পাটনা থেকে নগদে চলে আসছে, তাই না? তাহলে এই যে তার হাতের যে ক্ষমতা, এটা কি ভাইয়া? অভ্যন্তরীণ সার্বভৌমত্ব। এটা কি ভাইয়া? অভ্যন্তরীণ সার্বভৌমত্বের কি ভাইয়া ক্ষমতা। এটা কি ভাইয়া রাষ্ট্র কর্তৃক কি ভাইয়া এই ক্ষমতাটা কি ভাইয়া আরোপিত। ব্যাপারটা বুঝতে পারছো? ওকে। আর আরেকটা হচ্ছে কি ভাইয়া? বাহ্যিক সার্বভৌমত্ব। এই যে বাহ্যিক সার্বভৌমত্ব, এইটা দ্বারা কি করা হয়? বাহ্যিক সার্বভৌমত্ব দ্বারা অন্য দেশের হস্তক্ষেপ থেকে নিজের দেশকে রক্ষা করা হয়। অন্য দেশের হস্তক্ষেপ থেকে নিজের দেশকে রক্ষা করা হয়। যেমন ধরো ভাইয়া, এইটা হচ্ছে কি ভাইয়া? বাংলাদেশ। এটা কি ভাইয়া? বাংলাদেশ। আর এইটা ধর তোরা, এটা ধর বাংলাদেশ। আচ্ছা ভাই খেয়াল করো, এটা কি ভাইয়া? এইটা হচ্ছে কি ভাইয়া? বাংলাদেশ। এটা কি ভাইয়া? বিডি, ডিডি হয়ে গেল কেন? ওকে, এটা কি ভাইয়া? বাংলাদেশ। এখন বাংলাদেশের একটা প্রতিবেশী রাষ্ট্র আছে। বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্রের নাম কি ভাইয়া? বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্রের নাম হচ্ছে কি ভাইয়া? ইন্ডিয়া। ইন্ডিয়া আয়তনে বাংলাদেশের তুলনায় অনেক গুণ বড়। অনেক গুণ বড় কি ভাইয়া? ইন্ডিয়া। এক। 2 নম্বর হচ্ছে বিশ্বের পঞ্চম বৃহত্তম, জিডিপির ভিত্তিতে বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনৈতিক দেশ হল গিয়ে ইন্ডিয়া। বিশ্বের সবচেয়ে জনবহুল যে দেশ আছে সেটার নাম কি ভাইয়া? ওই ইন্ডিয়া। এরপরে বিশ্বের 8টা দেশ আছে পারমাণবিক শক্তিশালী দেশ, এই 8টা দেশের মধ্যে ইন্ডিয়া। এরপরে বিশ্বের সবচেয়ে বেশি সেনা মানে সৈন্য রয়েছে কোনটা ভাইয়া? ইন্ডিয়া। এত শক্তিশালী রাষ্ট্র বাংলাদেশের তুলনায়, তাহলে কোনো ইন্ডিয়ান বিনা পাসপোর্ট বিনা ভিসায় আমাদের দেশে ঢুকতে পারবে রে? কোনো ইন্ডিয়ান বিনা পাসপোর্ট ভিসায় কি আমাদের দেশে আসতে পারবে? আসতে পারবে না। কারণ আমরা ওখানে কি ভাইয়া বর্ডারে আমরা বিজিবি রাখছি, তাই না? বর্ডারে কি ভাইয়া আমরা বিজিবি রাখছি, কেউ যদি ঢুকে আমরা কি করে দিব? কুল্লু খলাস করে দিব, তাই না? তাহলে দেখো, বাহ্যিক সার্বভৌমত্ব দ্বারা অন্য দেশের কর্তৃত্ব থেকে, অন্য দেশের প্রভাব থেকে কি ভাইয়া নিজের দেশকে কি করা হয় ভাইয়া? রক্ষা করা হয়। আমি কি ব্যাপারটাকে বুঝতে পারছি? আচ্ছা, এখন ভাইয়া দেখ, এইটা অনেক সময় যখন 2 নম্বরের জন্য আসবে যে সার্বভৌমত্ব সম্পর্কে ধারণা দাও, তাহলে তোরা কি করবি আমি তোদেরকে একটু বলতেছি, তোরা একটু খেয়াল কর তোরা আসলে কি করবি যদি এটা প্রশ্নে আসে। তোরা কিভাবে কি করবি? আস্তে আস্তে শিখে যাবো না, হ্যাঁ, আস্তে আস্তে শিখে যাবো না বোর্ড চালানো। ওকে, কি যেন বললাম? হ্যাঁ, তাহলে আমরা পরীক্ষার মধ্যে কিভাবে লিখবো যদি এটা 2 নম্বরের জন্য আসে? আমরা কি ভাইয়া এরকম করে, আমরা কি ভাইয়া এরকম করে কি ভাইয়া বক্স এঁকে ফেলবো। আমরা এখানে লিখবো হচ্ছে কি ভাইয়া? সার্বভৌমত্ব। আর এখানে কি ভাইয়া এরো চিহ্ন দিয়ে আমরা লিখবো কি ভাইয়া? অভ্যন্তরীণ সার্বভৌমত্ব। এরপর আমরা এখানে কি লিখবো ভাইয়া? বাহ্যিক সার্বভৌমত্ব। বাহ্যিক সার্বভৌমত্ব দিলাম।
এইটা এইটা কেন আমরা এইভাবে সাজাবো সব সময় প্রত্যেকটা যখন 2 নম্বরে কিছু 2টা পয়েন্ট পাও তাহলে এটাকে এভাবে লিখবা। লেখলে কি হবে আমাদের খাতাটা একটু কি ভাইয়া ভরপুর লাগবে। এরপরে লেখার পরে তুমি অভ্যন্তরীণ সার্বভৌমত্বের সংজ্ঞা দাও। ঠিক আছে, এরপরে কি ভাইয়া দিলা এটা অভ্যন্তরীণ সার্বভৌমত্ব নীলকালিতে লিখবা। এরপরে কি ভাইয়া তুমি বাহ্যিক সার্বভৌমত্ব দিয়ে বাহ্যিক সার্বভৌমত্ব লেখা কলম দিলা নীলকালিতে লেখলা। বাহ্যিক সার্বভৌমত্ব কাকে বলে এইটা তোমরা বর্ণনা করলা, তাই না? এখন তুমি যে এই যে বর্ণনা এটা বড় আর ছোট করা এটার পিছনে আর কি মানে দেখবা যে মানবন্টনটা কত। তুমি 2 নম্বরের জন্য আসলে ওই রকম ভাবে লিখবা, আর 3 নম্বরের জন্য আসলে কি ভাই একটু বাড়িয়ে লিখবে। আমি কি ব্যাপারটাকে বুঝাতে পারছি? ওকে, তাহলে আমরা কি ভাইয়া লাস্টের কি ভাইয়া মৌলিক উপাদান সম্পর্কে জানলাম। আর এই মৌলিক উপাদানের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কি ভাই সার্বভৌমত্ব। এখন ভাইয়া আমি তোদেরকে একটা কথা বলি, অনেক পরীক্ষায় আর কি বিশেষ করে মানে অনেক স্কুলের আর কি ইয়ের মধ্যে আর কি আমরা দেখি যে এখানে এইটা কিভাবে আসে। মনে কর যে পরীক্ষার মধ্যে এরকম আসে ফিলিস্তিন এবং ইসরায়েলের কথা বললো আর কি কাহিনী টাহিনী বইলা বইলা এরপর লাস্টের 3 নম্বরের জন্য দিয়ে ফেললো যে ফিলিস্তিনকে কি আমরা রাষ্ট্র বলতে পারি কিনা, ফিলিস্তিনকে কি আমরা রাষ্ট্র বলতে পারি কিনা, উত্তর সপক্ষে যুক্তি দাও। তখন তোরা কি লিখবি ভাইয়া যে না ফিলিস্তিনকে কি ভাইয়া আমরা রাষ্ট্র বলতে পারি না। ফিলিস্তিনকে কি ভাইয়া আমরা রাষ্ট্র বলতে পারি না। কেন পারি না? ফিলিস্তিনকে কি আমরা রাষ্ট্র বলতে কেন কেন পারি না? কারণ হচ্ছে কি ভাইয়া তার যে সীমানা আছে কিছুদিন পর পর এসে কি ভাইয়া ইসরায়েল এসে দখল করে নিয়ে যায়। তাহলে সে আর কি অন্য দেশের হস্তক্ষেপ থেকে নিজের দেশকে কি করতে পারে না ভাইয়া রক্ষা করতে পারে না। তাহলে তার সবই আছে, তার কোনো উপাদান নাই, তার সার্বভৌমত্ব নাই। এরপরে আরেকটা দেশের কথা বলে সেটা হচ্ছে কি ভাইয়া কাশ্মীর। কাশ্মীরের কথা বলে কাশ্মীরের কিছু অংশ ইন্ডিয়ার দখলে, কাশ্মীরের কিছু কিছু অংশ চীনের, এরপরে কাশ্মীরের কিছু অংশ দাবি করে কি ভাইয়া মানে পাকিস্তান। তাহলে কি ভাইয়া একাধিক দেশ কি ভাইয়া মানে দাবি করে যে কাশ্মীরের বিভিন্ন অংশ তাদের। তাহলে কাশ্মীরের সবই আছে, তার সবই আছে, তার সরকার আছে, তার হচ্ছে গিয়ে জনসমষ্টি আছে, তার ভূখণ্ড আছে, পৃথিবীর ভূস্বর্গ বলা হয় কাশ্মীরকে। কিন্তু ওই কাশ্মীরের কি নাই? কাশ্মীরের সার্বভৌমত্ব নাই। একটি দেশ পরিপূর্ণতা লাভের জন্য তার 4টা মৌলিক উপাদান থাকা বাধ্যতামূলক। 4টা উপাদান থাকলে তখন কি ভাইয়া আমরা ওই দেশটাকে রাষ্ট্র বলবো। আমি কি তোদেরকে বুঝাতে পারছি? আশা করি আমরা বুঝে গেছি, তাই না? ওকে, এখন আসো ভাইয়া আমরা বিসমিল্লাহ বলে আমরা কি ভাইয়া আমরা পরবর্তী অংশে যাই। আর সেটা হচ্ছে কি ভাইয়া রাষ্ট্রের কার্যাবলী। রাষ্ট্রের কি ভাইয়া কার্যাবলী। রাষ্ট্রের কার্যাবলী দেখো, আমাদের পরিবারের মধ্যে অনেক ধরনের কাজ আছে, আমাদের পরিবারের মধ্যে অনেক ধরনের কাজ থাকে। যেমন ধরো আহ, তোমার আমার অস্তিত্ব রক্ষার জন্য খাবার খাওয়াটা কি ভাইয়া জরুরি, তাই না? এক মুঠো অন্নের সংস্থান করা জরুরি। কিন্তু আমি কাচ্চি বিরিয়ানি খাবো কিনা, আমি কি ভালো ভালো রেস্টুরেন্টে গিয়ে কি ভাইয়া পিৎজা খাবো কিনা, আমি কি কি বলে বিভিন্ন মানে নামকরা প্রতিষ্ঠানে গিয়ে আমরা কি মানে বিভিন্ন খাবার টাবার আছে না অনেক ধরনের প্রতিষ্ঠান আছে না। তো এগুলো কি ভাইয়া এগুলা মুখ্য না ভাইয়া, এগুলা কি ভাইয়া গৌণ কাজ। এরপর ভাইয়া আমি আমার অস্তিত্ব রক্ষার জন্য আমার মাথার উপর ছাদ অর্থাৎ একটা ঘর থাকা জরুরি। এখন আমার ঘরটা কি ডুপ্লেক্স হবে কিনা, আমার ঘরের মধ্যে এসি হবে কিনা, আমার ঘরের মধ্যে ফ্রিজ থাকবে কিনা, আমি কুত্তা পালবো কিনা, আমি বিলাই পালবো কিনা, এগুলো কি ভাইয়া গৌণ। আমার অস্তিত্ব যখন আর কি রক্ষা হয়ে যাবে তখন অতিরিক্ত যে অর্থটা থাকবে তখন অন্য মানুষ কি ভাইয়া তোরা অনেকে বিলাই পালিস, তাই না? অনেকে অনেক পাখি পালিস। তাহলে যদি তোর নিজের অস্তিত্বই টিকে না থাকে তাহলে তো ওগুলো তো তুই করবি না। বিলাই কিনবি না, কুকুর কিনবি না, পাখি কিনবি না। নিজের অস্তিত্ব যখন টিকে থাকবে, অতিরিক্ত যখন টাকা থাকবে তখন কি ভাইয়া তুমি ওই কাজগুলা করবা। তাহলে ওই কাজগুলা কি ভাইয়া গৌণ। তোমার পরিবারের যেরকম মুখ্য কাজ থাকে, তোমার পরিবারের যেমন ধরো অনেকে বাসার মধ্যে অ্যাকুয়ারিয়াম রাখেন, এইটা কিন্তু পরিবারের কি ভাইয়া মুখ্য কাজ না, এটা একটা গৌণ কাজ। এরপরে ভাইয়া অনেকে কি বলে ফুল না কি বলে ফুল ফল বিভিন্ন গাছ মানে বাসার মধ্যে আর কি ওনার বা ছাদ বাগান করে থাকেন। এগুলো কিন্তু আমাদের পরিবারের আর কি মুখ্য কাজ না, গৌণ কাজ, তাই না? আমাদের চলাফেরা বা আমাদের মৌলিক চাহিদা পূরণ হওয়ার পরে বাকি যদি আমাদের অর্থ থাকে তখন আমরা ওই কাজগুলো করি, ওগুলা ঐচ্ছিক, তাই না? ঠিক একই রকম ভাবে আমরাও কি ভাইয়া রাষ্ট্রের যে কাজগুলো আছে, রাষ্ট্র আর কি বিশাল তার কর্মযোগ্য, এই রাষ্ট্রের কাজগুলাকে আমরা না 2টা অংশে ভাগ করি। এখানে কয়টা অংশে ভাগ করা হয়েছে? 2টা অংশে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে কি ভাইয়া রাষ্ট্রের মুখ্য কার্যাবলী, আর আরেকটা কি ভাইয়া রাষ্ট্রের গৌণ কার্যাবলী। প্রিয় শিক্ষার্থীরা তোমরা এখানে একটু খেয়াল করে শোনো, এই জায়গাটা থেকে কি ভাইয়া আমাদের প্রশ্ন আসার সম্ভাবনা 95%।
95%। রাষ্ট্রের মুখ্য কার্যাবলী, ভাই একটু মনোযোগ সহকারে এই অংশটা আমরা পড়ব। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। এখান থেকে কিন্তু 95% ক্ষেত্রে প্রশ্ন আসে। কিভাবে প্রশ্ন আসে আমি তোদেরকে বলতেছি, তোরা একটু খেয়াল কর। আচ্ছা, এখন আমি তোদেরকে একটা কথা বলি, তোরা এখানে প্রশ্ন লিখে ফেল। তোরা এখানে একটা প্রশ্ন লিখে ফেল। 1 নম্বর, রাষ্ট্রের কার্যাবলীকে কয় ভাগে ভাগ করা যায়? এটা এমসিকিউর জন্য আসে, এইটা 1 নম্বরের জন্য আসে, জ্ঞানমূলকের জন্য। রাষ্ট্রের কার্যাবলীকে কয় ভাগে ভাগ করা যায়? রাষ্ট্রের কার্যাবলীকে কয় ভাগে ভাগ করা যায়? রাষ্ট্রের কার্যাবলীকে 2 ভাগে ভাগ করা যায়। কয় ভাগে? 2 ভাগে। একটা হলো গিয়ে মুখ্য কার্যাবলী, আর আরেকটা কি ভাইয়া? গৌণ কার্যাবলী, তাই না? এখন ভাইয়া আমাদের পরীক্ষার মধ্যে চলে আসে যে রাষ্ট্রের মুখ্য কার্যাবলী কি ভাইয়া? রাষ্ট্রের মুখ্য কার্যাবলী কাকে বলে? রাষ্ট্রের মুখ্য কার্যাবলী কাকে বলে? তাহলে আমরা কি ভাইয়া এই যে সংজ্ঞাটা, এখানে তোমরা সংজ্ঞাটা দিয়ে দাও। রাষ্ট্রের মুখ্য কার্যাবলী কাকে বলে? রাষ্ট্রের মুখ্য কার্যাবলী কাকে বলে? এইটা আমাদের পরীক্ষার মধ্যে আসে জ্ঞানমূলকের জন্য। এখানে সুন্দর একটা সংজ্ঞা দেওয়া আছে। এই সংজ্ঞাটা কি ভাইয়া তোমরা মুখস্থ করে ফেলবা। ব্যাপারটা বুঝতে পারছো? এরপরে কি ভাইয়া তোমরা আরেকটা এখানে প্রশ্ন লিখে ফেলো, রাষ্ট্রের মুখ্য কার্যাবলীগুলোর বর্ণনা দাও। রাষ্ট্রের মুখ্য কার্যাবলী কি ভাইয়া? বর্ণনা দাও। মজার বিষয় হচ্ছে আমাদের বইয়ের মধ্যে সুন্দর করে পেরা পেরা দেয়া আছে। আমরা কিভাবে লিখবো? আমরা কি ভাইয়া প্রত্যেকটা পেরার কি ভাইয়া এক একটা করে শিরোনাম দিয়ে ফেলবো। আমরা প্রত্যেকটা পেরার এক একটা করে শিরোনাম দিব। আমরা শিরোনাম দিয়ে লিখবো। আমি কি এটাকে বুঝতে পারছি? যেমন ধর আহ, আহ, আচ্ছা, এখানে আয়, এই যে দেখ এখানে একটু এরো চিহ্ন দেখ, এইটাও গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ প্রশ্ন। দ্য মডার্ন স্টেট গ্রন্থটি কে লিখেছেন, আর কি কে লিখেছেন এটা এখানে লিখবি, ঠিক আছে? এইটা আমাদের এমসিকিউর জন্য আসে বা জ্ঞানমূলকের জন্য আসে। ওকে, এখন ভাইয়া আমরা এখানে এই যে দেখ এইটা একটা প্যারা, এরপর নিচে আছে একটা প্যারা, পরবর্তী পেজেও কি ভাইয়া প্যারা আছে। এরকমভাবে 6টা প্যারা আছে। 6টা প্যারা আছে। আমরা প্রত্যেকটা প্যারার কি ভাইয়া শিরোনাম দিয়ে ফেলবো। আমরা প্রত্যেকটা প্যারার কি দিয়ে ফেলবো? শিরোনাম। তাহলে শিরোনামগুলো খেয়াল করে দেখ, তোরা এই জায়গার মধ্যে লিখবি, এই জায়গায় একটা শিরোনাম লিখবি। এরপর দেখ এখানে তোরা একটা শিরোনাম লিখবি, ঠিক আছে? এরপরে তোরা এই প্যারাটার একটা শিরোনাম দিবি, ঠিক আছে? আমি দিয়ে দিব, ঠিক আছে? তোরা এই প্যারাটার একটা শিরোনাম দিবি। খেয়াল করে দেখ এটা আবার তোরা মিলাই ফেলিস। এইটা 3টা একটা প্যারা, ঠিক আছে? এর 3 লাইনে, এরপরে এখানে একটা তোরা একটা শিরোনাম দিবি, লাস্ট হলে গিয়ে এখানে একটা শিরোনাম দিবি। মানে আমাদের এখানে সুন্দর করে ব্যাখ্যাটা মানে ব্যাখ্যা দেওয়া আছে। আমরা প্রত্যেক প্যারা প্যারা হিসেবে দেওয়া আছে। আমরা কি ভাইয়া প্রত্যেকটা প্যারার কি ভাইয়া সুন্দর করে শিরোনাম দিয়ে ফেলবো, ঠিক আছে? তাইলে চলো আমরা একটু স্লাইডে চলে যাই, ঠিক আছে? ওকে, এখন ভাইয়া তোরা ওই যে প্রথম যে প্যারাটা আছে, প্রথম যে প্যারাটা, ওই প্যারাটার শিরোনাম দিবি কি ভাইয়া? রাষ্ট্রের আইন শৃঙ্খলা রক্ষা সংক্রান্ত কাজ। রাষ্ট্রের আইন শৃঙ্খলা রক্ষা সংক্রান্ত কাজ। রাষ্ট্রের আইন শৃঙ্খলা রক্ষা সংক্রান্ত কাজ, প্রথম প্যারাটার শিরোনাম। ব্যাটা বুঝতে পারছো? আইন আছে, ওই আইনগুলা কি ভাইয়া আইন শৃঙ্খলা রক্ষা হচ্ছে কিনা, আইনের প্রয়োগ হচ্ছে কিনা, এইটা। ওকে, এরপর কি ভাইয়া তোরা পরবর্তী যে প্যারাটা আছে, পরবর্তী প্যারা তোরা কি দেখতে পাচ্ছস? এই যে আমি প্রত্যেকটা কিভাবে লিখতে হবে আমি কিন্তু তোদেরকে বলে দিয়েছি। এই যে দেখ তোরা এই জায়গাটার মধ্যে লিখবি, এই যে এখানে, এখানে লেখ জাতীয় নিরাপত্তা সংক্রান্ত কাজ। জাতীয় নিরাপত্তা সংক্রান্ত কাজ। জাতীয় নিরাপত্তা সংক্রান্ত কাজ, তাই না? বিভিন্ন বাহিনী গঠন করা, ওই বাহিনীর বেতন ভাতা প্রদান করা, ঠিক আছে? ওরা ওদের প্রশিক্ষণের ব্যবস্থা করা, ঠিক আছে? এগুলো কি ভাইয়া জাতীয় নিরাপত্তা সংক্রান্ত কাজের মধ্যে পড়ে। অস্ত্র শস্ত্র ক্রয় করা, ঠিক আছে? এগুলা। এরপরে কি ভাইয়া 3 নম্বর, সেটা কি ভাইয়া 3 নম্বর যে যে ইয়েটা প্যারাটা আছে, ওই প্যারাটার কি ভাইয়া শিরোনাম হবে কি হবে? এই যে দেখ আমরা পরবর্তী পেজে চলে গেলাম। এই যে দেখ এই জায়গার মধ্যে 74 নম্বর পেজ, এখানে তোরা লিখে ফেল ভাইয়া আন্তর্জাতিক ও পররাষ্ট্র বিষয়ক কাজ। আন্তর্জাতিক ও পররাষ্ট্র বিষয়ক কাজ। এই যে দেখো বিভিন্ন কি বলে বিভিন্ন দেশে দূতাবাস স্থাপন করা, এরপরে সেখানে কি বলে কর্মী নিয়োগ দেওয়া, বেটা বুঝতে পারছো? সেটা পরিচালনা করা। এরপরে কি ভাইয়া আরো অনেকগুলো কাজ এখানে দেয়া আছে। এরপরে কূটনীতিক সম্পর্ক স্থাপন, এরপরে আমাদের যে রাষ্ট্রপ্রধানরা বিভিন্ন দেশে যান, ঠিক আছে? জাতিসংঘে যান, এগুলো কি ভাইয়া রাষ্ট্রের আন্তর্জাতিক ও পররাষ্ট্র বিষয়ক কাজের মধ্যে পড়ে। তাহলে আমরা এখানে লিখবো আন্তর্জাতিক ও পররাষ্ট্র বিষয়ক কাজ। আন্তর্জাতিক ও পররাষ্ট্র বিষয়ক কাজ। আন্তর্জাতিক ও পররাষ্ট্র বিষয়ক কাজ, ঠিক আছে? ওকে, এই যে এইটা আমরা দিয়ে ফেলবো। এর পরবর্তী যে প্যারাটা আছে লিখে ফেলবো আইন প্রণয়ন সংক্রান্ত কাজ। আইন প্রণয়ন সংক্রান্ত কাজ, এই যে এখানে লেখ এই জায়গাটার মধ্যে আইন প্রণয়ন সংক্রান্ত কাজ। আইন প্রণয়ন সংক্রান্ত কাজ।
আইন প্রণয়ন করা, যেমন ধরো ওই যে অ্যাসিড নিয়ন্ত্রণ আইন 2002 সালে পাশ হয়। তাহলে এই যে অ্যাসিড নিয়ন্ত্রণ আইন যে পাশ করা, এটা কি বা আইন প্রণয়ন করা, দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আইন প্রণয়ন করা, এটা রাষ্ট্রের মুখ্য কার্যাবলীগুলোর মধ্যে একটা, মানে মুখ্য কার্যাবলীর মধ্যে পড়ে। তাহলে এখানে লিখবা কি ভাইয়া, আইন প্রণয়ন করা, আইন প্রণয়ন করা। ওকে, এরপরে কি ভাইয়া আমরা এখানে যে লিখবো, লিখে ফেলো ভাইয়া, রাষ্ট্রের কি ভাইয়া প্রশাসনিক সংক্রান্ত কাজ, আইন প্রণয়ন সংক্রান্ত কাজ, আর এখানে হবে প্রশাসনিক সংক্রান্ত কাজ, প্রশাসনিক সংক্রান্ত কাজ। ঠিক আছে, গেল। আর এরপরের যে প্যারাটা আছে, এই প্যারাটা শিরোনাম লিখবা কি ভাইয়া, রাষ্ট্রের অর্থ ও সম্পদ সংক্রান্ত কাজ, রাষ্ট্রের অর্থ ও সম্পদ সংক্রান্ত কাজ। এখন ভাইয়া আমি, আমার প্রিয় বাচ্চারা, তোমরা আমার সামনে যারা আছো, তোমরা এই যে দেখো ব্যাখ্যাগুলো না অনেক বড় বড়, তাই না? ব্যাখ্যাগুলো অনেক বড় বড়, তাইলে আমরা কিভাবে কি করব? এই যে দেখো এগুলো বড় না, বইয়ের মধ্যে খুব বড় বড় করে দেওয়া আছে। বাচ্চারা, আমরা একটা পয়েন্টও ছাড়বো না, এখানে যে 6টা পয়েন্ট আছে না, আমরা এই প্রত্যেকটা পয়েন্ট আমরা দিব, কিন্তু দেখবো যে এটা 3-এর জন্য আসতেছে নাকি না 4-এর জন্য। আমি বড় ছোট করব, সেটা হচ্ছে গিয়ে আমার মান বন্টনের ভিত্তিতে, আমার মান বন্টনের ভিত্তিতে কি কি করব আমরা, বড় এবং ছোট করব। আমি কি ব্যাপারটাকে বুঝতে পারছি? পয়েন্ট ছাড়বো না, পয়েন্টের ভিতরে লেখাগুলা ব্যাখ্যাগুলো আমরা কম বেশ করব। ঠিক আছে ইনশাল্লাহ? ওকে, তাহলে ভাইয়া আমাদের এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, রাষ্ট্রের ঐচ্ছিক কার্যাবলীগুলোর বর্ণনা দাও, রাষ্ট্রের ঐচ্ছিক কার্যাবলীগুলোর, সরি, রাষ্ট্রের মুখ্য কার্যাবলীগুলোর বর্ণনা দাও। এইটা একটা A+ ক্যাটাগরির প্রশ্ন, যেটা আসার সম্ভাবনা 95%। আরেকটা আছে, সেটাও আসার সম্ভাবনা 95%। সেটা হচ্ছে কি ভাইয়া, রাষ্ট্রের ঐচ্ছিক, বা এই যে দেখো রাষ্ট্রের ঐচ্ছিক কার্যাবলী, এইটাও কি ভাইয়া আমাদের পরীক্ষার মধ্যে আসে, যে রাষ্ট্রের ঐচ্ছিক কার্যাবলীগুলোর বর্ণনা দাও। তাহলে আমরা একটু বইয়ে চলে যাই। ঠিক আছে, তোমরা তোমাদের বইয়ের মধ্যে চলে যাও। এই বইয়ের মধ্যে আমরা কয়েকটা প্রশ্ন লিখবো। ঠিক আছে, বইয়ের মধ্যে আমরা কতগুলো প্রশ্ন লিখবো খেয়াল করো। আচ্ছা, এখন ভাইয়া এই যে এই যে রাষ্ট্রের কল্যাণমূলক বা ঐচ্ছিক কার্যাবলী, এইটা এখান থেকে আমাদের জ্ঞানমূলকের জন্য একটা প্রশ্ন আসে যে রাষ্ট্রের ঐচ্ছিক কার্যাবলী কাকে বলে, রাষ্ট্রের ঐচ্ছিক কার্যাবলী কি ভাইয়া কাকে বলে। এইটা কিন্তু আমাদের কি ভাইয়া 1 নম্বরের জন্য আসে, রাষ্ট্রের ঐচ্ছিক কার্যাবলী কাকে বলে। হ্যাঁ, তাহলে বইয়ের মধ্যে কিন্তু দেয়া আছে, বইয়ের মধ্যে সুন্দর করে দেওয়া আছে যে রাষ্ট্রের জনকল্যাণ ও উন্নয়নমূলক কাজকে কি বলা হয় ভাইয়া, রাষ্ট্রের ঐচ্ছিক কাজ। রাষ্ট্রের জনকল্যাণ ও উন্নয়নমূলক কাজকে কি বলা হয়, রাষ্ট্রের ঐচ্ছিক কাজ, তাই না? এখানে বই, এখানে আছে, এই যে দেখ, এখানে এখানে আর কি প্রথম প্যারাতে সংজ্ঞাটা দেয়া আছে। এই দেখ, আহ, জনকল্যাণ ও উন্নয়নে রাষ্ট্রের এই কাজগুলো কি ঐচ্ছিক বা গৌণ কাজ, না কোথায় যেন দেয়া আছে। আচ্ছা, তোমরা সহজভাবে লিখে ফেলো ভাইয়া। রাষ্ট্রের জনকল্যাণ ও উন্নয়নমূলক কাজকে কি বলা হয় ভাইয়া, রাষ্ট্রের জনকল্যাণ ও উন্নয়নমূলক কাজকে রাষ্ট্রের ঐচ্ছিক কাজ বলে। এইটা আমাদের জ্ঞানমূলকের জন্য আসে। ঠিক আছে, ওকে। এখন ভাইয়া তোরা এই যে এই জায়গাটার মধ্যে দেখ কত সুন্দর করে পেরা দিয়ে ব্যাখ্যা দেয়া আছে, মানে প্রত্যেকটা পেরায় সুন্দর করে কি ভাই আলাদা আলাদা ব্যাখ্যা দেয়া আছে। আমরা কিভাবে লিখবো, আমরা পরীক্ষার মধ্যে আমরা সুন্দর করে শিরোনাম দিয়ে দিয়ে আমরা লিখবো। শিরোনামগুলো লিখবো আমরা নীলকালিতে, প্রত্যেকটা পেরার কি ভাইয়া আমরা মজাসে শিরোনাম দিয়ে ফেলবো। যেমন ধরো এই প্যারাটার আমরা মজাসে একটা শিরোনাম দিব, এই প্যারাটার আমরা একটা শিরোনাম দিব। এরপর কি ভাইয়া, এই যে দেখো এই প্যারাটার একটা শিরোনাম দিব, এই প্যারাটার আমরা একটা শিরোনাম দিব। এরপর কি ভাইয়া, আমরা এই প্যারাটার একটা শিরোনাম দিব। এখানে সম্ভবত 9টা পড়ে মেবি। ওকে, এরপর কি ভাইয়া, এইটার একটা শিরোনাম দিব, এখানে একটা শিরোনাম দিব। ঠিক আছে, সামাজিক নিরাপত্তা এখানে, হ্যাঁ আমরা এখানে একটা শিরোনাম দিব, এখানে একটা শিরোনাম দিব। টোটাল মনে হয় 9টা হবে। আচ্ছা, দেখা যাচ্ছে কি না? ঠিক আছে, এরপর ভাইয়া ওই যে হ্যাঁ, এটার লিগে আগেরটা, এরপর কি ভাইয়া এখানেও কি ভাই আমরা এটা শিরোনাম দিব। ঠিক আছে, ওকে। তাহলে ভাইয়া চলো আমরা বিসমিল্লাহ বলে আল্লাহ পাকের নাম নিয়ে শিরোনামটা লেখা শুরু করি। হ্যাঁ, প্রথম যে আর কি শিরোনামটা হবে সেটা কি হবে ভাইয়া, শিক্ষার বিস্তার। হ্যাঁ, বিদ্যালয় প্রতিষ্ঠান করা, ঠিক আছে, স্কুল কলেজ, ঠিক আছে, বিশ্ববিদ্যালয়, মেডিকেল বিশ্ববিদ্যালয়, এই যে শিক্ষা সংশ্লিষ্ট যে প্রতিষ্ঠানগুলো আছে, মানে এই শিক্ষার বিস্তার, এগুলো কি ভাইয়া রাষ্ট্রের
ঐচ্ছিক কাজের মধ্যে পড়ে। দেখো বর্তমানে যে দেশ যত বেশি উন্নত তার ঐচ্ছিক কাজের পরিধি কিন্তু তত বেশি, তাই না? যেমন ধরো উন্নত দেশের কি ভাইয়া উন্নত দেশে অনেক দেশ আছে, এরকম আছে যে বয়স্ক ভাতা দেয়। কি দেয়? বয়স্ক ভাতা দেয়। বয়স্ক ভাতা অনেক হ্যান্ডসাম দেয়। যেমন ধরো আমি আমেরিকান একজন বাঙালির, ঠিক আছে, প্রবাসী বাঙালির ওনার আর কি ভিডিও দেখি। তো উনি আর কি বলতেছে যে আমি আমার আমি একটা বাড়ি কিনেছি, ওই বাড়িটা আমি ভাড়া দিয়েছি, তো ওখানে একজন আমেরিকান ভদ্রমহিলা থাকেন। তো আমার ভাড়া নিয়ে টেনশন হয় না, টেনশন করতে হয় না। কারণ কি, উনি 1100 ডলার পান। উনি 1100 ডলার কি ভাইয়া, 1100 ডলার বয়স্ক ভাতা পান। 1100 ডলার বয়স্ক ভাতা পান ওই ভদ্রমহিলা। তো অনেক আর কি দেশ আছে যেগুলা মনে করো যে ইংল্যান্ডে, সেখানে কি ভাইয়া বেকার ভাতা দেয়। যারা বেকার আছে তাদেরকে বেকার ভাতা দেয়, যারা বয়স্ক আছে তাদেরকে বয়স্ক ভাতা ভাতা দেয়। তোমরা জানো যে আমরা সিলেটিরা অনেকেই ইংল্যান্ডে থাকে। তো আমার দাদির একজন বোন আছেন, ঠিক আছে, ইয়া মোটা, ঠিক আছে। যেহেতু উনি খুব মোটা, উনাকে আমরা মজা করে কদুনানি বলতাম, ছোটবেলা কদুনানি বলতাম। এই কদুনানি ইংল্যান্ডের কি ভাইয়া, উনি দ্বৈত নাগরিকত্ব ওখানেরও এখানেরও। তো উনি ওখানে বয়স্ক ভাতা পাইতেন, সে বয়স্ক ভাতা উনি ওখানে আরামসে চলতেন। আবার কিছু পাউন্ড আমাদের দেশে পাঠাই দিতেন, ঠিক আছে, যাও তোমরা মজা খেও। তাহলে কি ভাইয়া, এই যে ব্যাপারগুলো, একটা রাষ্ট্র যত বেশি উন্নত হবে তার কল্যাণমূলক কাজের পরিধি তত বাড়বে। যেমন ধরো বিশ্বের মধ্যে অন্যতম ধনী দেশ হচ্ছে গিয়ে ভাইয়া কাতার। বিশ্বের মধ্যে অন্যতম ধনী দেশ হচ্ছে গিয়ে কাতার। এই কাতারে যখন কোনো নাগরিক কাতারের, সে যদি অসুস্থ হয়ে যায়, মেডিকেল তাকে ফ্রি কি ভাই চিকিৎসা দিবে। তার দেশের মেডিকেল তার জনগণকে কি ভাইয়া ফ্রি মেডিকেল আর কি সেবা তাদেরকে দিবে, এবং সেখানে দামি দামি ওষুধও কি ভাইয়া সেখানে তারা দিয়ে থাকে। তো একটা রাষ্ট্র যত বেশি উন্নত হবে তার কল্যাণমূলক কাজের কি ভাইয়া পরিধি তত বাড়বে, তাই না? তো ওই যে দেখ বললাম না কিভাবে পয়েন্ট লিখতে হবে, যে প্রথম যেটা আছে সেটা কি ভাইয়া, 1 নম্বর যে পয়েন্টটা, সেটা হচ্ছে গিয়ে ভাইয়া শিক্ষার বিস্তার। প্রথম যে প্যারাটা ওইটা শিরোনাম হবে শিক্ষার বিস্তার, তাই না? এর পরবর্তী যে প্যারাটা আছে, এই পরবর্তী প্যারাটা শিরোনাম হবে জনস্বাস্থ্য রক্ষা। শিক্ষার বিস্তার তো প্রথমটা দিলা, জনস্বাস্থ্য রক্ষা। যেমন ধরো মেডিকেল স্থাপন করা, সেখানে আর কি ডাক্তার নিয়োগ দেওয়া, ঠিক আছে, সেটা ব্যবস্থাপনা করা, ঠিক আছে, এগুলো কি ভাইয়া, এই যে জনস্বাস্থ্য বিষয়ক কাজ, এগুলো কি সরকারের একটা কল্যাণমূলক কাজ। এরপরে ভাইয়া তোমরা করোনাকালীন সময়ে তোমরাও টিকা দিয়েছো, আমিও 3টা টিকা দিয়েছি। তাহলে এটার জন্য তো আমরা পে করি নাই তো, তাই না? তো এই যে কাজটা করলো সরকার, এটা কি ভাইয়া জনস্বাস্থ্যমূলক কাজ, ব্যাপারটা বুঝতে পারছো, রাষ্ট্রের। এরপর কি ভাই, 3 নম্বর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা। পরবর্তী প্যারাটার শিরোনাম দিবা খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা। খাদ্য নিরাপত্তা কি করা, নিশ্চিত করা। অনেক সময় যেমন ধরো 2017 সালে আমাদের দেশে হঠাৎ করে বন্যা চলে আসে, হঠাৎ করে বন্যা চলে আসে। তো বন্যাটা এমন সময় আসে যে এর কিছু 10-12 দিন পরে কৃষকরা ধরো তার ফসলি যে যে মানে ধানটা আছে সেটা কি ভাইয়া মানে বাসায় তুলবে, বাড়িতে তুলবে। এমন সময় বন্যাটা হয়েছে, মানে দেশের প্রায় 60% কি ভাইয়া পানিতে আর কি ডুবে যায়। তো আমাদের ফসলের কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়, তাই না? পরবর্তী বছর 2028 সালে ব্যাপক প্রভাব ফেলে। ব্যাটা বুঝতে পারছো, পরবর্তী বছর যেহেতু 17 সালে কি ভাইয়া আমাদের ফসল হানি ঘটে, তো পরবর্তী বছর কি ভাই আমরা মানে খুব মানে অভাবের মধ্যে পড়ে যাই। তো বাংলাদেশ সরকার কি ভাই আমাদের প্রতিবেশী রাষ্ট্র থেকে হাজার হাজার টন কি ভাইয়া খাদ্য আমদানি করেছিল। তো যাই হোক ভাইয়া, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এটা কি ভাইয়া রাষ্ট্রের ঐচ্ছিক কার্যাবলীর মধ্যে একটা। এরপরে কি ভাইয়া, শিল্পের প্রসার। শিল্পের প্রসার, শিল্পের জন্য বিভিন্ন আর কি জায়গা নির্ধারণ করা। শিল্পের জন্য গুরুত্বপূর্ণ 3টা জিনিস দরকার, ওই মানে শিল্প এলাকা করার জন্য 3টা গুরুত্বপূর্ণ সুযোগ সুবিধা দিতে হয়। 1 নম্বর হচ্ছে গিয়ে যোগাযোগ ব্যবস্থা ভালো হইতে হয়। 2 নম্বর হচ্ছে নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ দিতে হয়। 3 নম্বর হচ্ছে গিয়ে কি ভাইয়া নির্বিচ্ছিন্ন গ্যাসের ব্যবস্থা করতে হয়, তাই না? তো এই সুবিধা দিয়ে কি ভাইয়া শিল্পের কি করতে হয়, প্রসার করতে হয়। তো এইটা রাষ্ট্রের কি ভাইয়া কল্যাণমূলক কাজের মধ্যে পড়ে। এর পরবর্তী যে প্যারাটা আছে এখানে কি ভাইয়া তোরা স্টার দিবি, এই জায়গাটার মধ্যে তোরা কি ভাইয়া স্টার দিবি। এটা খুবই গুরুত্বপূর্ণ, অবকাঠামোগত উন্নয়ন। অবকাঠামোগত উন্নয়ন এটা খুবই গুরুত্বপূর্ণ। অবকাঠামোগত উন্নয়ন এটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ অনেক সময় কি তোদের পদ্মা সেতুর কথা বলে, তোদেরকে মেট্রো রেলের কথা বলে, বলে বলে যে এইটা সরকারের কোন ধরনের ঐচ্ছিক কাজ। এইটা সরকারের অবকাঠামোগত আর কি ঐচ্ছিক কাজ, অবকাঠামোগত ঐচ্ছিক কাজ। রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট,
ঠিক আছে, এগুলা দিয়ে যখন বলবে যে এইটা সরকারের কুন্দনে, বিশেষ করে পদ্মা সেতু, মেট্রো রেল, যমুনা সেতু, ঠিক আছে, এই কথাগুলো তোদেরকে বলবে, বলবে যে এইটা সরকারের কোন ধরনের ঐচ্ছিক কাজ, আমরা বলবো যে অবকাঠামোগত ঐচ্ছিক কাজ, তাই না? এরপরে কি ভাইয়া 6 নম্বর পরবর্তী যে পয়েন্টটা আছে সেটা শিরোনাম হবে সম্প্রীতি বজায়। সম্প্রীতি কি ভাইয়া? বজায়, সম্প্রীতি বজায়। আচ্ছা, এর পরবর্তী যে প্যারাটা আছে সেটা শিরোনাম হবে জনগণের স্বাধীনতা এবং অধিকার রক্ষা। জনগণের স্বাধীনতা এবং অধিকার রক্ষা। জনগণের স্বাধীনতা এবং কি ভাইয়া? অধিকার রক্ষা। এর পরবর্তী যে প্যারাটা আছে সেটা শিরোনাম হবে সামাজিক নিরাপত্তা প্রদান। সামাজিক নিরাপত্তা প্রদান, তাই না? যেমন ধর আমাদের দেশ, ঠিক আছে, বয়স্ক ভাতা দেয়, বিধবা ভাতা দেয়, ঠিক আছে, আরও অন্যান্য কি রেশন টেশনের ব্যবস্থা করে, ঠিক আছে, এগুলো কি ভাই সামাজিক নিরাপত্তার কাজ। এর পরবর্তী যে শিরোনাম আছে এখানে আমরা কি দিব? এখানে শ্রমনীতি প্রণয়ন। এরপরে 10 নম্বরে আমরা দিব যে বিবিধ কার্যাবলী বা অন্যান্য কার্যাবলী। তাহলে দেখো, যদি ঐচ্ছিক কার্যাবলী আসে, আমরা এই পয়েন্টগুলা দিয়ে কি ভাইয়া? পয়েন্টগুলা লিখবো নীল কালিতে, আর ব্যাখ্যাটা লিখবো কি ভাইয়া? কালো কালিতে, তাই না? আমরা পয়েন্ট দিয়ে কি ভাইয়া লেখার চেষ্টা করব, ঠিক আছে ইনশাল্লাহ। আমি আবারও বইয়ের মধ্যে চলে যাই, তোমরা একটু খেয়াল করো ভাইয়া, আমি আবারও বইয়ের মধ্যে চলে যাই। ভাইয়া তোমরা একটু খেয়াল করো, আমি আবারও বলতেছি, তোরা কোথায় কোথায় পয়েন্টগুলো লিখবি আমি আবারও বলে দিচ্ছি, তোরা একটু খেয়াল কর। আচ্ছা, তাহলে এই যে এই জায়গাটার মধ্যে তোমরা কি লিখবা? এই জায়গাটার মধ্যে তোমরা লিখবা হচ্ছে কি ভাইয়া? শিক্ষার বিস্তার। এই জায়গাটার মধ্যে এই প্যারাটার শিরোনাম দিবা শিক্ষার বিস্তার। এই প্যারাটার শিরোনাম দিবা কি ভাইয়া? জনস্বাস্থ্য রক্ষা। ব্যাটা বুঝতে পারছো? এই প্যারাটার শিরোনাম দিবা কি ভাইয়া? খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা। এই প্যারাটার শিরোনাম দিবা কি ভাইয়া? শিল্পের প্রসার। এই প্যারাটার শিরোনাম এখানে এখানে দিবা শিল্পের প্রসার। এগুলা অবশ্যই লাল কালিতে লিখলে ভালো, লাল, সবুজ, নীল এভাবে লিখলে ভালো, মানে লিখবা কোথায়? বইয়ের মধ্যে। আর পরীক্ষার মধ্যে দুইটা কালি, একটা লিখে কালো কালি, একটা নীল কালি, এর বাইরে কোনো কালার ব্যবহার করব না। ওকে, আচ্ছা, তাহলে এখানে আমরা কি লিখবো ভাইয়া? শিল্পের প্রসার। এর পরবর্তী যে প্যারাটা আছে এইটা এইটা আমরা দিব কি ভাইয়া? অবকাঠামোগত কি ভাইয়া? অবকাঠামো তৈরি, হ্যাঁ, এটাও দিতে পারি, অবকাঠামো তৈরি, হ্যাঁ। আচ্ছা, গেল। এইটা, এই যে প্যারাটা আছে এই প্যারাটার শিরোনাম দিবা কি ভাইয়া? সম্প্রীতি বজায় রাখা। সম্প্রীতি বজায় রাখা। এখানে সুন্দর করে না ব্যাখ্যা দেয়া আছে, আমরা কি ভাইয়া শিরোনামটা দিয়ে আমরা লিখবো, শিরোনামটা দিয়ে আমরা ব্যাখ্যা করব, হ্যাঁ। এরপরে কি ভাইয়া? তোমরা এই যে এখানে লিখবা যে জনগণের স্বাধীনতা এবং অধিকার রক্ষা। এই যে এখানে দেয়া আছে জনগণের স্বাধীনতা এবং অধিকার রক্ষা, গেল। এর পরবর্তী যে শিরোনামটা আছে সেটা কি ভাইয়া? সামাজিক নিরাপত্তা প্রদান। সামাজিক নিরাপত্তা প্রদান। এই প্যারাটা শিরোনাম হবে সামাজিক নিরাপত্তা প্রদান। আর এই যে এইটা শিরোনাম দিব হচ্ছে কি ভাইয়া? শ্রমনীতি প্রণয়ন, তাই না? আচ্ছা, গেল। এটা কিন্তু ওই শ্রমনীতি প্রণয়ন এই পর্যন্ত আসছে। এরপরে কি ভাইয়া? বিবিধ কার্যাবলী। আমরা বিবিধ কার্যাবলী আমরা কি ভাইয়া দিয়ে দিব। কনসেপ্ট ক্লিয়ার? ওকে, এখন ভাইয়া আসো আমরা পরবর্তী এতে চলে যাই, নাগরিকের ধারণা, হ্যাঁ, নাগরিকের ধারণা। দেখো, নাগরিক কাকে বলে? নাগরিকের অন্যতম যে বৈশিষ্ট্য আছে সেটা কি ভাইয়া? যে একটা মানে রাষ্ট্রের প্রতি কি, যে রাষ্ট্রে আর কি একটা লোক বসবাস করে বা ব্যক্তি মানে অবস্থান করে বা ব্যক্তি থাকে, ওই রাষ্ট্রের প্রতি তাকে আনুগত্য প্রকাশ করতে হবে। কি প্রকাশ করতে হবে? আনুগত্য প্রকাশ করবে। এবং কি ভাইয়া? রাষ্ট্রের প্রতি দায়িত্ব কর্তব্য পালন করবে। এবং কি ভাইয়া? রাষ্ট্রের অর্পিত যে আর কি রাষ্ট্র না সরি রাষ্ট্র যে যে ধরনের মানে সুযোগ সুবিধা প্রদান করে সেগুলো সে কি ভাইয়া গ্রহণ করবে। তার মূল আর কি রাষ্ট্র মানে নাগরিক হওয়ার অন্যতম শর্ত হচ্ছে কি ভাইয়া? তুমি কি ভাইয়া? সার্বভৌমত্ব আছে, ঠিক আছে, এমন একটা আর কি রাষ্ট্রের কি ভাইয়া নাগরিক হইতে হবে, ঠিক আছে, তুমি সেই রাষ্ট্রের প্রতি আনুগত্য স্বীকার করতে হবে। এরপরে কি ভাইয়া? সেখানে স্থায়ীভাবে বসবাস করতে হবে। এবং কি ভাইয়া? তুমি নাগরিক হিসেবে রাষ্ট্র থেকে সুযোগ সুবিধা নিবা। আবার কি ভাইয়া? তুমি রাষ্ট্রের প্রতি দায়িত্ব কর্তব্য পালন করবা, যেমন কর দিবা, রাষ্ট্রের যে আইন আইন আছে সেগুলো তুমি মেনে চলবা, ঠিক আছে, রাষ্ট্রের কল্যাণ কামনা করবা। ব্যাটা বুঝতে পারছো? তখন কি ভাইয়া? তুমি ওই রাষ্ট্রের নাগরিক হবা। এখন এই যে নাগরিকতা, এখান থেকে আমাদের না, এই যে এখান থেকে আমাদের
1 নম্বরের জন্য মানে এমসিকিউর জন্য একটা প্রশ্ন আসে, আবার কি ভাইয়া আমাদের জ্ঞানমূলকের জন্য একটা প্রশ্ন আসে, আবার কি ভাইয়া এখান থেকে 2 নম্বরের জন্য প্রশ্ন আসে। তাহলে 1 নম্বরের যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে গিয়ে কি ভাইয়া, ল্যাটিন কোন শব্দটি থেকে নাগরিক শব্দটি এসেছে? ল্যাটিন কোন শব্দটি থেকে নাগরিক শব্দটি এসেছে? এখানে লেখাই আছে, তোমরা দেখো, এই যে দেখো ল্যাটিন কি ভাইয়া, ল্যাটিন এই যে সিভিক্স থেকে কি ভাইয়া নাগরিক শব্দটি এসেছে। ল্যাটিন কোন শব্দটি থেকে নাগরিক শব্দটি এসেছে? তাহলে কি ভাইয়া আমরা এই উত্তরটা দিয়ে দিব। এখন ভাইয়া পরীক্ষার মধ্যে আসে যে নাগরিক কাকে বলে, নাগরিক কাকে বলে? এখানে বেশ কয়েকজন সংজ্ঞা দিয়েছেন, ঠিক আছে, হ্যারল্ড জে লাস্কি দিয়েছেন, এরিস্টটল দিয়েছেন, কিন্তু স্বাভাবিকভাবে যদি প্রশ্ন করে যে নাগরিক কাকে বলে, আমি তোমাদেরকে পরামর্শ দিব হ্যারল্ড জে লাস্কির সংজ্ঞাটা দিবা। কার সংজ্ঞাটা দিবা? হ্যারল্ড জে লাস্কির সংজ্ঞা যে দিয়েছেন এটা তোমরা দিবা। হ্যাঁ, এই যে হ্যারল্ড জে লাস্কি, এই যে যে ব্যক্তি রাষ্ট্রের সুযোগ সুবিধা গ্রহণ করে এবং রাষ্ট্রের প্রতি আনুগত্য স্বীকার করে তাকেই কি বলা হয় ভাইয়া? নাগরিক বলা হয়। আমরা হ্যারল্ড জে লাস্কির সংজ্ঞাটা আমরা দিয়ে দিব, তাই না? আর আমরা এরিস্টটলের সংজ্ঞাটা মুখস্থ করব যদি আমাদের গ্রামলোকে দিয়ে দেয় যে এরিস্টটল নাগরিক সম্পর্কে কি বলেছেন, তখন কি ভাইয়া আমরা এরিস্টটলের সংজ্ঞাটা দিব। আমি কি ব্যাটাকে বুঝতে পারছি? এরপরে ভাইয়া পরীক্ষার মধ্যে চলে আসতে পারে যে নাগরিকের ধারণা দাও, নাগরিকের ধারণা দাও, এইটা 2 নম্বরের জন্য চলে আসতে পারে। নাগরিকের কি দাও ভাইয়া? ধারণা দাও, ঠিক আছে, এইটা অনেক সময় 2 নম্বরের জন্য চলে আসতে পারে। তো গুরুত্বপূর্ণ হচ্ছে গিয়ে 2টা। 1 নম্বর হচ্ছে গিয়ে ল্যাটিন কোন শব্দটি থেকে, এটা এমসিকিউর জন্য আসবে, ল্যাটিন কোন শব্দটি থেকে নাগরিক শব্দটি এসেছে। আর আরেকটা হচ্ছে নাগরিক কাকে বলে, এটা জ্ঞানমূলকের জন্য আসে। তাহলে এটা তোমরা গেটেলের যে সংজ্ঞাটা আছে তোমরা এইটা দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে ইনশাল্লাহ। ওকে, এখন ভাইয়া দেখো আমরা চলে আসছি, সেটা হচ্ছে গিয়ে কি ভাইয়া, নাগরিক হিসেবে রাষ্ট্রের প্রতি দায়িত্ব কর্তব্য। নাগরিক হিসেবে রাষ্ট্রের প্রতি কি ভাইয়া? দায়িত্ব ও কর্তব্য। এখন ভাইয়া তোমরা একটা জিনিস খেয়াল করো, এইটাও আসার সম্ভাবনা হচ্ছে কি ভাইয়া, এইটাও আসার সম্ভাবনা কি ভাইয়া 80%, 80%, 80% আসার সম্ভাবনা, এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা দেখো একটা রাষ্ট্র, আমরা বাংলাদেশে বসবাস করি, বাংলাদেশ রাষ্ট্রে বসবাস করি, আমরা বাংলাদেশের নাগরিক। এই দেশটা আমাদের, এই দেশটা কাদের ভাইয়া? আমাদের। তাহলে আমার রাষ্ট্র কিভাবে সুন্দরভাবে পরিচালিত হইতে পারে এর জিম্মাদারি আমার, তাই না? আমি রাষ্ট্র থেকে অনেক সুযোগ সুবিধা আমি ভোগ করি। আবার কি ভাইয়া নাগরিক হিসেবে আমারও কি ভাই দায়িত্ব কর্তব্য আছে। যেমন একটা রাষ্ট্র মানে একটা রাষ্ট্র কি ভাইয়া পরিচালিত হইতে গেলে তার বিপুল পরিমাণ অর্থ কি ভাইয়া তার লাগে, তাই না? তো নাগরিক হিসেবে আমাদেরকে সেটা কি ভাইয়া কর আকারে প্রদান করতে হবে। এরপরে এখানে আইন প্রণয়ন করা হয়, রাষ্ট্র আইন প্রণয়ন করে, সেই আইনকে আমরা মানতে হবে। ব্যাটা বুঝতে পারছো? এরপর কি ভাইয়া আরো অনেক গুণাবলীর কথা এখানে বলা আছে। তো বইয়ের মধ্যে না খুব সুন্দর করে কি ভাইয়া তোমাদের এই বইয়ের মধ্যে আর কি রাষ্ট্রের প্রতি দায়িত্ব কর্তব্যের কি দিয়েছে, বর্ণনা দিয়েছে, প্যারা প্যারা করে সুন্দর করে ব্যাখ্যাটা দেয়া আছে। তো আমরা কি করব, আমরা এখানেও কি ভাইয়া আমরা প্রত্যেকটা প্যারার কি ভাইয়া সুন্দর করে এক একটা শিরোনাম দিয়ে দিব। আমরা কি দিয়ে দিব ভাইয়া? আমরা প্রত্যেকটা প্যারার শিরোনাম দিয়ে দিব। আমরা ওই বইয়ের যে লেখাগুলো আছে না, এইটা দিলে আলহামদুলিল্লাহ, আমরা লাল লাল, যদি তোমরা দিতে পারো লালে লাল, আর কোনো কিছুর দরকার নাই। এখন আমি একটা কথা বলি, এই যে এই জায়গাটা থেকে না কয়েকটা এমসিকিউ আসে, মানে এই পেজ থেকে, পেজ নাম্বারটা কত, পেজ নাম্বারটা, পেজ নাম্বারটা হলো 77, তাই না? তোমরা এই জায়গাটার মধ্যে স্টার দিয়ে লিখবা 4টা প্রশ্ন যেটা এমসিকিউর জন্য আসে। এই 4টা প্রশ্ন আবার পেস্ট লেগে যায়, মানে পেস্ট লেগে যায় আর কি, মানে একটার সাথে একটা পেস্ট লেগে যায়। তাহলে তোমরা লিখে ফেলো, প্রথমটা প্রশ্নটা আছে এগুলো উপরে লিখবা, এটা ছোট ছোট করে উপরে লিখবা। আমি 4টা প্রশ্ন লেখাবো যেটা এমসিকিউ অথবা জ্ঞানমূলকের জন্য আসবে, অর্থাৎ 1 নম্বরের প্রশ্ন। তাহলে লিখে ফেলো ভাইয়া, নাগরিকের নাগরিকের প্রধান কর্তব্য কোনটি? নাগরিকের প্রধান কর্তব্য কোনটি? 1 নম্বর প্রশ্ন। নাগরিকের প্রধান কর্তব্য কোনটি? 1 নম্বর প্রশ্ন। নাগরিকের প্রধান কর্তব্য কোনটি? 1 নম্বর, এখানে লিখে ফেলবা, ওই যে এখানে স্টার দিয়ে লিখবা। আচ্ছা, এখন লেখো ভাইয়া 2 নম্বর, নাগরিকের অন্যতম দায়িত্ব কোনটি? নাগরিকের দেখ প্রধান কর্তব্য একটা, আবার অন্যতম দায়িত্ব আর একটা, দুইটার উত্তর কিন্তু শুনতে একই রকম মনে হয়, কাছাকাছি মনে হয়, কিন্তু দুইটার উত্তর কিন্তু ভিন্ন, তাই না? তাহলে এখানেও তোমরা লিখে ফেলো, পেস্ট লেগে যায়, লিখে ফেলো, ব্র্যাকেট দিয়ে পেস্ট লাগে, এই কথাটা লিখে ফেলো। নাগরিকের প্রধান কর্তব্য কোনটি, আবার কি ভাইয়া নাগরিকের অন্যতম দায়িত্ব কোনটি, তাই না? এই দুইটার মধ্যে কি ভাইয়া পেস্ট লাগে, এখানে পেস্ট লাগানো যাবে না। তাহলে ভাইয়া গেল। এরপর ভাইয়া তোরা আরেকটা প্রশ্ন লেখ, নাগরিকের পবিত্র দায়িত্ব ও কর্তব্য কোনটা? নাগরিকের পবিত্র ও দায়িত্ব ও কর্তব্য কোনটি? নাগরিকের পবিত্র দায়িত্ব ও কর্তব্য কোনটি? এইটাও কি ভাইয়া
1 নম্বরের জন্য চলে আসে, নাগরিকের মানে জ্ঞানমূলকের জন্য। এরপর ভাইয়া আরেকটা প্রশ্ন, ঠিক আছে, আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে গিয়ে কি ভাইয়া, রাষ্ট্রের আয়ের প্রধান উৎস কোনটি? এইটা আমি লেখাই এই জন্য, তোদের তো ওই অধ্যায়টা নাই বর্তমানে, ওইটা কততম অধ্যায় আছে? 12তম অধ্যায়। 12তম অধ্যায়ে, ঠিক আছে, মানে সরকারের আয়ের অনেকগুলা উৎস আছে। এর মধ্যে একটা, মানে অনেকগুলো উৎস আছে, 12টা উৎস বইয়ের মধ্যে দেওয়া আছে। তো একটা জায়গায় লেখা যে রাষ্ট্রের আয়ের প্রধান উৎস কোনটা, না সরি, সরকারের আয়ের প্রধান উৎস কোনটা, সেটা উত্তরটা হবে বাণিজ্য শুল্ক। আর এখানে কি বলছে, রাষ্ট্রের আয়ের প্রধান উৎস কোনটা, মানে সামগ্রিকভাবে বলছে রাষ্ট্রের আয়ের প্রধান উৎস কোনটা। রাষ্ট্রের আয়ের প্রধান উৎস কি ভাইয়া, নাগরিকদের পদেয় কর এবং খাজনা। আর ওইখানে কথাটা কি বলছে, সরকারের আয়ের প্রধান অনেকগুলো উৎস আছে, তার থেকে প্রধান কোনটা। তখন এই দুইটার মধ্যে কি ভাইয়া বাচ্চারা পেস্তা গায়ে ফেলতো, এটা বুঝতে পারছো? বিশেষ করে এখানে উত্তর দিত বাণিজ্য শুল্ক, ভুল হয়ে যাইতো। যদিও তোদের ওই অধ্যায়টা নাই, এই জন্য ওটা তোদের পেরাও নয়, ঠিক আছে। তাহলে তোমরা লিখে ফেলো ভাইয়া, রাষ্ট্রের আয়ের প্রধান উৎস কোনটি, রাষ্ট্রের আয়ের প্রধান উৎস কোনটি, এটা বুঝতে পারছো? এই যে 4টা প্রশ্ন বলছি না, এই 4টা প্রশ্নের উত্তর কি ভাইয়া, প্রথম 4 পেরার মধ্যে তোরা এটা পেয়ে যাবি, প্রথম যে 4 পেরাটা আছে না, এখানে তোরা পেয়ে যাবি। এখন ভাইয়া লেখ, এইটা আমাদের কি ভাইয়া 3 এবং 4-এর জন্য এটা চলে আসে। নাগরিক হিসেবে রাষ্ট্রের প্রতি দায়িত্ব ও কর্তব্যগুলোর বর্ণনা দাও, তাই না? নাগরিক হিসেবে রাষ্ট্রের প্রতি দায়িত্ব ও কর্তব্যগুলোর বর্ণনা দাও, এটা 3-এর জন্য চলে আসতে পারে, এইটা আবার 4-এর জন্য চলে আসতে পারে। তাহলে এই জায়গাটা কি ভাইয়া, তোরা 4টা গুণে গুণে স্টার দেয়, কয়টা ভাইয়া? 4টা স্টার দেয়। এটা কিন্তু পরীক্ষাতে আসার সম্ভাবনা কি ভাইয়া 90%, এটা বুঝতে পারছো? ওকে, আমরা কি করব, আমরা কোন কোন জায়গায় শিরোনাম দিব, এই যে দেখো, আমরা এখানে শিরোনাম দিব, আমরা এই জায়গাটা একটা শিরোনাম দিব, আমরা এই জায়গাটা একটা শিরোনাম দিব, ঠিক আছে, আমরা এই জায়গাটা শিরোনাম দিব, এখানে একটা দিব, এখানে একটা দিব, প্রত্যেকটা প্যারা উপরে দিবা, হ্যাঁ, প্রত্যেকটা যেখানে, প্রত্যেকটা প্যারা কি ভাইয়া উপরে দিবা, প্রত্যেকটা প্যারার উপরে দিবা, প্রত্যেকটা প্যারার উপরে। ওকে, এরপরে কি ভাইয়া, এই জায়গাটার মধ্যে একটা দিবা, ঠিক আছে, এরপরে কি ভাইয়া, এখানে তোমরা দিবা, ঠিক আছে, আচ্ছা তোমরা এখানে দিবা। কয়টা হয় দেখো, একটা, দুইটা, তোরা খেয়াল কর, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, 9টা। আমরা এই 9টা পয়েন্ট দিলেই হইল, 9টা পয়েন্ট দিয়ে আমরা ব্যাখ্যা করে দিব। পয়েন্টগুলো লিখবা নীলকালিতে, আমি বারবার বলতেছি, তোরা পয়েন্ট দিয়ে লিখবি, তোরা পয়েন্ট দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করবি। এখন আস ভাইয়া, প্রথম যে প্যারাটা আছে, এই প্রথম প্যারাটার আমরা একটা শিরোনাম দিয়ে দিব। আমরা শিরোনামটা কি দিব আমি তোদেরকে বলতেছি যে আমরা কি দিতে পারি, হ্যাঁ, এখানে লেখা আছে, সেটা কি ভাইয়া, রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ। রাষ্ট্রের প্রতি কি ভাইয়া, আনুগত্য প্রকাশ। প্রথম প্যারাটা শিরোনাম হবে রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ। প্রথম যে প্যারাটা আছে ওটা শিরোনাম হবে রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ। এরপরে যেটা আছে সেটা কি ভাইয়া, রাষ্ট্রের প্রচলিত আইন ও সংবিধান মেনে চলা। রাষ্ট্রের প্রচলিত আইন ও সংবিধান মেনে চলা, এইটা তোমরা পরবর্তী প্যারা শিরোনাম দিয়ে দিবা। এরপরে 3 নম্বর যে প্যারাটা আছে, 3 নম্বর প্যারার শিরোনাম হবে ভোট প্রদান করা। কি প্রদান করা? ভোট প্রদান করা। 4 নম্বর যেটা আছে, 4 নম্বর প্যারার শিরোনাম হবে কর ও খাজনা প্রদান করা। কর ও খাজনা প্রদান করা। ওকে, এরপরে 5 নম্বর, রাষ্ট্রের অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করা। রাষ্ট্রের যে দায়িত্ব তারা দেয়, ঠিক আছে, অনেক সময় অনেক দায়িত্ব দেয় আমাদের, তাই না? এই যে ডেঙ্গুর সময়, ঠিক আছে, আমরা, ঠিক আছে, ডেঙ্গু মশার যাতে রোধ হয়, বলে না যে এসির পানি, জমানো পানি আমরা রাখবো না, ঠিক আছে, আরও অনেক কিছু বলে, ঠিক আছে। ওকে, এরপর কি ভাইয়া, এরপরে কুরবানির সময় এরকমভাবে বলে যে আমরা পরিষ্কার রাখবো, বিভিন্ন আর কি রাষ্ট্র আমাদেরকে দায়িত্ব দেয়, বিদ্যুতের অপচয় না করি ইত্যাদি। ওকে, এরপর কি ভাইয়া, এর পরবর্তী প্যারা শিরোনাম হবে সন্তানদের কি ভাইয়া, কল্যাণ সাধন। সন্তানদের কি ভাইয়া, কল্যাণ সাধন। সন্তানদের কল্যাণ সাধন গেল। এর পরবর্তী যে প্যারাটা আছে সেটা কি ভাইয়া, দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়া। দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়া, পরবর্তী যে প্যারাটা আছে সে শিরোনাম হবে দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়া। আর এরপরে ভাইয়া 8 নম্বর, পারস্পরিক সহনশীলতা। এই পারস্পরিক সহনশীলতা পড়াইতে গেলে আমার সম্মানিত শিক্ষকের কথা মনে পড়ে। আমাদের কি পারস্পরিক সহনশীলতা আছে? তোদের কি আছে? তোরা চিন্তা কর। তুমি মন্টু মিয়া, ধরো তুমি
ফুটবলের ক্ষেত্রে তুমি আর্জেন্টিনাকে সাপোর্ট করো, আরেকজন ব্রাজিলকে সাপোর্ট করে, তাই না? তো কি অবস্থা লাগে আমরা আমরা যখন খেলার সিজন আসে, মানে কি অবস্থা, আমরা ফেসবুকে কি টিকে থাকতে পারি? আরে একজনে তো তার মানে ব্যাটা বুঝতে হবে কি, রাজনীতির ক্ষেত্রে ধরো এই বেটা কেন বিএনপি করে, তো ওই বেটা কেন আওয়ামী লীগ করে, তো তুমি কেন জামাতে ইসলাম করো, মানে এই যে একটা আমরা কারো মতকে আমরা কি ভাইয়া সহ্য করতে পারি না। কিন্তু একটা সুনাগরিকের অন্যতম গুণাবলী হচ্ছে কি কি ভাইয়া, পারস্পরিক সহনশীলতা। এখন এই সহনশীলতার আমি তোদেরকে একটা চমৎকার একটা উদাহরণ দিই। উদাহরণ আমার বাস্তব জীবন থেকে, সেটা হচ্ছে কি ভাই দেখো, আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে আমি কিন্তু সোশ্যোলজিতে আমি লেখাপড়া করেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে। তো আমার সম্মানিত শিক্ষকদের সাথে না আমার খুব ভালো একটা সম্পর্ক ছিল। সম্মানিত শিক্ষকরা আমাকে খুব ভালোবাসতেন। তো এর মধ্যে আমার প্রিয় একজন শিক্ষক আছেন, ওনার নাম এ বি এম নাজমুল ইসলাম খান স্যার। স্যার আমি জানি না, মনে হয় এখনো চেয়ারম্যান, সমাজতত্ত্ব ডিপার্টমেন্টের বর্তমান চেয়ারম্যান নাজমুল নাজমুল স্যার আর কি। তো স্যারের বাসা বিশাল বাসা, বাসাটা কি ভাইয়া ফাঁকা থাকে। ম্যাডাম হচ্ছে গিয়ে ঢাকা ইউনিভার্সিটির শিক্ষিকা, সম্মানিত শিক্ষিকা ম্যাডাম এখানে ঢাকাতেই থাকেন। তো আমাদের একটা আর কি বিষয় আছে, সাবজেক্ট ছিল এরকম, কোর্স এরকম ছিল, রিসার্চ মেথোডোলজি, সামাজিক গবেষণা পদ্ধতি। তোরা ক্লাস 9-এ তোরা এটা পড়ছস, কিভাবে ওই যে ডাটা কালেকশন করা, ডাটা সংগ্রহ করা, এরপরে ডাটাকে কি ডাটা বিশ্লেষণ করা, এরপরে প্রতিবেদন প্রকাশ করা, এটা কিন্তু তোদের ছিল ক্লাস 9-এর। আমি একমাত্র মনে হয় আমার বাচ্চাদেরকে কি ডাটা কালেকশন করাইছি, এবং একদম মানে হাতে কলমে এই প্রত্যেকটা কাজ করাইছি, কারণ আমি নিজে এটা আমাদের 1 বছরে এটা কোর্স ছিল, ঠিক আছে? তো আমি তো এটা জানি, তো আমার বাচ্চাদেরকে এটা আমি শিখিয়েছিলাম। তো আমাদের একটা শিক্ষা সফর ছিল, এই বিষয়ের শিক্ষা সফর ছিল। 100 নম্বর, তো 30 নম্বর মনোগ্রাফের মধ্যে ছিল, ঠিক আছে? তো এটা স্টাডি ট্যুর ছিল সেন্ট মার্টিনে। তো আমি আমার 2010 সালে গিয়েছি, আর আমাদের পরবর্তী যে ব্যাচটা আছে সেটা গিয়েছে 2011 সালে। তো স্যার আমাকে বলেন, আমাদের সময় যত আর কি পরিকল্পনা টরিকল্পনা, আমি আমার এক বন্ধু দুজনে মিলে, ইভেন কারা হোটেলে কে কে কোথায় থাকবে এগুলোর নাম বন্টন আমরা করে দিয়েছিলাম, ঠিক আছে? তো স্যার আমাকে এখানে যত দায়িত্ব আছে সমস্ত দায়িত্ব আমি পালন করেছি, এবং স্যারের বাসার চাবিটা আমার হাতে দিলেন, দিয়ে বলতেন যে মোহাম্মদ আলী ক্যাম্পাসে আমাকে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমাকে শাকিল নামে চিনে না, খুব কম চিনে, মোহাম্মদ আলী শাকিল, আমার পুরো নাম মোহাম্মদ আলী শাকিল। তো ক্যাম্পাসে আমাকে মোহাম্মদ আলী নামে জানে। তো স্যার আমাকে বললেন যে মোহাম্মদ আলী, 3 দিনের আর কি শিক্ষা সফর, তো আপনি চাবিটা রাখেন, 3 দিন পরে আমি আসবো, আপনি আমাকে দরজা খুলে দিয়েন, ঠিক আছে? আমি বলি ঠিক আছে। স্যারের বিশাল বাসা, কেউ থাকেন না, স্যার একাই থাকেন। তো যেদিন স্যার আসবেন আমি স্যারের বাসায় গেলাম, স্যারের বাসায় গিয়েছি। এখন ওই দিন আমি খুব ক্লান্ত ছিলাম, আর স্যারকে ফোন দিয়ে আমি পাচ্ছিলাম না, সেন্ট মার্টিনে আবার কারেন্ট মানে বিদ্যুৎ টিদ্যুৎ ওইরকমভাবে নাই, ঠিক আছে? তো আমি স্যারকে ফোন দিয়ে পাচ্ছি না, আর আমি ওই দিন খুব বেশি ক্লান্ত ছিলাম, আমি ঘুমাই গেছি। এখন ফজরের নামাজের সময় ধরো 5টার দিকে, ঠিক আছে, আমি একটু উঠলাম, ঠিক আছে, যে ফজর নামাজ টামাজ পড়বো, ঠিক আছে, এরকম আর কি। এখন আমি ওয়াশরুমে গেলাম, দেখি যে কলিং বেলের শব্দ। তো বের হইলাম, দরজা খুললাম, দেখি যে কেউ নাই, ঠিক আছে? আবার অজু টজু করার জন্য ভিতরে ঢুকলাম ওয়াশরুমে, দেখি যে আবার কলিং বেলের শব্দ। এখন আমি দরজা খুলে দেখি যে কেউ নাই, কেউ নাই। তখন কি ভাই আমি দৌড় দিয়ে নিচে গেলাম। হায়, ওই যে বাইরে দেখো না, বাইরে এরকমভাবে কলিং বেল দেয়া থাকে বাইরে অনেক বিল্ডিংয়ে, ঠিক আছে, বাইরে এরকম করে দেয়া থাকে। তো হঠাৎ মনে হলো, আল্লাহ, আমার স্যার না আর কি বলে আসার কথা, হয়তো স্যার মনে হয় কলিং বেল দিচ্ছেন, ঠিক আছে, ভোর 5টার দিকে। তখন আমি দ্রুত নিচে গেলাম, দেখি যে না, আমার স্যার দাঁড়িয়ে আছেন, এ বি এম নাজমুল ইসলাম খান স্যার দাঁড়িয়ে আছেন। আচ্ছা, এখন আমি স্যারকে জিজ্ঞাসা করলাম যে স্যার, আপনি কখন আসছেন? তো আমার সম্মানিত স্যার আমাকে বললেন, মোহাম্মদ আলী উপরে উঠেন। তো স্যারের যে ট্রাভেল ব্যাগ ছিল, এইটা নিয়ে স্যারের বাসা 2য় তলা ছিল, আমি 2য় তলাতে গেলাম, ঠিক আছে? এরপর আমি জিজ্ঞাসা করছি মোহাম্মদ আলী, না সরি, স্যারকে জিজ্ঞাসা করলাম যে স্যার আপনি কখন আসছেন? তো স্যার আমাকে বললেন যে মোহাম্মদ আলী, আমি রাত 2টায় আসছি। স্যার রাত 2টায় আসছেন? আমার সম্মানিত স্যার 2টার সময় আসছেন, আমি স্যারকে খুলে দিয়েছি 3টায়। আমার সম্মানিত স্যার ওই সেন্ট মার্টিনে তোদের মতো ফালাফালি নাচানাচি করার জন্য কিন্তু আমরা যাই নাই, ওখানে অনেক ফিল্ড ওয়ার্ক ছিল, এরপরে উপস্থাপনা কি ছিল, মানে অনেক ধরনের কাজ ছিল, অনেক পেরেশানি, 120 জন বাচ্চা কাচ্চা, ঠিক আছে, 3টা বাস নিয়ে আমরা গিয়েছিলাম। এরপরে কি ভাইয়া, ওই বাচ্চাগুলোকে নিয়ে শিপে চড়ে সেন্ট মার্টিন থেকে টেকনাফে আসা,
টেকনাফে আর কি এসে 3 বাস ভর্তি শহরের ছেলেমেয়েদেরকে শহরের বিভিন্ন পয়েন্টে আর কি দেখে, এরপরে ক্যাম্পাসে আসা, ক্যাম্পাসে হলে হলে ছেলেমেয়েদেরকে আর কি নামিয়ে দিয়ে এরপরে স্যার হাইটা হাইটা বাসার মধ্যে আসছেন। কত ক্লান্ত আমার স্যার, কত ক্লান্ত। স্যার না আমাকে একটা বকাও দেন নাই, স্যার আমাকে একটা বকাও দেন নাই, একটা বকাও দেন নাই। তো চিন্তা করো যে কি রকম তার সহনশীলতা, যে না মোহাম্মদ আলী ঘুমায় যাইতেই পারে। আমি সত্যি আমি তখন বেশি ঘুমাইতাম, অনেক বেশি ঘুমাইতাম। এটা কত ঘন্টা ঘুমাইতাম তোদের সামনে না বলি, ঠিক আছে? তোরা আবার বলবি যে না অমুক স্যার ঘুমায় তো আমরাও ঘুমাইবো, এটা বুঝতে পারছো? এটা নেতিবাচক একটা ব্যাপার। তো আমার সম্মানিত শিক্ষক আমাকে একটা, উনি উনি আমাকে বলতে পারতেন, ঝাড়ি দিতে পারতেন। ওনার আমার বয়সের পার্থক্য 18 বছর, 18 বছর বয়সের পার্থক্য, আমাকে ঝাড়ি দিতে পারতেন। স্যার না আমাকে কোনো কিছুই বলেন নাই, কোনো কিছুই না। আবার স্যার হাসতেছেন, আবার গিফট দিচ্ছে, ওই যে কি বলে কি বলে একটু ভিতরে বাদাম থাকে একটু মসমস করে, এগুলো আমাকে গিফট দিচ্ছে। ওই যে স্যার আর কি ইয়ে থেকে যে নিয়ে আসছেন, ঠিক আছে, সেন্ট মার্টিন থেকে। তো এইটাকে বলা হয় ভাইয়া সহনশীলতা। তুমি হলে কি করতা? তোমার বাসা ধরো 6 তলা, তোমার বাসা ধরো লিফট নাই, তুমি ক্লাস ক্লাস করে তুমি আর কি বাসার মধ্যে আর কি তুমি গিয়েছো, নক করতেছো, তুমি নক করছো, তাই না? কেউ আর কি ধরো বাসা দরজা খুলে দিচ্ছে না, 5 মিনিট হয়ে গেছে, তোমার কি মনে হয় দরজাটা ভেঙে ভিতরে ঢুকে যায়? এরকম মনে হয় না? তো এইটাকে বলা হয় কি ভাইয়া? সহনশীলতা, পারস্পরিক সহনশীলতা। ওকে, এরপরের যে প্যারাটা আছে সেটা কি ভাইয়া? অন্যায় এবং দুর্নীতির বিরুদ্ধে কি ভাইয়া? প্রতিবাদ। অন্যায় এবং দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করা, অন্যায় এবং দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করা। ব্যাটা বুঝতে পারছো? তাহলে আমি আবারও যাচ্ছি, তোরা পেস লাগাইস না, আমি আবারও যাচ্ছি যে কোথায় কোথায় কি করতে হবে। হ্যাঁ, তাহলে কোথায় কোন শিরোনাম দিতে হবে? এখানে আমরা লিখবো কি ভাইয়া? রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ। এরপরের প্যারা সেখানে রাষ্ট্রের আইন ও সংবিধান মেনে চলা। এর পরবর্তী যে প্যারাটা তোমরা লিখবা যে ভোট প্রদান করা। এরকম না যে 1,000 টাকা মন্টু দিল, ঠিক আছে, আমি আর কি মন্টু মেয়েকে দিয়ে ফেললাম, আরেকজনে 2,000 টাকা দিল, আমি আর কি সে বদলুক আমি জানি, কিন্তু সে আমাকে 2,000 টাকা দিয়েছে, আমার ভোটটা বিক্রি করে দিলাম, এরকম না। মানে এই জন্য বলছি যে নাগরিকদের পবিত্র দায়িত্ব কোনটা? এই যে ভোট প্রদান করা, ভোট প্রদান করা। এই দেখ, আমি প্রথম দিনে তোরকে বললাম না যে রাষ্ট্রের কি বলে নাগরিকের প্রধান কর্তব্য কোনটা? এই দেখ, নাগরিকের প্রধান কর্তব্য হচ্ছে রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ। এইটা এমসিকিউ বা সরি জ্ঞানমূলকের জন্য আসে। এরপর কি ভাইয়া? নাগরিকের অন্যতম দায়িত্ব কোনটা? এই দেখ এখানে উত্তর দেওয়া আছে। এই দেখ, রাষ্ট্রের প্রচলিত আইন ও সংবিধান মেনে চলা। রাষ্ট্রের প্রচলিত কি ভাইয়া? আইন ও সংবিধান মেনে চলা গেল। আচ্ছা, এরপর কি ভাইয়া? ভোট প্রদান করা। ওই দেখ নাগরিকের পবিত্র, ওই দেখ নাগরিকের পবিত্র দায়িত্ব কর্তব্য হচ্ছে আর কি ভোট প্রদান করা, ভোট প্রদান করা, যোগ্য প্রার্থীকে ভোট প্রদান করা। তাহলে আমরা এখানে লিখবো ভোট প্রদান করা, তাই না? এরপর কি ভাইয়া? কর ও খাজনা প্রদান করা, কর ও খাজনা প্রদান করা। তোমরা কিন্তু ট্যাক্স দাও কিন্তু, এই যে এখানে লিখবা কর ও খাজনা প্রদান করা। এর পরবর্তী যে প্যারা শিরোনাম সেটা কি লিখবা? যে রাষ্ট্রের অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করা। এর পরবর্তী যে প্যারাটা আছে সেখানে লিখবা কি ভাইয়া? সন্তানদের কল্যাণ সাধন, তাই না? এই যে দেখ, তোদের বাপ মা তোদেরকে পড়াচ্ছে, তোরা সুনাগরিক হিসেবে গড়ে উঠছিস। আল্লাহ চায় তো মানে ধর আজ থেকে 10 বছর পরে তোরাই তো কি ভাইয়া সারা বাংলাদেশের মধ্যে ছড়িয়ে যাবি, তোরাই কি ভাইয়া দেশের ভালো ভালো অবস্থানে তোরাই তো যাবি, তোরাই তো রাষ্ট্রটাকে পরিচালনা করবি, তাই না? তাহলে তোদের বাপ মা যদি তোদেরকে সুনাগরিক হিসেবে গড়ে না তুলে, তাহলে তোরা কিভাবে আর কি রাষ্ট্রটাকে পরিচালনা করবি, তাই না? আমাদের রাষ্ট্রটা বড় মায়া লাগে, ঠিক আছে? তোরা আর কি নীতি নৈতিকতা নিয়ে বড় হো, ঠিক আছে? তোরা পরবর্তী প্রজন্ম আমাদের দেশটার হালটা ধর, ইনশাল্লাহ ভালো কিছু হবে দেশের। ওকে, আচ্ছা, এরপরে কি ভাইয়া? এখানে লিখবা দেশপ্রেম উদ্বুদ্ধ হওয়া। আর এটা কি ভাইয়া? পারস্পরিক সহনশীলতা। আর এর পরের যে প্যারাটা আছে এটা কি ভাইয়া? এখানে তোমরা লিখবা অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা। তাহলে আমি আবারও বলতেছি, প্রিয় শিক্ষার্থীরা আবারও শুনো, পয়েন্ট একটাও, এই যে 9টা পয়েন্ট দিয়েছি না তোদেরকে, এই 9টা পয়েন্টের একটা পয়েন্ট, এই 9টা পয়েন্টের একটা পয়েন্টও বাদ যাবে না। ব্যাটা বুঝতে পারছো? কিন্তু বাদ যাবে কি? ব্যাখ্যাগুলো অনেক বড় বড় করে দেওয়া আছে, আমি ব্যাখ্যাগুলো কমাই দিব ব্যাখ্যাগুলো কমাই দিব। তোরা মাথার মধ্যে এটা রাখিস, ইয়া আল্লাহ এতগুলা কেমনে। আমি প্রত্যেকটা পয়েন্ট কি ভাইয়া, প্রত্যেকটা পয়েন্ট আছে না, প্রত্যেকটা পয়েন্টই আমি লিখবো, এটা 3-এর জন্য আসুক 4-এর জন্য আসুক। আর আমরা কিভাবে লিখবো ব্যাখ্যাটা দেখবো যে এটা কত নম্বরের জন্য আসতেছে, 3 নম্বরের জন্য। যদি আচ্ছা ধর এটা যদি 3 নম্বরের জন্য আসে, তোরা হচ্ছে গিয়ে 3 নং কত, 3 নং 27, তোরা 27টা 3 লাইন করে ব্যাখ্যা করে দে। আর যদি এটা 4-এর জন্য আসে, তোরা হলে গিয়ে আরো 1 লাইন করে বাড়ায় দে, হয়ে গেল। আমি কি ব্যাটাকে বুঝতে পারছি? আমরা পয়েন্ট ছাড়বো না, পয়েন্টের ভিতরে যে লেখাগুলো আছে না, এগুলো আমরা কম বেশ করবো। আর পয়েন্টগুলো লিখবো নীল কালিতে, আর ব্যাখ্যাগুলো লিখবো কালো কালিতে। আমি বারবার একই কথা বলতেছি, আমি আমার বাচ্চাদেরকে এভাবেই বলি, এইভাবেই।
আর লিখতে হবে টাইম ম্যানেজমেন্ট করে লিখতে হবে, লিখতে হবে টাইম ম্যানেজমেন্ট করে লিখতে হবে। একটা সৃজনশীল 20 মিনিটে লিখতে হবে, 20 মিনিটে লেখার অনুশীলন করতে হবে। বিজিএস এ যত বয়ান একজনের এরকমভাবে হাতে তালি দিয়ে এক ক্লাসে বিজিএস কমপ্লিট, বিজিএস এ 100-তে 100, ভাই এগুলা কি বলবো আমি, আমি তো কখনো ওইরকমভাবে দেখিনি। এখন আর কি আমি একটু নেটে সার্চ দেখি কে কিভাবে কি করছে, আমি খুব অবাক হয়ে যাচ্ছি, তোদেরকে সেই ধোকা দেওয়া হচ্ছে। বিজিএস এর মূল কথায় কিন্তু কেউ যাচ্ছে না, কিভাবে লিখলে মানে আমি দেখলাম ঠিক আছে, কিভাবে লিখলে একটা বাচ্চা ভালো নম্বর পাইতে পারে এইরকম দিক নির্দেশনা কিন্তু কম দেয়া হচ্ছে। আমার যে দেখ একটা জিনিস, আহ, মনে কর যে আহ, একটা স্বর্ণের চেইন আর কি, একটা স্বর্ণের চেইন, এটা একজন কি বলে যে স্বর্ণের ব্যবসায়ী, সে এইটা নিয়েই বছরের পর বছর সময়টাকে কাটিয়েছে। দূর থেকে সে চিনে ফেলবে যে এটা স্বর্ণ, কিন্তু তুই আমি কিন্তু বুঝতে পারবো না। কারণ কি ভাই, আমরা এটা নিয়ে কাজ করে নাই, তাই না? একটা ইমিটেশন কিংবা রং করা এটাকে আমরা মনে করবো যে স্বর্ণ, আমরা বুঝবো না, তাই না? তো আমি কিন্তু ক্লাস দেখলে বুঝতে পারি যে এখানে কোন জায়গাটার মধ্যে গ্যাপ আছে, এটা বুঝতে পারছো? তো তোমরা ওই যে এরকম থাবড়া দিয়ে বললে যে 100% ঠিক আছে, এই একটা ক্লাসে বিজিএসে 100-এ 100, এগুলা ভাই একটা ধোঁকাবাজি কথা। এগুলো না তোরা কান দিস না, এটা বুঝতে পারছো? বকা দেওয়ারও দরকার নাই, কাউকে কিছু বলারও দরকার নাই, ঠিক আছে? উনি শিক্ষক, কিন্তু সম্মানটা যাতে বজায় থাকে, এটা বুঝতে পারছো? আমি খুব অবাক এমনভাবে বলে যে এটা করলে কি ভাইয়া মানে 100-তে 100 পেয়ে যাবা, এতই কি সোজা? এই বিজিএস কিন্তু টি-20-র খেল না, কিন্তু এটা কিন্তু টেস্ট খেল, এটা বুঝতে পারছো? ধীরে ধীরে আস্তে আস্তে এটাকে বুঝতে হবে, তাই না? টি-20 মারতে গেলেই কি ভাই এখানে সমস্যা? এটা টি-20-র খেল না, এটা ফিজিক্স কেমিস্ট্রির সাথে এই বিজিএসকে কখনোই মিলাবো না। এটা ধীরে লয়ে আস্তে আস্তে কিভাবে বুঝতে হবে, কনসেপ্ট ক্লিয়ার? টাইম ম্যানেজমেন্ট করতে হবে, দুইটা শর্ত। এমনভাবে এই যে পয়েন্টগুলো কেন দিচ্ছি, যাতে অন্য 10টা খাতা থেকে তোর খাতাটা আলাদা হয়ে যায়। আর আরেকটা জিনিস, তোর তোর যে সবচেয়ে বড় সীমাবদ্ধতা সেটা হচ্ছে কি, তুই এই 9টা পয়েন্ট, অধিকাংশ বাচ্চা, আমি বাচ্চাদের পড়াই, আমি বাচ্চাদেরকে জানি যে তোদের কি সমস্যা। 95% বাচ্চার টাইম ম্যানেজমেন্টের সমস্যা। এই যে দেখ 9টা পয়েন্ট তোরা অনেকেই ভালো করে লিখতে পারবি না। আচ্ছা, এইটা একটা সমস্যা, আমি লিখতে পারবো না, এটা উত্তরণ করা যায় না, উত্তরণ করা যায় না। ভাই আমি তোদেরকে একটা কথা বলি, আহ, ঢাকা শহরের অন্যতম আর কি নামি দামি একটা শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানের নামটা না বলি, ঠিক আছে? তো ওইটার রোল 1, সে হচ্ছে গিয়ে বিজিএস এ 85 পাইছে, খেয়াল করে দেখ। বিজিএস এ পাইছে হচ্ছে গিয়ে 85, রোল 1 85 পাইছে। ওদের সর্বোচ্চ উঠেছে 96, ওদের সর্বোচ্চ হচ্ছে উঠেছে কি ভাই 96, 96 উঠেছে। কিন্তু ওই ছেলেটা পাইছে কি 85। এখন সে সে ছবি তুলে, আমি বললাম খাতা তো দেয় না, ছবি তুলে আর কি, আমি বললাম যে এটা নিয়ে আসিস। তো ওর আম্মা পাঠাইলো, ওর আম্মা আমাকে পাঠাইলো হোয়াটসঅ্যাপে। তো আমি বললাম এটা কখনোই রোল 1-এর খাতা হইতে পারে না, রোল 1-এর খাতা হইতে পারে না। তখন আমার এখানে মডেল টেস্ট দেওয়া আসা শুরু করছে। আল্লাহ পাক, আল্লাহ পাকের মেহেরবানি, এত সুন্দর না কামব্যাক করেছে, এত সুন্দর তার তার যোগ্যতা আছে, জাস্ট একটু দেখিয়ে দিয়েছি, একটু একটু গাইড দিয়েছি, সে এত সুন্দর কামব্যাক করেছে। সে 4 নম্বরের একটা সৃজনশীল 3-4 দিন আগে আমি খাতাটা দেখেছি, 3-4 দিন আগে, 4 দিনের মধ্যে আমি খাতাটা দেখেছি। তার আম্মাকে আমি সাথে সাথে ফোন দিয়েছি, আপা সে তো, আমি তার রেজাল্টের অপেক্ষায় আছি, কবে টেস্ট হবে, কবে আমি তার রেজাল্টটা দেখব। সে একটা 4 নম্বরের প্রশ্ন, সে 7 পেজ লিখেছে। 4 নম্বর, 4 নম্বর, ওই যে উচ্চতর যে দক্ষতা, সে 7 পেজ লিখছে বে, 7 পেজ, 7 পেজ লিখছে। এত সুন্দর কামব্যাক করেছে, ব্যাটা বুঝতে পারছোস? তো তুই কেন পারবি না বে, ব্যাটা বুঝতে পারছো? তুমিও পারবা ইনশাল্লাহ। আমি একটা কথা বলি, ওই যে দেখ আমি মাঝে মাঝে না ওই যে স্মার্ট বোর্ড ব্যবহার করতে আমার সমস্যা হয়, তাই না? সমস্যা হয়, দেখি যে তোদের অন্যান্য স্যারদের মতো আমি মানে গতি দিয়ে ইয়ে করি না, আস্তে আস্তে করি। তাহলে এটা কি, আমি কদিন পরে তো আমারও তো গতি চলে আসবে, যখন আমি ব্যবহার করতে করতে আমি অভ্যস্ত হয়ে যাব, তখন এটা আমার কাছে সহজ মনে হবে, তাই না? তাহলে ওই কোনো একটা জিনিসে যদি আমরা অভ্যস্ত না হই, ঠিক আছে, তখন এটাকে কঠিন মনে হয়। তুমি মিয়া 20 মিনিটের সৃজনশীল লেখো, 20 মিনিটে একটা সৃজনশীল লেখো। বিজিএস এর তোমাকে যে যাই বলুক, ঠিক আছে, এরকম তার্কিক যে বলুক যে একটা ক্লাসে মানে এগুলো কোনো কিছু না, সব বোগাস। মূল সমস্যা হচ্ছে তোদের টাইম ম্যানেজমেন্ট, তোরা 20 মিনিটে একটা সৃজনশীল ভালো করে লিখতে পারোস না। টাইম ম্যানেজমেন্ট, টাইম ম্যানেজমেন্ট অ্যান্ড টাইম ম্যানেজমেন্ট বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ে ভালো নাম্বার তোলার অন্যতম প্রধান উপায়। আমার বাচ্চাদের আমি মাথায় টাইম ম্যানেজমেন্ট এভাবে ঢুকিয়ে দিয়েছি, পরীক্ষার হল থেকে বের হয়ে বলে যে স্যার পরীক্ষা ভালো হয়েছে, এটা বলে না, কথা এইটা বলে যে স্যার টাইম ম্যানেজমেন্ট হয়েছে। টাইম ম্যানেজমেন্ট মানে কি, সময়ের মধ্যে সে ভালো করে আর কি লিখছে, আমি যতটুকু লিখতে বলছে সে লিখতে পারছে।
আমি কি ব্যাপারটাকে বুঝতে পারছি? তো তোরা টাইম ম্যানেজমেন্টে অনুশীলন কর। যে যাই কথা বলুক এগুলো সব বোগাস কথা, বাই কথাটা শুন। আমি বিজিএস নিয়েই কাজ করি রে। আমি বিজিএসই পড়াই, আমি অন্য কোনো কিছু পড়াই না। আমি বুঝি বেটা, বুঝতে পারছো কিভাবে রেজাল্টটা বের করতে হয়? বেটা কোথায় তোদের সমস্যা আছে? দাড়ি মোটামুটি পাকায় ফেলছি দুই একটা না ভালোই, ঠিক আছে। তো এই জন্য ভাইয়া তোরা টাইম ম্যানেজমেন্ট কর। কোনো এই বয়ান এই যে এগুলা, ঠিক আছে, আমি 9টা পয়েন্ট দিয়েছি, তোর কি লাভ হয়েছে? তুই বলতো ওয়াও স্যার সেই হয়েছে, 9টা পয়েন্ট দিয়েছেন, তো ওয়াও বলে লাভ কি? তুমি তো খাতার মধ্যে লিখতে পারতেছো না। বেটা বুঝতে পারছো? তুমি এইটা খাতার মধ্যে লেখার একটা যোগ্যতা কি ভাই নিতে হবে। ভাই আমি তোদেরকে একটা কথা বলি, আমি জিন্দিগিতেও না আমি কখনো পড়াইনি, আমার ইউনিভার্সিটি লাইফে কখনো পড়াইনি। আমি যখন কোচিং জগতে যখন আমি ঢুকলাম ঢাকাতে আসার পরে, 2টা ক্লাস নেওয়ার পর আমার দম বন্ধ হয়ে আসতো, দম বন্ধ হয়ে আসতো, ঠিক আছে। যে 4টা ক্লাস নিত আমি তার দিকে তাকা থাকতাম, ইয়াল্লাহ কি পরিমাণ এনার্জি শরীরটার মধ্যে। যেমন তোদের রেদন স্যার, তার দিকে আমি তাকা থাকি, আসলে এই ছেলেটার কি এনার্জি। বেটা বুঝতে পারো, সারা রাত ক্লাস নেয়, সারা রাত, তোরা বিশ্বাস করবি না, সারা রাত ক্লাস নেয়, ঠিক আছে। বা ওই যে আমি আমি যেদিন আসি প্রথম যে ক্লাস রেকর্ড করার জন্য, তো আসি 12টার সময় ঢুকছে, ঠিক আছে। সকালে নাস্তা খাইতে একসাথে বের হয়েছি, পরে হচ্ছে গিয়ে দেখি যে 12টায় এই রুম থেকে বের হয়েছে, দিনের 12টায়, আর রাত 12টার সময় সে ঢুকছে। ব্যাটা বুঝতে পারছো তাহলে? এটা কোন প্রেক্ষাপটে বললাম কথাটা, ঠিক আছে। তো ওই ওই যে বললাম যে সে 8টা 9টা ক্লাস নিয়ে ফেলতেছে, তো যারা 4টা ক্লাস নিত আমি তাদের দিকে তাকায় থাকতাম, ইয়াল্লা কি পরিমাণ এনার্জি। তো এখন আমি অনেক সময় 8টাও ক্লাস নিয়ে ফেলি, 9টাও ক্লাস নিয়ে ফেলি, অনেক সময় 8টা 9টা ক্লাস নেওয়া হয়ে যায় একদিনে। এখন ভাইয়া তুমি চিন্তা করো, এখন আমার ওই কষ্ট হয় না, ওই প্রথম যে আমি যে ক্লাস নিতাম 2টা ক্লাসে যে পরিমাণ কষ্ট হইতো। তাহলে বলো তো কি কি হয়েছে এখানে? এখানে মূল ব্যাপার হচ্ছে আমি নিতে নিতে এখন অভ্যস্ত হয়ে গিয়েছি, এখন আমার কি ভাইয়া এটা কষ্ট মনে হয় না। তাহলে তুমি অনুশীলন করো, তোমার হয় না, তুমি পারি না, তোদের আর কি ওই যে আগের বড় ভাই বোনটা খুব বলতো, ঠিক আছে, ইয়াল্লা স্যার 25 মিনিট স্যার আমার হই না। এই 25 মিনিট একটা সৃজনশীল তার 25 মিনিট ছাড়া হয় না। তো ওই যে 5 মিনিট যে সে বেশি নিল এক একটা সৃজনশীলে, 7টা সৃজনশীল তো তখন দেওয়া লাগতো, 5 7 35, ওই 35 মিনিট তাকে কে দিবে? টিচারকে দিবে? এই জন্য ভাইয়া তোমরা টাইম ম্যানেজমেন্টে অনুশীলন করো। এইটা হলো গিয়ে মূল ব্যাপার। বিজিএসে ভালো করার মূল শর্ত হলো গিয়ে এইটা, টাইম ম্যানেজমেন্ট করতে হবে, খাতা সুন্দর করে সাজাইতে হবে। টাইম ম্যানেজমেন্ট মানে 20 মিনিটে একটা সৃজনশীল ভালো করে লেখার যোগ্যতা, এটাকে টাইম ম্যানেজমেন্ট বলে। আমি কি ব্যাপারটাকে বুঝতে পারছি? এটা তোমরা করবা, ওকে। এখন আসো ভাইয়া, আমরা পরবর্তী ইয়েতে চলে যাই। তোমরা একটু খেয়াল করো। আচ্ছা, নাগরিকের ধারণা গেল, আইনের ধারণা, হ্যাঁ, আইনের ধারণা। আমরা নাগরিক গেল, আইনের ধারণা। এখন আইনটা কেন এখানে ঢুকাই ফেললো ভাইয়া? দেখো, একটা রাষ্ট্র সুষ্ঠুভাবে পরিচালনা করতে গেলে, একটা রাষ্ট্র সুষ্ঠুভাবে পরিচালনা করতে গেলে নাগরিক মানে আইন দরকার হয়, তাই না? আইন না যদি না থাকে কোনো একটা দেশের মধ্যে, ওই দেশটা কি হয়ে যায় ভাইয়া? স্বেচ্ছাচারী হয়ে যায়। কি হয়ে যায় ভাইয়া? স্বেচ্ছাচারী হয়ে যায়। কোনো দেশের মধ্যে যদি আইন না থাকে স্বেচ্ছাচারী হয়ে যায়। এখন আমি তোমাদেরকে একটা কথা বলি, যেমন ধরো এখন তোমরা যারা আছো, নওজোয়ান যারা আছো, তোমরা তোমাদের সময়টা কিভাবে পাস করো, ঠিক আছে। ধরো আমাদের সময় তো আমরা ওই যে বিভিন্ন বই পড়তাম, গল্পের বই এগুলো পড়তাম, আমাদের কোমরের মধ্যে সবসময় গল্পের বই থাকতো, এইটা একটা বিনোদন ছিল। আর তোমরা কি ভাই ফেসবুক এইটা সেইটা বিভিন্নভাবে তোমাদের সময়টাকে তোমরা কাটাও। তো ওই যে আইএমএ জাহালিয়াতের যুগ একটা আছে না, অন্ধকার জন্য যুগ, ওই যুগটার মধ্যে যুবকরা কি করতো? যুবকরা কি ভাইয়া অসিবিদ্যা, ঠিক আছে, তার বাড়ি এগুলা প্রশিক্ষণ করতো। আরটা কি ভাইয়া তীরের অনুশীলন করতো, তীর তীর মারতো, ঠিক আছে, তীরের অনুশীলন করতো, তাই না? তো এইভাবে কি ভাইয়া যারা নজওয়ান তারা এভাবে কি ভাইয়া টাইমটাকে পাস করতো, এইভাবে টাইমটা পাস করতো ভাইয়া, খেয়াল করো। যেমন ধরো এই যে এইটা, ঠিক আছে, এরকম করে দূর থেকে তীর মারতো, ঠিক আছে। আর বলতো যে মামা তুমি এখানে লাগাও, মামা তুমি এখানে লাগাও, মামু তুমি এখানে লাগাও, তুমি এখানে লাগাও। জায়গা মতো লাগাইতে পারলে মাশাল্লাহ, তুমি তো দক্ষ তীরন্দাজ, তুমি কি ভাইয়া দক্ষ তীরন্দাজ। এখন কি ভাইয়া, ধর পিছন থেকে একজন ব্যক্তি আসছে, বা এটা বুঝতে পারছো? এখন বন্ধুরা আলোচনা করতেছে, আজ এই মন্টু মিয়া দেখি পিছনে আসতেছে, তো মন্টু মিয়ার চোখের মধ্যে কি লাগাইতে পারবা? দেখ, মন্টু মিয়ার কি ভাইয়া চোখের কি ভাইয়া 2টা অংশ, একটা লেগে কালো আরটা কি ভাইয়া সাদা, 2টা অংশ আছে। আচ্ছা, মন্টু মিয়ার চোখের কালো অংশে লাগাইতে পারবা? কালো অংশে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তো দক্ষ তীরন্দাজ, আমি কালো অংশে লাগাইতে পারবো। তো ওই মন্টু মিয়া আসতেছে, ও কি ভাইয়া, হ্যাঁ, তীর আর কি ইয়ে করে সেট করে ছাড়া দিছে, এটা বুঝতে পারছো?
ওই মন্টু মিয়া একদিক দিয়ে ঢুকছে, আরেক দিয়ে বের হয়ে গেছে। মন্টু মিয়া কি ভাইয়া মারা গেছে, এবং কি মন্টু মিয়ার তরফাইতে তরফাইতে মারা যাচ্ছে, আর ওরা কি ভাইয়া আনন্দ পাচ্ছে, যেটাকে কি বলা হয় ভাইয়া বিকৃত আনন্দ। কি বলা হয় ভাইয়া বিকৃত আনন্দ। তাহলে ওই ওই সময় কি ছিল না, ওই সময় কি ভাইয়া আইন ছিল না। বেটা বুঝতে পারছো আইন কি করে? আইন মানুষের বাহ্যিক আচরণকে নিয়ন্ত্রণ করে। আর আইন জিনিসটা কি? আইনটা হচ্ছে রাষ্ট্র কর্তৃক আরোপিত কিছু নিয়মকানুন বা রীতিনীতি। আইন হচ্ছে রাষ্ট্র কর্তৃক আরোপিত কিছু নিয়মকানুন বা রীতিনীতি, যা সকলকে মান্য করতে হয়। যা সকলকে কি করতে হয়? মান্য করতে হয়। কেউ যদি অমান্য করে তাকে সাজা পেতে হয়। কেউ যদি অমান্য করে তাকে কি করতে হবে? সাজা পেতে হয়, তাই না? তাহলে আইন মানুষের বাহ্যিক আচরণকে নিয়ন্ত্রণ করে। এরপরে দেখো, আইএমএ জাহিলিয়াতের যুগে আমরা জানি যে একজন ভদ্রমহিলা হেঁটে যাচ্ছে, গর্ভবতী মহিলা। তো বন্ধুরা মিলা আড্ডা দিচ্ছে, বলতেছে এই দোস্ত, এই যে মহিলা ভদ্রমহিলা যাচ্ছেন, তার পেটের বাচ্চা ছেলে হবে না মেয়ে হবে রে? না 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 ছেলে। আরেকজন বলতেছে না 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 মেয়ে হবে। ঠিক আছে, এরকমভাবে তারা তর্কে জড়িয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখে ফেলি, তাই না? মহিলাকে শুইয়ে পেটটাকে ফেরে বাচ্চাটাকে তারা দেখতো। তাহলে দেখো এই যে একটা স্বেচ্ছাচারী যে আচরণ মানুষের, ঠিক আছে, এইটা নিয়ন্ত্রণ করে কে ভাইয়া? আইন। এটা নিয়ন্ত্রণ করে কি ভাইয়া? আইন। তুমি মন্টু মিয়া, ঠিক আছে, তোমার মন্টু মিয়া, তোমার আম্মার 10 ভরি স্বর্ণ আছে, তোমার আম্মার ব্যাগে কত ভরি? 10 ভরি স্বর্ণ আছে। তুমি বিলকিস বানো, তোমার আম্মার ব্যাগেও কি ভাইয়া 10 ভরি স্বর্ণ আছে। এখন চুরে খালি বলে যে নিমু নিমু, কিন্তু নিতে পারতেছে না কেন? ওই যে আইন আছে যে এইটা কি বলেছে, এইটা ছিনতাই করলে এই শাস্তি, সামনে পুলিশ আছে, পুলিশ তাকে গ্রেপ্তার করে নিয়ে যাবে। তার কি ভাইয়া বাহ্যিক আচরণকে কি ভাইয়া নিয়ন্ত্রণ করে কি ভাইয়া? ওই আইন। আইন মানুষের বাহ্যিক আচরণকে নিয়ন্ত্রণ করে। যেমন ধরো আমরা যখন ছোটবেলা, ধরো 95, 96, 97, ওই সময় পত্রিকা খুললেই একটা ভয়ঙ্কর ধরনের আমরা সামাজিক সমস্যা দেখতে পাইতাম। যেটা পেপার, এটা কমন ছিল। ধরো সেটা হলো কি ভাইয়া অ্যাসিড নিক্ষেপ, যে এরকম প্রকৃতির ডাকে সাড়া দিতে গেছে অমুক, ঠিক আছে, তমুকে কি ভাইয়া মানে অ্যাসিড মেরে দিয়েছে। ঠিক আছে, এই যে এটা এটা কি ভাইয়া ভয়ঙ্কর ধরনের সামাজিক সমস্যা আমাদের দেশে ছিল। তো এরই প্রেক্ষাপটে কি ভাইয়া 2022 সালে, সরি 2002 সালে কি ভাইয়া অ্যাসিড নিয়ন্ত্রণ আইন পাশ হয়। ঠিক আছে, 2010 সালে সংশোধিত পাশ হয়। তো এখানে হচ্ছে গিয়ে কোনো বিলকিস বানু মন্টু মিয়ার মুখে, অথবা মন্টু মিয়া বিলকিস বানুর মুখে যদি অ্যাসিড নিক্ষেপ করে, সর্বশেষ শাস্তি হবে কি ভাই? মৃত্যুদণ্ড। এটা আইন। এখন কোনো বিলকিস বানু যদি মন্টু মিয়ার মুখে অ্যাসিড নিক্ষেপ করে ফেলে, ব্যাটা বুঝতে পারছো, যদি তখন কি হয়ে যাবে? ওই বিলকিস বানুর মৃত্যুদণ্ড হয়ে যাবে, তাই না? তো আইন হচ্ছে রাষ্ট্র কর্তৃক আরোপিত কিছু নিয়মকানুন বা রীতিনীতি, যা সকলকে মান্য করতে হয়। কেউ যদি অমান্য করে তাকে কি ভাইয়া সাজা পেতে হয়। ব্যাটা বুঝতে পারছো? তাহলে এই যে আইনটা, এই আইনের দুইটা সঙ্গে আসে পরীক্ষার মধ্যে, খুবই দুইটাই কমন। এটা জ্ঞানমূলকের জন্য আসে। একটা হচ্ছে গিয়ে কি ভাইয়া আইন সম্পর্কে কি ভাইয়া T.H. গ্রিন কি বলেছেন। আইন সম্পর্কে কি ভাইয়া, এই যে আইনের ধারণা, আইনের যে ধারণা, এখানে তোমরা লিখবা যে আইন সম্পর্কে T.H. গ্রিন কি বলেছেন। আইনের ধারণা লিখবা আইন সম্পর্কে T.H. গ্রিন কি বলেছেন। আইন সম্পর্কে T.H., এই দেখ, এই যে এখানে, সরি এই জায়গাটার মধ্যে, ঠিক আছে, এই যে এই জায়গাটার মধ্যে, ঠিক আছে, আইন সম্পর্কে T.H. গ্রিন কি বলেছেন। এইটা কিন্তু পরীক্ষার মধ্যে খুব দেয়, খুব দেয়। T.H. গ্রিন বলে যে রাষ্ট্র কর্তৃক আরোপিত অধিকার ও বাধ্যকতা সমূহ আইন। এটা কে বলছে? ব্যাটা বুঝতে পারছো? T.H. গ্রিন বলেছেন। ব্যাটা বুঝতে পারছো? উনি ব্রিটেনের অধিবাসী, ঠিক আছে, ব্রিটেনের অধিবাসী একজন রাজনৈতিক চিন্তাবিদ আর কি, T.H. গ্রিন। ওকে, এখন ভাইয়া পরীক্ষার মধ্যে আরেকটা এমসিকিউর জন্য একটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে কি ভাইয়া, রাষ্ট্রে না সরি আইনের উৎকৃষ্ট সংজ্ঞা কে প্রদান করেছেন? উৎকৃষ্ট মানে ভালো। আইনের উৎকৃষ্ট সংজ্ঞা কে প্রদান করেছেন? আইনের উৎকৃষ্ট সংজ্ঞা কে প্রদান করেছেন? এইটা না আমরা ছোট্ট একটা কাজ করবো এখানে। আইন সম্পর্কে আমেরিকার 28তম প্রেসিডেন্ট উড্রো উইলসন বলেছেন। এই যে দেখো এখানে লেখা আছে, এই যে দেখো এখানে লেখা আছে, বাচ্চারা তোমরা একটু খেয়াল করো, এই যে দেখো এখানে লেখা আছে, কই লেখা আছে? হ্যাঁ, আইনের একটি উৎকৃষ্ট সংজ্ঞা প্রদান করেছেন কি ভাইয়া? উড্রো উইলসন, উনি উৎকৃষ্ট সংজ্ঞা প্রদান করেছেন। এই যে দেখো তার সংজ্ঞা, এই যে এখানে এইটা, এইটা খুব ভালো করে আইনের সংজ্ঞাটা মানে মানে উড্রো উইলসনের সংজ্ঞাটা তোমরা ভালো করে মুখস্থ করবা। ব্যাপারটা বুঝতে পারছো? আইনের উৎকৃষ্ট সংজ্ঞা কে প্রদান করেছেন? উড্রো উইলসন। উনি কে? উনি আমেরিকার 28তম প্রেসিডেন্ট ছিলেন। কনসেপ্ট ক্লিয়ার? আমেরিকার 28তম প্রেসিডেন্ট উড্রো উইলসন বলেছেন। এই কথা বলে কি ভাইয়া এই সংজ্ঞাটা তোমরা দিয়ে দিবা। কনসেপ্ট ক্লিয়ার? গেল। এখন ভাইয়া দেখ এইটা, ও এখানের মধ্যে আরেকটা 2 নম্বরের প্রশ্ন আসে, লিখে ফেলতো ভাইয়া তোরা। এই যে এখানে, এখানে 2 নম্বরের প্রশ্ন আসে, লিখে ফেল ভাইয়া। আইনের ধারণা ব্যাখ্যা করো। আইনের ধারণা ব্যাখ্যা করো। আইনের ধারণা ব্যাখ্যা করো। এইটা 2 নম্বরের জন্য আসে, তোরা এখানে দিয়ে দিস। ঠিক আছে, এটা 2 নম্বরের জন্য আসে। ব্যাটা বুঝতে পারছো? ওকে,
এখন আসো ভাইয়া, আমরা ২ নম্বরের জন্য আরেকটা এ প্লাস ক্যাটাগরির প্রশ্ন আমরা দিচ্ছি। তোমরা একটু দেখো ভাইয়া, এই যে দেখো, এইটা, এইটা কি ভাইয়া ২ নম্বরের জন্য আসে যে আইনের বৈশিষ্ট্যগুলো লিখো। আইনের বৈশিষ্ট্যগুলো লিখো। তোরা কি ভাইয়া এই ৫টা বৈশিষ্ট্য লিখবি, এইটা ২ নম্বরের জন্য আসে। এটা কি ভাইয়া ২ নম্বরের জন্য। পারলে তোরা কি ভাইয়া এরো চিহ্ন দিয়ে ব্যাপারটা বুঝতে পারছো? এরো চিহ্ন দিয়ে তোমরা দিতে পারো। ঠিক আছে? এইটা ২ নম্বরের জন্য আসে। কনসেপ্ট ক্লিয়ার? ওকে। এখন ভাইয়া দেখো, সেটা হচ্ছে কি ভাইয়া, আইনের উৎস। আইনের উৎস এইটা আসার সম্ভাবনা হলো গিয়ে 60%। কত পার্সেন্ট? 60%। কিভাবে প্রশ্ন আসে? এখান থেকে এমসিকিউ, জ্ঞানমূলক, অনুধাবনমূলকের আর কি প্রশ্ন পাবো। কোন প্রশ্নটা? এটা গুরুত্বপূর্ণ। তোমরা ৩টা স্টার দাও, ৩টা স্টার দাও। আর একটা প্রশ্ন আসে যেটা আসার সম্ভাবনা 60%, আমি সৃজনশীলের জন্য বলছি, সৃজনশীলের জন্য সেই প্রশ্নটা আমি তোদেরকে বলবো, তাই না? তাহলে তোরা এখানে একটা প্রশ্ন লেখ, সেটা হচ্ছে কি ভাইয়া, আইনের প্রধান উৎস ৬টি কে বলেছেন? আইনের প্রধান উৎস ৬টি কে বলেছেন? আইনের প্রধান উৎস ৬টি বলেছেন হল্যান্ড, তাই না? এই যে হল্যান্ড, উনি কিন্তু ব্রিটিশ আইনবিদ, ব্রিটিশ প্রখ্যাত আইনবিদ। কি ভাইয়া হল্যান্ড কি বলেছেন? আইনের উৎস ৬টা। কয়টা ভাইয়া? ৬টা। তাহলে এটা এমসিকিউর জন্য আসে যে আইনের প্রধান উৎস ৬টি কে বলেছেন? আইনের প্রধান উৎস ৬টি বলেছেন কি ভাইয়া? হল্যান্ড। এটা বুঝতে পারছো? গেল। এখন ভাইয়া তোরা এই দেখ, এইটা কিন্তু পরীক্ষাতে ২ নম্বরের জন্য আসে। ও আচ্ছা, এখন ভাইয়া আসার সম্ভাবনা যে 60% বললাম, সেটা হচ্ছে কি ভাইয়া, আইনের প্রধান ৬টি উৎসের বর্ণনা দাও। আইনের প্রধান ৬টি উৎসের বর্ণনা দাও, এটা কিন্তু 60% আসার সম্ভাবনা। আইনের প্রধান ৬টি উৎসের বর্ণনা দাও। আইনের প্রধান ৬টি উৎসের বর্ণনা দাও। এখানে না খুব সুন্দর করে কি ভাইয়া, মানে সুন্দর করে, মানে প্রত্যেকটা পয়েন্ট দিয়ে সুন্দর করে ব্যাখ্যা দেওয়া আছে। তো যাই হোক ভাইয়া, তাইলে আমরা কি ভাইয়া এগুলো আমরা বর্ণনা করে ফেলবো। আচ্ছা, এখন আসো ভাইয়া প্রথা। এখন আসো ভাইয়া, আইনের একটা উৎস কি ভাইয়া? প্রথা। আইনের একটা উৎস কি ভাইয়া? প্রথা। হুম। এখন প্রথা, এখান থেকে একটা এমসিকিউ আসে, লিখে ফেলো ভাইয়া। আইনের প্রাচীনতম উৎস কোনটি? আইনের প্রাচীনতম উৎস কোনটি? লিখে ফেলো ভাইয়া। আইনের প্রাচীনতম উৎস কোনটি? আইনের প্রাচীনতম উৎস হচ্ছে কি ভাইয়া? প্রথা। প্রথা কি? প্রথা হচ্ছে কি ভাইয়া, এমন কিছু নিয়মকানুন বা রীতিনীতি যেইটা সমাজের মানুষ করতে 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 এমন অভ্যস্ত হয়ে গিয়েছে, ঠিক আছে, এইটা কি ভাইয়া আইন হিসেবে কি ভাইয়া পরিগণিত হয়ে যায়। ব্যাপারটা বুঝতে পারছো? মানে সমাজের মানুষ এই রীতিনীতি করতে করতে অভ্যস্ত হয়ে গিয়েছে এবং এটা কি ভাইয়া তারা খুব মানে। আর এটা যদি কেউ আর কি এই প্রথার বিপরীতে কোনো কাজ করে, সমাজের মানুষ কি ভাইয়া প্রতিক্রিয়া দেখায়, মানে নেতিবাচক প্রতিক্রিয়া দেখায়, তুমি কেন এটা করলা। ব্যাপারটা বুঝতে পারছো? আচ্ছা, ব্রিটেনের যে আইনটা, এটা কি ভাইয়া প্রথা থেকে নেয়া। ব্রিটেনের যে আইন, এগুলো কি ভাইয়া প্রথা থেকে কি ভাইয়া নেয়া। তাহলে এখানে তোমরা ২ নম্বরের জন্য লিখতে পারো যে আইনের প্রাচীনতম উৎসটি ব্যাখ্যা করো। আইনের প্রাচীনতম উৎসটি কি ভাইয়া ব্যাখ্যা করো। আবার ওই যে একটা দেশের কথা বলবে, ব্রিটেনের কথা বলবে যে কোন দেশের আইন প্রথা থেকে নেয়া, কোন দেশের আইন। যেমন যেমন ধরো ব্রিটেন অতীতের ঐতিহ্যটা বজায় রাখতে চায়। যেমন ধরো তাদের এখানে রাজারানী এখনো আছে, ওই যে অতীতের ঐতিহ্য এটা ধরে রাখার জন্য। কিন্তু রাজারানী কিন্তু দেশ চালায় না, চালায় কে ভাইয়া? তাদের চালায় হচ্ছে কি ভাইয়া সরকার বা প্রধানমন্ত্রী কি ভাইয়া দেশ চালায়। রাজারানী তো চালায় না, এখন তো রাজারানীর সিস্টেম নাই, কিন্তু তারা এখনো রাখছে এটা। ঠিক আছে, কারণ অতীতের ঐতিহ্য ধরে রাখার জন্য। গেল। এখন ভাইয়া তোরা আয়, পরবর্তী যে প্যারাটা আছে সেটা কি ভাইয়া? ধর্ম। হ্যাঁ, পরবর্তী যে ইয়েটা আছে, পয়েন্টটা, সেটা হলো ধর্ম। ধর্ম কি ভাইয়া আইনের একটা উৎস। ঠিক আছে, তাহলে এখান থেকে একটা এমসিকিউ আসে, তোমরা লিখে ফেলো ভাইয়া। মানুষের উপর কিসের প্রভাব অপরিসীম? মানুষের উপর কিসের প্রভাব অপরিসীম? মানুষের উপর ধর্মের প্রভাব অপরিসীম। মানুষের উপর কিসের প্রভাব অপরিসীম? মানুষের উপর ধর্মের প্রভাব অপরিসীম। ভাইয়া আমি তোদেরকে একটা কথা বলি, তোরা একটু খেয়াল করে শোন। সেটা হচ্ছে গিয়ে ভাইয়া, আহ, যে আমি যখন তোমরা চিটাগাং ইউনিভার্সিটিতে আমি যখন আর কি ভর্তি হইলাম, আমি ৭-৮ সেশনের ছিলাম। ঠিক আছে, তো ওইখানে তোমরা জানো যে বিশ্ববিদ্যালয়গুলোতে বেশিরভাগ শিক্ষার্থী যারা ভর্তি হয় তাদের মধ্যে উল্লেখযোগ্য অংশ হচ্ছে নিম্নবিত্ত। নিম্নবিত্ত, ঠিক আছে, নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত, তাই না? উচ্চবিত্তরা সাধারণত কি ভাইয়া এই পাবলিক ইউনিভার্সিটিগুলোতে পড়ে না, তারা কি ভাইয়া মানে তারা হচ্ছে গিয়ে প্রাইভেটে পড়ে বা অথবা বাইরে চলে যায়। এইটা ব্যাটা বুঝতে পারছো? তো যারা মোটামুটি মফস্বল থেকে আসে, ঠিক আছে, এখন ইউনিভার্সিটিতে আইসা ওরা মোটামুটি ধর একটু স্মার্ট হয়ে যেতে চায়। ঠিক আছে,
তো এই যে কালো চেহারাটা তার না, তো ওই যে কি গার্নিয়ার না কি যেন একটা ফেস ওয়াশ আছে না, ঠিক আছে, ওগুলা কিনে, ঠিক আছে, কিনা আর কি সেই ঘষাঘষি মানে চেহারা চকচকা হয়ে যাবে, সে হিরো হয়ে যাবে, তাই না? এরকম একটা প্রবণতা আমরা তখন দেখতাম। তখন কেউ যদি এই যে ফেস ওয়াশটা মনে করে ভুলে বেসিনে ফেলে রাখছে, মানে চলে আসছে আর কি, ভুলে রেখে চলে আসছে, পরবর্তীতে কি ভাইয়া মালিক বদল হয়ে যায়, বেটা বুঝতে পারছো, না বলে কেউ নিয়ে যায়। এই যে না বলে নিয়ে যাওয়া, এটাকে কি বলা হয় ভাইয়া? চুরি। ভদ্র আপুরাও আছেন, ঠিক আছে, কেউ হয়তো জুতা কিনা রাখলো, নতুন জুতা, আরেকজনে কি ভাইয়া না বলে কি ভাইয়া জুতাটা উনি নিয়ে গেলেন, এইগুলাকে কি বলা হয় ভাইয়া? চুরি। তাই না? এগুলাকে কি বলা হয় ভাইয়া? চুরি। এরপর আমি যখন মিরপুর 10-এ যাই, ঠিক আছে, মিরপুর 10-এ আর কি যখন রিক্সা দিয়ে যাই আমার মিরপুর 2 থেকে, আর দুপুরের ভাত খেয়ে যদি আমি রিক্সাতে উঠি, ওই 10 মিনিটে কি ভাইয়া আমার পেটের ভাত হজম হয়ে যায়। রাস্তার এত করুণ অবস্থা, তাই না? তাহলে এখানে কি করা হয়েছে? চুরি করা হয়েছে বা চুরি। তাহলে এই যে আমাদের ইসলামের দৃষ্টিকোণ থেকে কোনো ব্যক্তি যদি চুরি করে তার হাতটা কি ভাইয়া কেটে দেওয়া হবে। আর বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে কি ভাইয়া চুরি চুরি চুরি। এখন ভাইয়া আমাদের যদি ইসলামিক আইন অনুযায়ী যদি যেই চুরি করতো তার হাতটা যদি কেটে ফেলা হইতো, এরকম 15-20টা যদি কি ভাইয়া হাত কাটা মানে মানুষ যদি আমরা দেখতাম, তাহলে কখনো কি এই চুরির চিন্তা আসতো? বড় লোকে চুরি করলে নাকি এটা নাকি রোগ বলে, তাই না? গরিবে চুরি করলে চুরি, আর বড় লোকে নাকি চুরি করলে রোগ। তাহলে এইরকম রোগ কখনো মাথার মধ্যে আসতো? না, কখনো আসতো না। এরপর দেখ আমাদের ইসলামের যে আইনটা, ঠিক আছে, এটা ধর মানে প্রতিশোধমূলক, তাই না? কেউ যদি কারো চোখ নষ্ট করে ফেলে তার চোখ নষ্ট করে ফেলা হবে। কেউ যদি কারো হাত কেটে ফেলা হয়, যে হাতটা কাটছে তার হাত কেটে ফেলা হবে। কেউ যদি কাউকে মেরে ফেলে, যে মারছে তাকে মেরে ফেলা হবে। আমি কি কেউ যদি কারো একটা পাও কেটে ফেলে, যে যে কাটছে তার পাও কেটে ফেলা হবে। এরকম আর কি ব্যাপার। এরপরে আমাদের ইসলামে আরেকটা আইন আছে, কোনো ব্যক্তি যদি বিবাহ বহির্ভূত সম্পর্কে লিপ্ত হয়, তখন ওই ব্যক্তিকে কি করবে? এতটুকু পর্যন্ত মানে গেড়ে, ঠিক আছে, মৃত্যুর আগ পর্যন্ত পাথর নিক্ষেপ করা। তাহলে এরকম ভাবে যদি আমরা 10-12টা মৃত্যু যদি আমরা দেখি, তাহলে সব চাচামিয়া সোজা হয়ে যাবে না? সব চাচামিয়া কি ভাইয়া সোজা হয়ে যাবে, তাই না? যত শয়তান ময়তান মাথার মধ্যে আছে এগুলো 100 মাইল দূরে কি ভাইয়া অবস্থান করবে। তাহলে এই আইনগুলো কি ভাইয়া আমাদের ইসলাম ধর্ম থেকে আসছে। এরপরে কি ভাইয়া আমাদের উত্তরাধিকার আইন, ঠিক আছে, আমরা মুসলমান, ঠিক আছে, আমরা মুসলিম। তো যারা মুসলিম তাদের উত্তরাধিকার আইন আসছে কি ভাইয়া? ইসলাম থেকে, ইসলাম ধর্ম থেকে। আবার হিন্দু যারা আছেন তাদের উত্তরাধিকার আইন আসছে কি ভাইয়া? হিন্দু আইন থেকে। আমি কি এটাকে বুঝতে পারছি? তাহলে ধর্মও কি ভাইয়া আইনের একটা উৎস। আচ্ছা, এরপরে আসো ভাইয়া বিচার সংক্রান্ত রায়। বিচার সংক্রান্ত কি ভাইয়া? রায়। আচ্ছা ভাইয়া, তোমরা খেয়াল করো, বিচার সংক্রান্ত রায় এইটাও কি ভাইয়া আইনের আরেকটা উৎস, তাই না? বিচার সংক্রান্ত রায়। ভাইয়া খেয়াল করো, এই যে আমাদের এসিড নিয়ন্ত্রণ আইনটা এটা পাশ হয় 2022 সালে, ঠিক আছে। এর আগে তো কোনো আইন নেই। ধর 2000 সালে কেউ এইরকম অপরাধ করলো, তো তখন এটা ধরো মামলা হইলো, তখন বিচারক কি বলে, যেমন কোনো একটা আর কি বিষয়ে মামলা হয়েছে, কিন্তু এটার বিপরীতে আইন স্পষ্টভাবে উল্লেখ না যে এই কাজ করলে তাকে কি দণ্ড দেওয়া হবে, তখন বিচারক কি করেন? তার বিচারিক এতদিন ধরে সে আর কি বিচার কার্য পরিচালনা করতেছে, তার মধ্যে একটা অভিজ্ঞতা অর্জন হয়েছে। এই অভিজ্ঞতার আলোকে কি ভাইয়া উনি বিচার কার্য পরিচালনা করেন, ঠিক আছে, একটা রায় দেন। তো ওইটা পরবর্তীতে কি হয়ে যায় ভাইয়া? আইন হয়ে যায়। ওকে। এরপরে কি ভাইয়া এখানে 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 এই যে এটা বিজ্ঞানসম্মত আলোচনা। অনেক বড় বড় কি ভাইয়া আইনবিদ রয়েছেন, যেমন ধরো ওই যে হল্যান্ডের কথা, উনি কিন্তু ব্রিটিশ আইনবিদ, ঠিক আছে। অনেক বড় বড় আইনবিদ আছেন, ওনারা কি ভাইয়া অনেক বই টই লিখেন। এরপর ওনারা অপরাধ বিশ্লেষণ করেন, এই কোন অপরাধের কোন শাস্তি হইতে পারে এগুলা প্রতিবেদন ওনারা আর কি লিখেন, প্রতিবেদন করেন। তো এই যে প্রবন্ধ নিবন্ধ ইত্যাদি লেখেন, তো এগুলাও কি ভাইয়া পরবর্তীতে কি ভাইয়া আইন হয়ে যায়। তাহলে তোমরা এই যে দেখো এখানে একটা জিনিস লেখা আছে যে ব্রিটেনের আইনবিদ, এই যে দেখো এগুলো কিন্তু না, এই দেখ ব্রিটেনের আইন ব্যবস্থায় কোক এবং ব্ল্যাক স্টোন, পরীক্ষার মধ্যে এই যে ওনাদের নাম চলে আসবে যে কোক কোন দেশের আইনবিদ, ব্ল্যাক স্টোন কোন দেশের আইনবিদ, এগুলো কিন্তু একের জন্য চলে আসবে, তাই না? এরপরে কি ভাই ক্যান্ট, ক্যান্ট ক্যান্ট কোন দেশের আইনবিদ? ক্যান্ট হচ্ছে কি ভাইয়া আমেরিকান আইনবিদ। ক্যান্ট কোন দেশের আইনবিদ? ক্যান্ট হচ্ছে কি আমেরিকান আইনবিদ। গেল। এখন আসো ভাইয়া ন্যায়বোধ, ন্যায়বোধ, তাই না? ন্যায়বোধ। আচ্ছা, ন্যায়বোধও কি ভাইয়া? ন্যায়বোধ কি ভাইয়া আইনের আরেকটা উৎস। তো ন্যায়বোধ যেটা আছে তোরা একটু খেয়াল কর, প্রত্যেকটা মানুষের এটা কিন্তু একটা মানবীয় গুণাবলী। ন্যায়বোধ যেটা এটা কি ভাইয়া একটা মানবীয় গুণাবলী। এটা কি ভাইয়া একটা মানবীয় গুণাবলী। যেমন ধরো ভাইয়া খেয়াল করো, মনে করো তুমি যে আমার সামনে ক্লাস করতেছো, ধরো অঙ্কে তোমরা ধরো না, ঠিক আছে, ধরো তোমার দুইটা ভাই আছে, তাই না? একটার নাম মন্টু আর আরেকটার নাম ঝন্টু, তাই না? দুই ভাই তোমার।
তো মন্টু না কাঁদতে কাঁদতে বিচার নিয়ে আসছে, বিলকিস আপা আমাকে জন্টু সেই মার দিয়েছে, একদম ইয়ে করে ফেলছে, তাই না? এখন তুমি মন্টু বিচার নিয়ে আসছে, কিন্তু এখন তুমি বিচার করতেছো, ঠিক আছে? এই ঝন্টু তুই এদিকে আয়, ঝন্টুরে তুমি দাবড়া দুবড়া নিয়ে আসলা, হ্যাঁ তুই ওরে মারলি কেন? তো আপা দেখো আমাকে আগে বক্সিং মেরে ফাটাই ফেলছে, এরপর আমি অ্যাকশনে গিয়েছি। তখন তুমি দেখলাম যে আসলেই তো ঠিক আছে, এই মন্টু মিয়া যদি আগে কাম না কাটো হইতো তাকে তো মারতো না। তো মন্টু মিয়া আসছে, তুমি তাকে ঠুস করে একটু থাপড়া দিলা যে তুমি কেন আগে গুতা দিতে গেলা, তাই না? তুমি যদি গুতা না দিতে তোমাকে মারতো না। এই যে এটা আমি জাস্ট একটা উদাহরণ দিলাম, এটা কি ভাইয়া তোমার একটা নেহবোধ, একটা মানবীয় গুণ, তাই না? এই মানবীয় গুণটাও কি ভাই অনেক সময় কি ভাই হয়, এই মানবীয় গুণাবলী দ্বারা কিন্তু এই বিচারটা করলা, মানবীয় গুণ বা নেহবোধ, যে না কে অন্যায় করলো, কে অন্যায় অন্যায় করলো না, এটার উপর ভিত্তি করে কি ভাই তুমি একটা বিচার কার্য পরিচালনা করলা। তো নেহবোধও কি ভাই একটা আইনের উৎস, ঠিক আছে? আচ্ছা, এরপর ভাইয়া এইটা তোমরা একটু ইয়ে করো, এইটা ঠিক আছে, এখানে একটা এমসিকিউর জন্য আসে। আধুনিক রাষ্ট্রে আইনসভায় কি ভাইয়া, আধুনিক রাষ্ট্রে না সরি, প্রশ্নটা এরকম ভাবে আসে যে আধুনিক রাষ্ট্রে আইনের প্রধান উৎস কোনটি? 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 ভাইয়া আধুনিক রাষ্ট্রে আইনের প্রধান উৎস হচ্ছে কি ভাইয়া, আইনসভা। এখন প্রত্যেকটা দেশের কি ভাইয়া আইনসভা রয়েছে, যেমন ধরো আমাদের আইনসভা আছে, জাতীয় সংসদ তার নাম। তো আমাদের আইনগুলো কি ভাইয়া ওই জাতীয় সংসদ থেকে কি ভাইয়া আমাদের আইনগুলো কি ভাইয়া আমরা পাই, ঠিক আছে? এখানে যারা আছেন কি বলে আইনসভার সদস্যরা, তারা মিলে কি ভাইয়া আইনটা প্রণয়ন করেন, তাই না? তো আধুনিক রাষ্ট্রে কি ভাইয়া আইনের প্রধান উৎস কি ভাইয়া ওই আইনসভা। প্রত্যেকটা দেশের কি ভাইয়া স্বাধীন দেশের এক একটা আইনসভা আছে, সেখান থেকে কি ভাইয়া আইনটা প্রণীত হয়, ঠিক আছে? ওকে, তাহলে কি ভাইয়া এইটা আসার সম্ভাবনা আমি কি বলছি 60%। কিন্তু এগুলা অনেক সময় 2 নম্বরের জন্য চলে আসে, যে কি বলে আধুনিক রাষ্ট্রে আইনের প্রধান উৎস, আধুনিক রাষ্ট্রে আইনের প্রধান উৎস কোনটি ব্যাখ্যা করো। তখন কি ভাইয়া তোরা এই আইনসভার কথা বলে দিবি, ঠিক আছে? এরপরে বললো যে ধর্ম থেকে কিভাবে আইনের সৃষ্টি হয়, ঠিক আছে? ধর্ম কিভাবে আইনের উৎস হয় ব্যাখ্যা করো, ঠিক আছে? এরপরে আইনের প্রাচীনতম উৎসটি কি ভাইয়া বর্ণনা দাও। এগুলো কি ভাইয়া অনেক সময় আমাদের 2 নম্বরের জন্য চলে আসে। আমি কি তোদেরকে বুঝাতে পারছি? তাহলে বাচ্চারা একটু খেয়াল করে তোমরা পড়বা। আর আরেকটা প্রশ্ন আছে, তোমরা একটু খেয়াল করো, সেটা হচ্ছে গিয়ে এইটা 2 নম্বরের জন্য একটা A+ ক্যাটাগরি প্রশ্ন, তোরা এখানে 4টে স্টার দেয়। এটা 3 নম্বরের জন্য আসতে পারে, সেটা কি ভাইয়া 2 নম্বরের জন্য আসতে পারে, এটা খুবই গুরুত্বপূর্ণ। সুশাসনের জন্য কি ভাইয়া আইনের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। একটা দেশে সুশাসন মানে সুশাসন মানে সুশাসন থাকবে আর সেখানে আইনের প্রয়োগ হবে না, এটা কখনোই হইতে পারে না, তাই না? সুশাসন আর কি একটা দেশের মধ্যে সুশাসন যদি কায়েম করতে চায় কেউ, বা সুশাসন নিয়ে আসতে চায়, অবশ্যই সেখানে কি ভাইয়া আইনের প্রয়োগ থাকতেই হবে, তাই না? সুশাসন আর আইন একই মুদ্রার এপিঠ ওপিঠ, তাই না? যেখানে সুশাসন থাকবে সেখানে অবশ্যই কি ভাইয়া আইনের প্রয়োগ কি ভাইয়া বিদ্যমান থাকবে, না হলে কি ভাইয়া মানে ওই দেশটা সুষ্ঠুভাবে পরিচালিত হবে না, ব্যাপারটা বুঝতে পারছো? তো এখানে কি ভাই সুশাসনের আইন, আইন যদি কেউ যদি না মানে, আইন যদি কেউ না মানে, দেখো আমরা রাস্তাঘাটে চলার একটা আইন আছে, একটা গাড়ি কোন দিক দিয়ে চলবে, একটা মানুষ কিভাবে চলবে, একটা মানুষ কিভাবে লেনদেন করবে, প্রত্যেকটার মধ্যে কি ভাইয়া আইন আর কি দেয়া আছে, ব্যাপারটা বুঝতে পারছো? এই আইন অনুযায়ী যদি চলি আমরা, তো একটা দেশের মধ্যে কি ভাইয়া সুশাসন বিরাজ করে, তাই না? তাহলে মানে সুশাসন এবং আইন কি ভাইয়া পরিপূরক, ঠিক আছে? যেখানে সুশাসন থাকবে সেখানে অবশ্যই কি ভাইয়া আইনের প্রয়োগ না আসলে কি ভাইয়া সুশাসন কি ভাইয়া আসবে না, ঠিক আছে? তো এখন ভাইয়া আমি তোদেরকে একটা সামারি করে দেই। মূল কথাটা আমি একটু তোদেরকে বলি, সেটা হচ্ছে কি ভাই দেখ, এখান থেকে ওই সার্বভৌমত্বর যে ব্যাপারটা আছে না, সার্বভৌমত্বর যে বিষয়টা আছে, ঠিক আছে? সার্বভৌমত্ব ওইটা তোরা একটু ভালো করে পড়বি। রাষ্ট্রের যে 4টা উপাদান আছে না, ওই 4টা উপাদান থেকে আমাদের প্রশ্ন আসে, সৃজনশীল প্রশ্ন আসে। এরপরে নাগরিকের মুখ্য কার্যাবলী, নাগরিকের কি ভাইয়া সরি রাষ্ট্রের মুখ্য কার্যাবলী, রাষ্ট্রের গৌণ কার্যাবলী, এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা 95%। আর আরেকটা হচ্ছে গিয়ে 80% সম্ভাবনা, সেটা কি ভাইয়া ইয়ে থেকে নাগরিক হিসেবে রাষ্ট্রপতি দায়িত্ব কর্তব্য বর্ণনা দাও। আর এইটা কি ভাইয়া 60% আসার সম্ভাবনা। তাহলে আমরা অবশ্যই গুরুত্ব দিয়ে কোনটা পড়বো, হচ্ছে কি ভাইয়া রাষ্ট্রের 4টা উপাদান, এটা গুরুত্ব দিয়ে পড়বো। আর আরেকটা হচ্ছে কি ভাইয়া রাষ্ট্রের কার্যাবলী, যেটা মুখ্য এবং অপরিহার্য, পয়েন্ট দিয়ে লেখার চেষ্টা করবা। সম্মানিত সুপ্রিয় শিক্ষক, যাই হোক, তোরা অসম্মানিত না, সম্মানিতই, আচ্ছা যাই হোক। তো আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোরা একটু একটু টাইম ম্যানেজমেন্ট কর। বিজিএসটা টাইম ম্যানেজমেন্টের খেল। আমি বারবার, আমি বাকি যে অধ্যায়গুলো আছে না, প্রত্যেকটাতে আমি ওই একই কথা বলবো, তোদের মাথা যাতে ঢুকে যায়। বিজিএসে ভালো করার অন্যতম হাতিয়ার টাইম ম্যানেজমেন্ট, টাইম ম্যানেজমেন্ট অ্যান্ড টাইম ম্যানেজমেন্ট।
এই টাইম ম্যানেজমেন্টটা লেখাটা তোরা আমার সামনে বলতো, তোরা আমাকে কমেন্টে জানা, তোরা 2 সপ্তাহের মধ্যে 2 সপ্তাহের মধ্যে কেউ কি টাইম ম্যানেজমেন্ট করছো কিনা, 2 সপ্তাহ অথবা 1 মাসের মধ্যে আমাকে একটু কমেন্টে জানায় তো কে টাইম ম্যানেজমেন্ট করছো। তোরা দেখা লেখ, তোরা দেখা লেখ, এই যে পয়েন্ট টয়েন্ট তোদেরকে দিলাম না, এগুলো তোরা দেখা লেখ, দেখা তোরা ব্যাখ্যা দে, কোনো প্রবলেম নাই, দেখা তোরা ব্যাখ্যা দে, ব্যাখ্যা দিয়ে তোরা লেখ, কোনো সমস্যা নাই, কিন্তু এইটা দেখ 20 মিনিটে তোরা লিখতে পারতেছিস কিনা, এইটা দেখ 20 মিনিটে তোদের লেখাটা শেষ হচ্ছে কিনা, এইটা হচ্ছে কি মূল বিষয়। একটা লেখা 20 মিনিটে শেষ করতে হবে। এই যে এতগুলা পয়েন্ট দেয়া বা আরও সামনে বা অধ্যায়গুলো আমি ইনশাল্লাহ পড়াবো, সুন্দর করে পয়েন্ট দেওয়ার চেষ্টা করবো যাতে আমাদের একটা ভালো একটা নাম্বার আসে, কিন্তু কোনো লাভ হবে না যদি তুমি খাতার মধ্যে লিখতে না পারো। বাচ্চারা, তোমরা ওই জায়গাটার মধ্যে ফোকাস করো। আমি ব্যাটা বুঝতে পারছি। আমি আমার অভিজ্ঞতা থেকে আমি এইটা পেয়েছি, আমি এইটা পেয়েছি। আমি শুধুই বিজিএস নিয়ে কাজ করি। আমি আমার অভিজ্ঞতা দ্বারা এইটাই পাইছি, এবং 95% বাচ্চার আর কি সমস্যা টাইম ম্যানেজমেন্ট। 95% বাচ্চার টাইম ম্যানেজমেন্ট করতে পারে না, ওদের নাম্বার কম পাওয়ার মূল কারণই হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। কারণ কি ভাইয়া, ওই যে সায়েন্সের বিষয় নিয়ে এত বেশি ক্রেজি থাকো, আস্তে করে ছুটে যা। তোরা কি জানোস, একজন সম্মানিত অভিভাবক, উনি একজন ক্যান্টনমেন্টের সম্মানিত শিক্ষিকা, উনি আমাকে বলতেছেন যে স্যার, আমার আমাদের স্কুলের অনেক বাচ্চা 79 পেয়েছে, 79, সবচেয়ে বেশি A+ মিস হবে দেখবি না বিজিএস এর মধ্যে। তো তোরা এটাকে একটু একটু আপন করে নে, আপন করে নে, ব্যাটা বুঝতে পারছো? যতটুকু আমি বলেছি তোরা অতটুকু করে দেখ, দেখ তোদের আউটপুটটা কিভাবে আসে। তোরা ভালো করবি ইনশাল্লাহ, কিন্তু টাইম ম্যানেজমেন্ট করতে হবে। এটা তোদের বাংলার জন্য প্রযোজ্য, এটা তোদের ধর্মের জন্য প্রযোজ্য। আমি কি ব্যাটাকে বুঝতে পারছি? তাহলে তোরা ভালো থাক, আমার জন্য তোরা দোয়া করিস। আমার পক্ষ থেকে প্রত্যেককেই আসসালামু আলাইকুম, খোদা হাফেজ। আর আমাকে তোরা জানাবি, একদম সত্যি কথা বলবি যে তোরা আসলে 1 সপ্তাহের মধ্যে টাইম ম্যানেজমেন্ট করছোস কিনা। টাইম ম্যানেজমেন্ট মানে 20 মিনিটে একটা সৃজনশীল ভালো করে লেখার যে যোগ্যতা, ওইটাকে বলা হয় টাইম ম্যানেজমেন্ট। লেখবো, খুব ভালো করে লিখবো, কিন্তু লেখবো হচ্ছে কি 20 মিনিটে। কত মিনিটে ভাইয়া? 20 মিনিটে আমি লিখবো। আমি কি ব্যাটাকে বুঝতে পারছি? তাহলে তোমরা ভালো থাকো, তোমরা সুস্থ থাকো, আমার জন্য তোমরা দোয়া করো। আমার পক্ষ থেকে প্রত্যেককেই আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।